অফিসে যখন একটা টক্সিক মানুষ থাকে সে পুরা অফিসের পুরো পরিবেশ নষ্ট করে ফেলে। একদম। কিভাবে তারা আমি আইডেন্টিফাই করব, কিভাবে তারা ম্যানেজ করব, কিভাবে সলভ করব? একজন পাইলট খুব ভালো চা বানাইতে পারে। এখন তাই বইলা তুমি ওনারে চা বানাইতে দিলা, কিন্তু তোমার যিনি চা বানায় তোমার অফিসের, ও কি পাইলটের কাজটা করতে পারবে? না। এই ভুলটা কোম্পানিগুলো করে। বাংলাদেশের যে লোকাল কোম্পানিজগুলো আছে, এইখানে তোমার সবচেয়ে বড় প্রবলেমটা কি? আগে প্রবলেম বলো, আগে প্রবলেম চিনি, পরে আমি সমাধান জিজ্ঞেস করবো তোমার কাছে। তো বুঝতে হবে তুমি যেটাকে প্রবলেম ধরতেছ আসলে এটা প্রবলেম কি না। আমরা প্রবলেম কোনটাকে ধরি এই ডিফাইন করার উপরে ডিপেন্ড করে যে আসলে আমরা ইজি জিনিসকে প্রবলেম বানাই ফেলছি। ভালো মানুষ ধরে রাখতে না পারা এক ধরনের সমস্যা, ভুল মানুষকে ঘরের ভিতরে নিয়ে আসা আরেক ধরনের সমস্যা। খুবই কিছু কথাবার্তা হয়তো সামনে বলবো, যেটা আমরা মানে ডিরেক্টলি না বললে আসলে প্রবলেমগুলো সলভ করা যাবে না। আর আমি যেহেতু ভিতর থেকে জানি ঘটনাগুলো, মানুষ কিন্তু অনেক সময় এই জিনিসটা বুঝতে পারে না যে আসলে কোন মোমেন্টে আসলে তার রিজাইন করা উচিত। তুমি মিড ক্যারিয়ারে তুমি যখন জুনিয়র থেকে মিডে যাচ্ছ, যদি নিজেকে ডেভেলপ না করো, আই হ্যাভ সিন মেনি আদার পিপল যাদেরকে দেখছি তারা একটা পর্যায়ে সিনিয়র হয়ে গেছে কিন্তু এখন তারা রিস্কে আছে। তুমি তো নিজেকে ওইভাবে ডেভেলপ করো ভাই। এখন তুমি টিমও চালাইতে পারো না, আবার স্ট্র্যাটেজিক লেভেলও যাইতে পারো নাই, তখন স্টাক হয়ে যেতে হয়। প্রতিষ্ঠানের এমন কাউকে হায়ার করা উচিত না যাকে সে সহজে ফায়ার করতে পারবে না। রাইট। রিসেন্টলি একটা কোম্পানি ভিজিট করেছি, যে কোম্পানি বলেছে তাদের টোটাল আর্নিং এর মাত্র 2% হচ্ছে তাদের এমপ্লয়ীদের স্যালারি। এই এই গল্পটাও বলবো কিনা এটা কোথাও বলি নাই এই পর্যন্ত আমি অন এয়ারে। যারা যারা বিভিন্ন কর্পোরেটে জব করে তারা আসলে কি কি প্রবলেমের মধ্য দিয়ে পড়ে, সেই প্রবলেমগুলোকে আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, কিভাবে আমরা সলভ করতে পারি। আমরা চাইবো আমাদের পডকাস্ট থেকে আপনি বেশ কিছু প্রবলেমের সলিউশন নিয়ে যাতে বের হতে পারেন। আমাদের লাইফে আসলে সেই মানুষগুলো অনেক বেশি লাকি যাদের লাইফে কোনো প্রবলেম হলে সেটা শেয়ার করার মতো কোনো কোনো বন্ধু, বড় ভাই, কেউ না কেউ আছে। এবং এই লাকি মানুষের সংখ্যা কিন্তু আসলে খুব কম। আমিও অনেক লাকি, কারণ আমি যখন বিভিন্ন প্রবলেমে পড়ি আমার প্রবলেম শেয়ার করার অনেক ভালো ভালো জায়গা আছে, যে মানুষগুলো আমার থেকে অনেক বেশি জ্ঞান, মেধা, বুদ্ধি, কমন সেন্স, ম্যাচিউরিটি অনেক বেশি আমার চেয়ে বেশি রাখে। আর ঠিক এই কারণেই আমাদের সোসাইটিতে যেই মানুষের জীবনে অনেক সমস্যা আছে বাট সমস্যার সমাধান করার মতো চারপাশে কোনো ট্রাস্টেড মানুষ নাই, সেই সমস্ত মানুষদের জন্যই আসলে আমরা একটা অ্যামেজিং প্ল্যাটফর্ম আমরা নিয়ে আসার চেষ্টা করছি পডকাস্টের মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং পডকাস্ট। আপনি ছোটবেলায় যখন স্কুলে ছিলেন পড়াশোনা নিয়ে প্রবলেম ছিল, বাবা মার সাথে মানুষের প্রবলেম হয়, আপনি ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনায় আবারও একটা প্রবলেম হবে, প্রেম ভালোবাসার সমস্যা হয়, ভার্সিটির পর আপনি জব করতে যাবেন সেখানে একটা প্রবলেম হবে, জবের ভেতরে ঢুকে আপনি বিভিন্ন পলিটিক্স এবং নানান ইস্যুতে পুরা লাইফে আপনার হ্যাপি হওয়ার জন্য যে পরিমাণ সুযোগ তার চেয়েও বেশি উপলক্ষ আসে স্ট্রেস পাওয়ার জন্য, সমস্যা পাওয়ার জন্য। আর ঠিক এ কারণে আজকে প্রথম এপিসোডে আমরা একটু চেষ্টা করব আমাদের যারা যারা বিভিন্ন কর্পোরেটে জব করে তাদের কর্পোরেট রিয়েলিটিতে তারা আসলে কি কি প্রবলেমের মধ্য দিয়ে পড়ে, সেই প্রবলেমগুলোকে আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, কিভাবে আমরা সলভ করতে পারি। আমরা চাইবো আমাদের পডকাস্ট থেকে আপনি বেশ কিছু প্রবলেমের সলিউশন নিয়ে যাতে বের হতে পারেন। এটার জন্য আমি নিয়ে এসেছি আমার এক বন্ধুকে। আমার বন্ধুর এই জায়গায় আসার জন্য তার একটা 14 বছর ব্যাপী অ্যাসেসমেন্ট প্রসেস চলেছে। 2012তে যখন সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হয় তখন থেকে তার অ্যাসেসমেন্ট শুরু হয়েছে। 14 বছর পরে আজকে মনে হয়েছে হ্যাঁ ছেলেটা কোয়ালিফাইড, তাকে আমি এখানে বসাইতে পারি, সে আমাকে, শুধু আমাকে না আমাদের অডিয়েন্সকেও আসলে কিছু প্রবলেম সলভিং এর ইনসাইট দিতে পারে। আমি একটু ছোট্ট সামারি ওটা আমি বলে নিচ্ছি, পরবর্তীতে আমিও নাজবুলকে, আমার বন্ধু নাজবুলকে আমি একটু ইনভাইট করবো যাতে সে তার প্রফেশনাল ক্যারিয়ারটা একটু শেয়ার করে। নাজবুল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ শেষ করে একটা দিনও বসেছিল না। সে সাথে সাথে বাংলাদেশের বেশ কিছু বড় বড় দেশি কোম্পানিজে সে কাজ করার সুযোগ পায়। প্রতিষ্ঠানগুলোর ভেতরে রয়েছে বেক্সিমকো, বেঙ্গল গ্রুপ, ইফা। বর্তমানে উড ওয়ার্কিং ইন্ডাস্ট্রির পাইওনিয়ার একটা অর্গানাইজেশন কনফিক্স গ্রুপ, সেটা এখন সে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এর ফাংশনাল হেড হিসেবে রয়েছে। সো আমি নাজমুলকে আগে একটু অ্যালাউ করবো বলতে আমি চাই তুমি একটু তোমার ভার্সিটি থেকে ক্যারিয়ারের একটা ছোট্ট সামারি একটু সবার সাথে শেয়ার করো, যাতে করে আমরা সমস্যাগুলো কোথা থেকে কোথায় কোথায় কাজ করতে গিয়ে আমরা খুঁজে পেয়েছি আর সমাধানটা কি ছিল, সোর্স এবং প্রেক্ষাপটটা যাতে মানুষ বুঝতে পারে। ওকে, থ্যাংক ইউ সীমন্ত আমাকে ইনভাইট করার জন্য। জোর করে আসছো তুমি সবাই। ইটস ওকে, জোর করে হোক বা যাই হোক, এগুলো তো খুব ভালো। এখন তো মানুষজন দেখে, চেহারা টেহারা চিনে, সমস্যা নাই খুব। বাট ইটস গুড যে আসলে নিজের, আমরা তো আসলে তেমন কেউই কিছু জানি না, আমাদের
আমরা তো সবাই শিখতেছি। সো অনেক সময় যেটা হয় যে কথা বলার মাধ্যমেও নিজেকে আরো শানিত করা যায়, শেখা যায়। সো আমি কখনোই আসলে এইসব প্রোগ্রামে আসতাম না, ইউ নো দ্যাট। বাট রিসেন্টলি দেখতেছি খারাপ না, মানে নিজের 2টা জ্ঞান যদি আমি কাউকে শেয়ার করতে পারি, জ্ঞান তো আসলে আমাদেরও তেমন নাই, যতটুকুই হয়। তো আমার জার্নিটা যদি বলি, আমি 8-10টা সাধারণ সবার মতোই পড়াশোনা যখন শেষ করি, বিবিএ এবং এমবিএ। যদি আরেকটু পিছনে যাই, এই জায়গা থেকে একটু হচ্ছে আমি আত্মতুষ্টিতে ভোগার মতো একটা জায়গা আছে আমার। তুমি যেহেতু প্রবলেম সলভিং নিয়ে বললা, তো প্রবলেম যেটা আমি ফেস করি নাই বা করতে হয়তো বা আমার মাইন্ডসেটের জন্য ফেস করি নাই, প্রবলেম হওয়ার আগেই সলভ করে হওয়ার আগে ফেলছো। সলভ করতে পারছি। আচ্ছা। এবং আমি বুঝি, ধরো এটা নিয়ে হয়তো সামনে কথা বলবো, যে প্রবলেম জিনিসটাই হচ্ছে আসলে মেন্টাল বা পারসেপশন, আমি কিভাবে দেখতেছি বা আমার মাইন্ডসেটটা কি, সেটা নিয়ে ডিসকাস করবো আমরা। আহ, আমি যখন ভর্তি পরীক্ষা দিলাম, খুব কম ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 2টা ভার্সিটিতে, ঢাকা আর জাহাঙ্গীরনগর। সো ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি পরীক্ষা দিলাম, বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পেয়ে গেলাম। তো খুব ভালো, আর কোথাও পরীক্ষা দিব না। আনফর্চুনেটলি ফরচুনেটলি ওইবার ভর্তি পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, তো পরবর্তীতে যখন রি এক্সাম হইলো, স্বভাবতই তখন আর ওই জোশ ছিল না, বা ওইভাবে পড়ি নাই বা এখন তখন হচ্ছে আমার পজিশনটা আরেকটু পিছিয়ে গেছে, আবার সিটও কমাই দিছে পরে রি এক্সামে। এনিওয়ে তখন আর হচ্ছে আমার ভর্তি হওয়া হইলো না। পরে ডি ইউনিটে আসছিল, বা ঢাকা হ্যাঁ ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি, বা ডি ইউনিট দিয়ে তো আসলে সাবজেক্ট কোনটা পাইতা? সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়, ঠিক মনে নাই, হয়তো খুবই ওই যে 1600 1700 এরকম পালি রেঞ্জে। সংস্কৃতি বা জিওগ্রাফি, কি জিওগ্রাফি তো আরো অনেক ভালো। এনিওয়ে কোনো সাবজেক্টে খারাপ বলতেছি না, জাস্ট প্রেক্ষাপটটা বললাম। তো হয় না, এট দ্য মিন টাইম যেটা হইলো, আমার কিন্তু জাহাঙ্গীরনগরের বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি হয়ে গেছি। একইভাবে জাহাঙ্গীরনগরের আইভিএতে আমি ছিলাম মনে হয় প্রথম 40 জন বা এরকমের মধ্যে। সো সিট তো খুব কম না, 40 না, ছেলেদের সিট কয়টা ছিল? আমাদের সময় 45টা ছিল। 45। তাহলে আমি মনে হয় 50 বা 55 এরকম আমার ছিল। তো তখন তো আমাদের সময় ইয়ে ছিল না, অনলাইনে কিছু ছিল না। এবং আমি সত্যি কথা বলতে আমি অনেক পেছানো এইসব সোশ্যাল ইয়েতে। আমি ফেসবুক চালানো শুরু করছি ভার্সিটির 2nd 3rd ইয়ার ওঠার পরে। হ্যাঁ, একটু দূরেই থাকতাম, এখনো কমই থাকি এগুলোতে। তো পরে যেটা হইলো, বিজনেস ফ্যাকাল্টিতে ক্লাস চলতেছে, মনে থাকার কথা যে আমাদের সময় যেটা হতো, একটা নোটিশ টানাই দিত যে এত থেকে এত এই অমুক তারিখে আসবা তোমরা, এসে হচ্ছে একটা ইন্টারভিউ দিয়ে যাবে। ইন্টারভিউ মানে সাইন করা, হ্যাঁ। তাইলে পরবর্তীতে ভর্তির জন্য ডাকবে। তো আমার যেটা হইলো, আমি প্রত্যেকদিন ক্লাস করতে যাই আর খোঁজ নিয়ে যাই যে আচ্ছা আইবিএতে আজকে ডাকবে কিনা। ঠিক আছে, তো মানে ওই যে যে নোটিশ দিছে কিনা। হ্যাঁ। এর মধ্যে ভার্সিটিতে একটা জুবায়ের হত্যাকাণ্ড হয়েছিল, মনে আছে। আমাদের পরপরই তো এই জন্য ক্যাম্পাস বন্ধ দিয়ে দিল। তো ভার্সিটি যখন বন্ধ দিছে, তখন তার এটা জানতাম না যে ভার্সিটি ক্লাস বন্ধ মানে হচ্ছে অফিস বন্ধ না, ক্লাস হচ্ছে স্থগিত। তো গ্রামে চলে গেছি, যে অনেকদিন ভর্তি পরীক্ষা দিছি, গ্রামে গিয়ে ঘুরে আসি। তো গেলাম, এর মাঝখানে আমাকে ডেকে ঢুকে আমার পরের সিরিয়ালের আরো 20 জনের ভর্তি করে ফেলছে। সো এইটা আমি এই গল্পটা কাউকে বলি নাই। আমি জানতাম না, না, এই সত্যি গল্পটা কথা কেউই জানে না। আমি জানতাম না, এটা আমার অনেক শোনাই আগে শুধু একটা স্ট্যাটাস আমি লিখেছিলাম। সো এখন কি মনে হয়, এটাই একটা অনেক প্রবলেম না? আই হাই কি হইলো। তা আমার এলাকার একটা ভাই তখন আমাকে উনি বললো, এলাকার বলতে গিয়ে ক্যাম্পাসে পরিচয় হয়েছে যে উনিও মুন্সিগঞ্জের, আমার হোমটাউন মুন্সিগঞ্জ, যে দেখতে পারিস ট্রাই করে হচ্ছে আবার সিট খালি হইলাম। যে দূর ভাই, হইছে গেছে তো কি হইছে। মানে আমি না কেন জানি লাইফে সবসময় এমনই, তো হইছেটা কি, মানে আল্লাহর প্রতি অনেক তীব্র বিশ্বাস বা পজিটিভ মাইন্ডসেটের জন্যই কিনা জানি না, এরকমই আমার মনে হচ্ছে হইছে, ভর্তি তো হইছে এক জায়গায়। তো পরে আর ওইদিকে আমি ঘাটাই নাই, যাবো ঘাটাঘাটি করব, করি নাই। এনিওয়ে, তো আমি যখন আমার বিজনেস ফ্যাকাল্টির কথাই যদি বলি, ওইখানে আমার পজিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, একদম শুরুর দিকে। তো শুরুর দিকের সাবজেক্ট কি বা শুরুর দিকের পজিশন থাকলে সচরাচর আমাদের একটা কমন টেন্ডেন্সি কি, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং। আমি তখন থেকে ইন্টারেস্টেড যে আমি পিপল নিয়ে কাজ করব, মানুষ নিয়ে কাজ করব, মানুষকে ডেভেলপ করব। এখন সেটা ছোট থেকে বই পুস্তক পড়তাম, অনেকটা যতটুকু সম্ভব পড়তাম। একটু এখানে বলি, নাজমুলের সাথে কিন্তু আসলে আমার সম্পর্ক বেশি গাঢ় হওয়া শুরু করছে যখন আমরা ভার্সিটি থেকে একসাথে ঢাকার নীলক্ষেতে আমরা বই কিনতে যেতাম। তো এর আগে নাজমুলের সাথে ওই সম্পর্কটা এতটাও ক্লোজ হয় নাই। সো ওই বই পড়ার কথাটা বলার কারণে মনে হয় এই স্মৃতিটা একটু সবার সাথে শেয়ার করা যায়। হ্যাঁ, আমাদের অনেক মনে আছে, আমরা ঢাকায় কাটাবনে নেমে কাটাবনের রাস্তা দিয়ে হেঁটে 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 নীলক্ষেত গিয়েছি। নীলক্ষেতে গিয়ে নীলক্ষেতের রাস্তার পাশে পুরাতন বইয়ের কিছু দোকান আছে। নতুন বই তো লাখ লাখ টাকার কেনা হয়েছে, আমাদের দুইজনেরই অনেক কেনা হয়। বাট স্টিল কিছু হিডেন জেমও খুঁজে বের করছিলাম আমরা, যে রাস্তার পাশে হচ্ছে অরিজিনাল পুরাতন বইগুলো। সো ওইগুলো আমাদের অনেক হেল্প করছে। ইনফ্যাক্ট ইউ ক্যান রিমেম্বার, আমরা ওই সময়ে যতটুকু কথা হয়েছে, জব লাইফে ঢোকার পরে বা ভার্সিটি শেষ হওয়ার পরে কিন্তু আমরা আরো বেশি কানেক্টেড হয়ে গেছি
প্রফেশনাল ডেভেলপমেন্ট, বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো লোকজনকে, নিজেদেরকে ডেভেলপমেন্ট করা, এই কাজগুলোতে। এনিওয়ে, তো যেটা হয়েছে, আমি তখন আসলে চিন্তা করলাম যেহেতু আমি পিপল নিয়ে কাজ করতে চাই, তাইলে তো আমার তখন দিয়ে একটা বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই কোন সাবজেক্টটা নিলে ভালো হবে। ওইটা তো তোমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়তে হবে। ওই সময়েও আসলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ততটাও বাংলাদেশে মানে কি বলে সয়লাভ হয় নাই, প্রমিনেন্ট হয় নাই হয় মানুষের নাই, কাছে। মানে আসতেছে। আমরা তো যদি আমাদের এইচআর ইন্ডাস্ট্রির দিকে তাকাই, ডিউ রেসপেক্ট, আমাদের সিনিয়ররা যারা বা চুলদারি পাকা যারা বড় ভাইরা বা বাপ চাচার বয়সী যারা আছেন, ওনারা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে নন সাবজেক্ট বা নন ব্যাকগ্রাউন্ডের, রাইট? কারণ ছিল না তখন, ওনারা যে সময় আসছে। ওনাদের আসলে ওই পজিশনটা ক্রিয়েট করতে হয়েছে, এক্স্যাক্টলি, ওই তোমার ছিল না কি টার্মিনোলজিটাই সবার কাছে আসলে ধরো, পরিচিত মানে এইচআর এর তো যদি আমরা হচ্ছে মানে রিভলিউশনটা বলি বা ইভালুয়েশনটা বলি, কিভাবে হয়েছে এই জিনিসটা? অ্যাকাউন্টিং এর যারা লোকজন তারাই স্যালারি ট্যালারি করতো, পিপল দেখতো, একটা সময় গিয়ে আসলো পার্সোনাল ম্যানেজমেন্ট, অ্যাডমিন, এইভাবেই না আসলে মডার্ন যে এইচআর, স্ট্র্যাটেজিক এইচআর এর কনসেপ্ট আসলো। সো এনিওয়ে, তখন কথা বললো যে তোমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়তে হবে। এখন পাবলিক ইউনিভার্সিটিতে তো আসলে বিবিএ তে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস ফ্যাকাল্টিতে থাকে না, তাহলে কি ম্যানেজমেন্ট পড়তে হবে। দেন আমি হচ্ছে টপ পজিশনে থেকে ম্যানেজমেন্ট নিলাম। এবং আমি যদি বলি, আমরা তো ট্রেনিং এর মানুষ, এটা নিয়ে তো পজিশন প্রায় কত ছিল তোমার তখন? 20 জনের মধ্যে ছিলাম। 20 জনের মধ্যে ছিল, আর তুমি ম্যানেজমেন্টে গেছো ফাইন্যান্স মার্কেটিং না নিয়ে? না, আমি দেখো একটা জিনিস দেখো, এই জিনিসটাতে আমি দ্বিমত সবসময় করি, কেন আমার হুতাশে চলতে হবে? কে বলছে বাংলা খারাপ, কে বলছে মানে ইংলিশ খারাপ, কে বলছে তোমার অ্যাকাউন্টিং খারাপ, ম্যানেজমেন্ট খারাপ? ভালো খারাপ টার্মটাই তো কেমন জানি হচ্ছে যে উদ্ভট না। ভার্সিটিতে যেই ছেলেটা রাষ্ট্রবিজ্ঞান পড়তেছে, আমি কিভাবে ডিফাইন করি যে বিজনেস ফ্যাকাল্টিতে পড়তেছে ওর চাইতে যে রাষ্ট্রবিজ্ঞান বা বাংলা পড়তেছে, ইতিহাস পড়তেছে ও খারাপ? ওর তো প্যাশন থাকতে পারে যে ইতিহাস নিয়ে পড়া, রাইট? সো আমরা যে কিভাবে কি ডেফিনেশন দেই বা আমরা প্রবলেম কোনটাকে ধরি, এই ডিফাইন করার উপরে ডিপেন্ড করে যে আসলে আমরা মানে ইজি জিনিসকে প্রবলেম বানাই ফেলছি। হ্যাঁ, অনেক ব্যাপার আছে যারা আমাদের পারিপার্শ্বিক অবস্থা, চাকরি বাকরির প্রেক্ষাপট, এই জন্য আদারওয়াইজ তো আমরা ডিফাইন করতে পারি না, রাইট? সো এনিওয়ে, তখন যখন ভার্সিটিতে ভর্তি হইলাম, তখন আমি একটু বড় টাইপের ছিলাম, মানে এতটা চালু হই নাই, বাট ওইটা করতাম, ঠিক নার্ডও না আসলে, বাট চলতে পারতাম সবকিছুতে। আমরা যেটা হয় পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে তো সবকিছুর সাথে আমরা ইউজ টু। যেটা করতাম, পড়াশোনা একটু কমই করতাম। মানে আমার একটা খুব উদ্ভট একটা চিন্তাধারা ছিল বা মাইন্ডসেট ছিল যে আমার যে বন্ধু যে টপার, হ্যাঁ, আই নো ইউ আর নট টপার, সেই জন্য খুব আমি মাস্টার্সে টপার। আচ্ছা, তো আমি চিন্তা করি যে সারাদিন পড়তেছে, ও যদি 10 ঘন্টা পড়ে সপ্তাহে 7 দিন, ও যদি পায় 70, ও যদি নাম্বার পাইলো 70, তুমি বুঝছো 70 ঘন্টা পরে 70 পাইলো। আচ্ছা, আর আমি যদি সারা সপ্তাহ পড়বো না, পরীক্ষার আগে বা সপ্তাহে একদিন 2 ঘন্টা পরে আমি যদি 50 পাই, 60 পাই, তাহলে তো লাভ আমার। আরো হয়তো আমারটা বেশি মিলতেছে। সো এনিওয়ে, জোকস অ্যাপার্ট, এটা যার যেটা প্ল্যানিং ক্যারিয়ার সে সেইভাবেই করবে। সো মানে এটার একটা খুব চমৎকার আমার থিওরি আছে, এটা ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কথা বললেন, একটু পরে বলবো। সো আমি তখন যেটা করতাম, আবার দেখা গেছে যে পড়াশোনা অত করতেছি না, কিন্তু ভার্সিটির রিয়েল যে প্রেজেন্টেশনগুলো হইতেছে ওইখানে আবার আমি টপে। আমি ধরো যে মার্কেটিং এর একটা প্রেজেন্টেশন হয়েছে, আমাদের কি হয় যে গ্রুপ ওয়ার্ক করছে, মুখস্থ করছে, স্লাইড একটা বানাইছে, রিডিং দ্বারা দ্বারা স্লাইড করতেছে, আর আমার কোনো স্লাইডই থাকতো না, এমন হয়েছে। অথবা আমার গ্রুপমেটটা স্লাইড বানায় নিয়ে গেছে, রাখ তোর স্লাইড, তোরা যেটি করবি এটা আমি জানি। কারণ আমি হচ্ছে যখন ভার্সিটির বই পড়তাম, ওইটা পড়ার চেয়ে বেশি পড়তাম হচ্ছে আমি বাইরের বইগুলো বা বিজনেস কেস স্টাডিগুলা, পেপারগুলো পড়তাম, বিজনেস ম্যাগাজিনগুলো পড়তাম। আমি তো রিয়েল সিনারিওটা জানি। পাশাপাশি যেটা করতাম, বড় ভাই বা সিনিয়র যেখানে এক্সেস পাইতাম, বড় বড় কোম্পানিতে ঢুকতাম। এমনও হয়েছে, এই গল্পটা একটু আমাদের অডিয়েন্সে জানা দরকার, কিভাবে তুমি বড় বড় কোম্পানিগুলো থেকে গিয়ে শিখতা। আচ্ছা, ওই বয়সে তো তোমার কেউ চাকরি দিবে না, না আমি চাকরি চাইও নাই, তুমি চাইও নাই, তাও তুমি সেইখানে ঢুকে সেখান থেকে তো নলেজ এক্সপেরিয়েন্স নিয়ে আসছো। আচ্ছা, কিভাবে নিয়ে আসছো? এইটা ক্ষেত্রে মানে সোশ্যাল মিডিয়া তো অনেক খারাপ, আমরা বলি, আমিও বলি সোশ্যাল মিডিয়ার খারাপ দিকের জন্য, বা কেউ যদি হচ্ছে অ্যাডিক্টেড হয়ে যায়। বাট আমি আবার এই জায়গাটাতে সোশ্যাল মিডিয়া বা প্রফেশনাল প্ল্যাটফর্মটাকে ইউজ করছি। লাইক কিভাবে, লিঙ্কডইন ভার্সিটির যখন সেকেন্ড ইয়ার অলমোস্ট মাঝামাঝি বা শেষ হয়ে গেল, তখন এসে আমি ফেসবুক নামক জিনিসটা খুলছি। ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় একটা আইডি ছিল, জীবনে ঢুকতামও না, এরকম অবস্থা। তো ওই ফেসবুকে ঢুকে যতটা না ফেসবুক চালাইতাম, আমি করতাম যে বিডি নিউজে নিউজ পড়তাম, বিভিন্ন ব্লগ ছিল আমাদের সময়, ব্লগ সাইটে পড়া যেত অনেক কিছু, এগুলো পড়াশোনা করতাম।
এবং ভার্সিটির মনে থার্ড ইয়ারে গিয়ে তখন লিঙ্কডিনের পরিচয় পাইলাম বা জানলাম, তখন আমি ওইখানে আরো বেশি অ্যাক্টিভ হইলাম। এখন সব প্রফেশনাল লোক। এবং এই মুহূর্তে তোমার লিঙ্কডইনে প্রায় 51,000-এর উপরে প্রফেশনাল কানেকশন, যেটা লিঙ্কডইন প্ল্যাটফর্মের জন্য কিন্তু অনেক অনেক বেশি। হ্যাঁ, বলা যায়। বাট তখনও আমার ছিল, আমি মাঝখানে যদি বলি, আমি 2020, 21, 22 প্রায় 3 বছরের মতো যাবতীয় সোশ্যাল মিডিয়া থেকে আমি দূরে ছিলাম, টোটালি অনলাইন থেকে ডিসকানেক্টেড। করোনার ওই সময়টা করোনার ঠিক না, 20, 21, 22 হ্যাঁ, করোনা শুরু হবে তখন থেকে, বিশ্বের শুরু থেকেই। বাট এর করোনা তো মার্চ মাস থেকে আসছে, শুরু থেকেই আমি একটা প্ল্যান নিয়ে আমি পড়াশোনার জন্য বা নিজের ডেভেলপমেন্ট, হ্যাঁ মানে খুব কম যে আসলে সোশ্যাল মিডিয়া ছাড়া থাকা যায় কিনা দেখি। আর আমার একটা সিস্টেম হচ্ছে, যখন আমি অ্যাডিক্টেড হয়ে যাব বেশি কোনো কিছুতে, ওরে আমি চেপে ধরবো, ও আমাকে এই জন্যই তুমি পডকাস্টে অ্যাডিক্টেড হওয়ার আগেই তোমাকে আমি এই জায়গায় নিয়ে আসছি। তো যেটা হইলো, ওই লিঙ্কডইন থেকে আমি অনেক কানেকশন পাইছি, সত্যি কথা বলতে। ফেসবুকে যেটা করতাম, আর এটা তুমি জানো যে আমারও তখন একটু লেখালেখির অভ্যাস ছিল। আমি নিজে কিন্তু নাচ বলে লেখাগুলো আমি পড়তাম, এটা আমার মনে আছে। আমাদের ভার্সিটিতে যখন আমরা প্রথম ফেসবুক মানে প্রোফাইল যখন খুলি, প্রায়ই দেখতাম যে আমার আশেপাশে তো অনেক মানুষ পরিচিত, তারা নাজবুলের বিভিন্ন লেখা শেয়ার দিত। এমনকি তোমার নাম মেনশন না করে অনেকে তোমার লেখা নিশ্চিত ভাবে চালাই দিছে কিন্তু। এইটাতে একটা মজার ঘটনা আছে। হ্যাঁ, আমি সম্ভবত আমি প্রথমেই লেখাটা লিখি ওই টাইপের 2014 দিকে হবে হয়তো, বা 14-15 দিকে, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের হ্যাঁ ওই লেখাটা আমিও পড়ছি, অনেক ভাইরাল হয়েছিল ওইটা। এবং স্বয়ং ন্যাশনাল ইউনিভার্সিটির একটা পেজ থেকে লেখাটা শেয়ার করছে, কার্ডিসি দিস আরেকজনের নামে, যেটা অমুকের লেখা। আরো মজার ব্যাপার হচ্ছে, আমার পোস্টে গিয়ে মানুষ কমেন্ট করছে, ভাই কপিটা অমুকের কাছ থেকে করছেন। ইটস ওকে। এনিওয়ে, তো এই যে ধরো আমি যে লিখতাম বিভিন্ন টপিকে, আমি তখনই মনে করো যে রেসিপ্রোকাল বুন নামে একটা মডেল তৈরি করছিলাম। রেসিপ্রোকাল বুন এইচআর মডেল, বুঝি না, বুঝাই বাবা। আচ্ছা। তো ওটা নিয়ে ফেসবুকে লিখছিলাম যে বড় বড় কোম্পানির যারা সিনিয়র এইচআর হেড বা কোম্পানির ম্যানেজমেন্ট, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার মডেলটা ছিল কেমন। ধরো আমরা তো ম্যানেজমেন্টে যেহেতু পড়তেছি, এইচআর নিয়ে কাজ করবে, এগুলো তো ঘাটাইতাম। থাকে না যে ওই যে ভাই পাশ করছি, অভিজ্ঞতা ছাড়া চাকরি দিয়েছেন না, প্যারাডক্স। প্যারাডক্স। অভিজ্ঞতা নাই তাই চাকরি হবে না। চাকরি কেন নাই? কারণ অভিজ্ঞতা নাই। চাকরি না দিলে অভিজ্ঞতা হবে কোথা হ্যাঁ। থেকে? তখন আমি যেটা চিন্তা করলাম, এবং খুব বড় একটা লেখা আমার ফেসবুকে আছে, এখন অনেক আগের লেখা, তো রেসিপ্রোকাল বুন কেন বলছিলাম, যে রেসিপ্রোকাল ওয়েতে কাজটা হবে, দুই পক্ষেরই লাভ হবে যদি হ্যাঁ, ভার্সিটি লাইফের যে ছেলেপেলেগুলো আছে, বড় বড় কোম্পানিগুলা, ফ্রিতে তারা যদি এক্স্যাক্টলি ফ্রিতে অথবা একটা নমিনাল টাকা দিয়ে, বা ধরো ওদের কিছু প্রজেক্ট বেসড কাজ থাকে না, বা ইন্টার্নশিপ কাইন্ড অফ মডেল, অথবা বিকালে কাজ করবে, কোম্পানি চাইলে কিন্তু অনেক কোম্পানিতে সুযোগ থাকে দেওয়ার মতো, যদি ওদেরকে এই সুযোগগুলো দেয়। খুব বিস্তারিত আমি পুরো প্ল্যান সহ লিখছিলাম যে কিভাবে করতে পারে। দিলে তখন হবে কি, এই ছেলেপেলেগুলো অভিজ্ঞতাটা পেয়ে গেল, কোম্পানি কিছু রেডিমেড রিসোর্স পাইলো, তার যখন ছেলেপেলে লাগবে তার আর তেরা হবে না। আমি একটু এখানে একটা ডেটা দিই একটু। আজকে যখন এই ভিডিওটা শুট হচ্ছে, আজকের দিন সকালে বিজনেস স্ট্যান্ডার্ডে একটা নিউজ এসেছে, যে এই নিউজে লেখা হয়েছে বাংলাদেশের টোটাল কর্পোরেট এন্টিটির সংখ্যা 3 লক্ষ। মানে হচ্ছে 3 লক্ষ ছোট বড় বিভিন্ন সাইজের প্রতিষ্ঠান আছে। এখন এর ভেতরে আপনি কি একটা প্রতিষ্ঠানও খুঁজে পাবেন না যেই প্রতিষ্ঠানটা আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনাকে একটু স্কোপ দিবে সেই প্রতিষ্ঠানের ভেতরে কাজগুলো কিভাবে চলে, কে কিভাবে কাজ করে, এই বিষয়ে যাতে আপনি একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নিতে পারেন। তো অনেক সময় মনে করি যে আসলে আমার তো অপরচুনিটি নাই। আমি একটু ডেটাটাই শেয়ার করলাম যে এটা আজকে 3 লক্ষ বাংলাদেশের রেজিস্টার্ড কর্পোরেট এন্টিটি আছে, ছোট বড় বিভিন্ন সাইজে। আপনি একটু চোখ কান খোলা রাখেন, কোথাও না কোথাও অবশ্যই আপনার জন্য এরকম একটা ফ্রি এন্ট্রির সুযোগ আছে। নাজমুল, তো আমি তখন যেটা করতাম, ধরো এই মডেলটা শেয়ার করলাম, আর কিছু সুন্দর সুন্দর লেখা লেখি, হ্যাঁ সব দিলাম। গল্প উপন্যাস লিখতে পারতাম না খুব একটা, এই টাইপের প্রফেশনাল। তাতে বলে হইলো কি, অনেকের চোখে পড়ছি, দৃষ্টি আকর্ষণ হয়েছে, তাদের অনেক সিনিয়ররা নক দিয়েছে, অনেক কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট তারা নক করছে যে আসো তোমার সাথে একদিন কফি খাই, বা আমি নক দিয়েছি অনেককে যে ভাই আপনার কাছ থেকে আমি শিখতে চাই একটু, বা স্যার আপনার এখানে একদিন আসতে সুন্দর একটা শিখতে কথা চাই। যে আপনার কাছ থেকে শিখতে চাই, এবং মানুষ যদি সময় সুযোগ পায় সে কিন্তু তোমার শিখাবে। ডেফিনেটলি সকলও ভালো ম্যাটার। দেখো হ্যাঁ। আমি তো এখন রিক্রুট করতে গিয়ে দেখি, ধরো একটা ছেলে, সে এখন পর্যন্ত কিছুই করে নাই, ওরা আমি চাকরির জন্য ডাকলো, যে আগেই বলে ভাই বেতন কত দিবেন। ভাই বেতন দিব, ঠিক আছে বেতন তো দরকার, কিন্তু আপনি আমাকে কি দিবেন? এমনও কিন্তু ছেলে পেলে আছে যাদের ইন্টারভিউ বোর্ডে এটা বলার সৎসাহস আছে যে 1 মাস আগে দেখেন আমার কাজ কেমন, যদি ভালো লাগে তাহলে চাকরি দিবেন, আর নিলে বেতন দেওয়া লাগবে না, 1 মাস আমি ফ্রিতে খাটবো। আচ্ছা, একটা মজার ঘটনা বলি। হ্যাঁ,
ভেরি রিসেন্টলি এই সপ্তাহের মধ্যে আমি একটা ইন্টারভিউ করেছি। আচ্ছা ইন্টারভিউর মধ্যে ছেলেটাকে অনেক ওপেন ডিসকাশন হয়েছে, আর আমার ইন্টারভিউ প্যাটার্নটা একটু ডিফারেন্ট। চেষ্টা করি তার ভেতরটা বের করে নিয়ে আসতে। কারণ হয় কি যে দেখা গেছে মুখস্থ বক্তৃতা দিলে না প্রপারলি ক্যান্ডিডেটের তুমি হচ্ছেন জিনিসটা জানতে পারবো না। ও ধাক্কা খাবে, আমরাও ধাক্কা খাবো এক সময়। সো অনেক আলাপ আলোচনা হইলো, ছেলেটা দেখলাম। পরে একটা শেষ মুহূর্তে তাকে বললাম যে এইভাবে আমরা শুরু করবো, আপনারও তো বুঝতে হবে আমাদেরকে যে আমরা ঠিক কিনা, আমাদেরও বুঝতে হবে যে আপনি ঠিক কিনা আমাদের জন্য। যে আমাদের একটা প্রবেশন পিরিয়ড থাকে কোম্পানিতে, যে 6 মাস লাগবে না, হয়তো 3 মাসে আমরা বুঝে যাব। দ্যাট গাই সেইড, ছেলেটা বলল যে 3 মাস লাগবে না, 1 মাসের মধ্যেই বুঝতে পারবেন আমি কি করতে পারবো। দ্যাটস এ কনফিডেন্স, That's সে the জানে confidence, না? সে আসলে কি ডেলিভার করতে পারবে। সো ব্যাপারটা কিন্তু আমরা খুব পজিটিভলি নিচ্ছি। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাশ করলাম, তখন থেকে কানেকশনগুলো বিল্ড আপ করলাম। আমার যেটা হয়েছে, আমি এরপরে পাশ করে বের হওয়ার পরে চাকরি শুরু করি। চাকরি জীবনে যদি বলি, আমি ওই যে আমার স্যাটিসফ্যাকশনের কথা বলতেছিলাম, তো আমাদের ইকিগাই মডেল কি বলে যে আমি কোনটা পছন্দ করি, কোনটা ভালো পারি, কোনটা আমাকে আর্নিং দিবে এবং সমাজের উপকার করবে। আমি দেখলাম আমার ইকিগাই এইটাই, যে পিপল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা। কারণ আমি মনে হয়েছে এটা পারি ভালো এবং আমার পছন্দ, টাকাও দিবে অবশ্যই, টাকা কম হোক আর বেশি হোক, এবং এটা আমি মানুষের উপকার করতে পারবো, মানুষের ইনার পটেনশিয়ালটা বের করে নিয়ে আসতে পারবো। সো যখন এমবিএ শেষ হইলো, এমবিএ থিসিস করতেছি, তখনই দিয়ে একটা ইন্টারভিউ হয়েছে। কোথায় কোথায় দিছিল ইন্টারভিউ? একটা ইন্টারভিউ দিছে একটা কোম্পানিতেই, আচ্ছা নাম বলা গেলে হচ্ছে বেঙ্গল গ্রুপ। আচ্ছা তখনই জাস্ট হচ্ছে যে স্টুডেন্ট লাইফে কোনো একভাবে হয়তো বা তারা জানতে পারছে বা ভার্সিটির টিচারদেরকে জিজ্ঞেস করছে, তারা রিকমেন্ড করছে যে ছেলেটাকে দেখতে পারেন। বা আরো কয়েকজন ছিল, শুধু আমি না, আরো বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক এক্সপিরিয়েন্স লোকজন ছিল। সো ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে ফাইনালি হয়ে গেল। এবং আমাকে পরবর্তী সেকেন্ড ইন্টারভিউতে জিজ্ঞেস করলো যে আপনি এইচআরের কোন পোর্শনটা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড। আমি বললাম যে আমি পিপল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বলা হইতো, ইনক্লুডিং অর্গানাইজেশন ডেভেলপমেন্ট পুরোটাই। বললো যে ওকে, শুরু করেন। সো আমাকে যেদিন জয়েন করতে বলা হয়েছে ওই দিন আমার ডিফেন্স ছিল থিসিসের। আমি বলছি যে আমাকে কি 3 দিন পরে জয়েন করানো যায় কিনা। মানে আসলে তোমার ওই থিসিসের ডিফেন্সের আগেই তুমি সেই অফারটা পেয়ে গেছিলে। শেষ করলাম, শেষ করে চাকরি শুরু করে দিলাম। বেঙ্গল গ্রুপে কাজ করেছি, বেক্সিমকোতে কাজ করেছি, ইফাত গ্রুপে কাজ করেছি, ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। এখন কাজ করছি কনফিক্স গ্রুপে। কনফিক্স গ্রুপ আমাদের উড ওয়ার্কিং, মেটাল ওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে ওয়ান অফ দ্য পায়োনিয়ার। ওটা আরও অনেক, ওটা ডিটেলস ডিসকাশনে চলে আসবে, তাই যাচ্ছি না। আসলে আমরা হচ্ছে উড অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে দীর্ঘ 2 যুগ ধরে কাজ করা হচ্ছে। সো এখানে কাজ করছি এই তো, আর পাশাপাশি যতটুকু সময় সুযোগ হয় ট্রেনিং করা, নিজে শেখা, পিপল নিয়ে কাজ করা, এই তো খুব স্বল্প সময়ের ক্যারিয়ার জার্নি, শিখছি এখন পর্যন্ত। ওকে, আমি এখন তোমাকে কিছু টাফ কোশ্চেন করব, ঠিক আছে? ভয় পাওয়া উচিত আমার? না, একটু ভয় পাওয়া উচিত, একটু আচ্ছা। গুছায় বলতে হবে তোমার। ওকে। প্রচুর ইন্টারভিউ নিচ্ছ, ঠিক আছে? ইন্টারভিউতে এই কোশ্চেনটা খুব কমন করা হয় যে তোমার উইকনেস কি। তোমার যদি জিজ্ঞেস করা হয় তোমার উইকনেস কি, কিভাবে অ্যান্সার দিবা বা কি অ্যান্সার দিবা? তোমার উইকনেস কি? আচ্ছা, আসলে ইন্টারভিউতে তো এটা খুবই মজার একটা, এই প্রশ্ন কিন্তু তোমরা নিজেরাই করো, Exactly. ঠিক আছে? এই দেখো, হ্যাঁ। এই যে উইকনেস এর প্রশ্ন নিজেরাই করো, এখন নিজেই অ্যান্সার থেকে উইক ফিল হ্যাঁ। করতেছো। আচ্ছা, হ্যাঁ। একটু মজার তথ্য শেয়ার করে নেই। হ্যাঁ। প্রায় সময় যেটা হয় ইন্টারভিউতে ক্যান্ডিডেটকে যখন জিজ্ঞেস করা হয় হ্যাঁ যে আপনার স্ট্রেংথ কি উইকনেস কি, স্ট্রেংথ তো খুব বলে দেয় সবাই। হ্যাঁ, আমি খুব হার্ড ওয়ার্কিং, খুব কমিটেড। উইকনেসটাও হচ্ছে ওই যে গল্প শিখাইছে বড় ভাইরা হ্যাঁ। যে Perfectionist। এটাকে তুমি উইকনেস বানায় বলবা হ্যাঁ। যে আমি খুব ইমোশনাল, আমি মানুষকে খুব বিশ্বাস করি। মানে আমি উত্তর দিচ্ছি, হ্যাঁ। ধরো ওই যে কিছু মানুষ থাকে না, এটা বললে আবার তো যারা হচ্ছে হাত দেখা না ঠিক সাইকোলজিস্ট বা মানুষ নিয়ে করে, তারা আবার করে ফেলতে ট্রিগার পারে। খাবে। মানে তুমি খুব মানুষকে বুঝো, হ্যাঁ। এই নাটকটা সাজানোর জন্য, এটা বোঝানোর জন্য কমন কিছু প্রশ্ন আছে যে সীমান্ত ভাই আপনার সাথে কথা বলে আমি যা বুঝলাম, আপনি আসলে মানুষটা কেমন জানেন, আপনি অনেক নরম মনের মানুষ, ওই অ্যাপ্রিসিয়েটিভ যে কোনো কিছু বললেই মনে হয় সামনের মানুষ আমার বুঝতে আপনি পারে। আসলে আপনাকে বাইরে থেকে দেখে অনেক কঠিন মনে হয়, কারণ অনেক মানুষ আছে না আচার আচরণ খারাপ, কারণ ওরা তো আবার বুঝাই দেওয়া লাগবে, যে তোমার কঠিন আচরণ মনে হয়, কিন্তু খারাপ। মনটা কিন্তু আপনার ভালো, আপনি স্ট্রেট কার্ড, আপনি বলে দেন সরাসরি। আমার প্রশ্ন হচ্ছে সরাসরি মুখের উপরে বলে দেওয়াটা এটা ভালো জিনিস কেমনে হয়? তুমি সরাসরি কথা বলো, ইটস ওকে, বাট হার্ট করে কেন বলতে হবে?
সরাসরি ফিডব্যাক তো দেওয়াই যায়, হুম। সাইডে নিয়ে যায়, ভাই এইটা এরকম না, আপনি এই ড্রেসটা পরেন না, এরকম সুন্দর লাগবে। আরেকটা হচ্ছে মানুষের সামনে এই ড্রেসে তো খ্যাত দেখা যায়, তুমি পরছো কেন এই ড্রেস? এটা কিন্তু একটা খুব How it can স্মার্ট be- অ্যান্সার হইতে পারে যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার উইকনেস কি, সে বলে যে আমি কোথাও ডিপ্লোম্যাটিক হইতে পারি না, আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড, হ্যাঁ, এটাই হ্যাঁ, আমার হ্যাঁ। উইকনেস। আমারটা যদি বলো, হ্যাঁ। আমার প্রশ্নের উত্তর তো আসলে দেওয়া লাগে, কঠিন হ্যাঁ, প্রশ্ন বলো, যেহেতু বলো, নাহলে বলো। আবার ফেল করবো। হ্যাঁ, কারণ এই প্রশ্নটা তো তোমরা করো আমার সবাইকে। উইকনেসটা হচ্ছে আমি সরাসরি মুখের উপরে মানুষের বলতে পারি না কোনো কিছু। এই আমারটাই তো এখন শুনে বললে যে না না না, ডিপ্লোম্যাটিক হইতে পারো না। আসলেই মানে হচ্ছে কি, হ্যাঁ, ডেকে বলি বুঝাই, এটা গ্রো করছি আস্তে আস্তে। একটা সময় পারতাম না, যে থাকে না যে আর আর ওই যে নেগেটিভিটি বা আমরা বলি না যে না বলতে শিখতে হবে, হ্যাঁ, এটা পারি, কিন্তু আমার উইকনেসটা হচ্ছে যে আমি কারো ঝুলায় রেখা না বলবো না ওইটা না, কিন্তু বলার আগে আমার একটু কষ্ট হয় যে আরে মানুষটার জন্য দেখি আর কিছু করতে পারি কিনা, বা অন্যভাবে কিভাবে তাকে হার্ট না করে। মানে আমার হুম, হুম, হুম। চিন্তাটা আসে কোন জায়গা থেকে, ধরো তুমি একটা ইন্টারভিউই দিচ্ছ আমার কাছে, এখন তোমার চাকরিটা হয় নাই, হুম। যদি সামহাও তুমি আমার পরিচিত হও, জিজ্ঞেস করলা যে কেন হইছে হয়নি কিনা চাকরি? বা হইছে কিনা, এখন আমি যতক্ষণ সুযোগ আছে, সুযোগ না থাকলে বলে দিব যে ভাই আমরা সেকেন্ড কাউকে পাইছি, মানে ফাইনালি এই হয় নাই এটা বলার আগে আমি চেষ্টা করি যে আমরা দেখতেছি 12-3 জন আছে, যদি ওইখানে আপনি টপে না থাকেন, আমরা 3 জন থেকে 2 জনকে তো নিব, আহ, প্রথম 2 জন যদি বেশি কোয়ালিফাই করে ফেলে তাইলে হয়তো বাকি। এটাকে মানে আমি হয়তো হার্ট, আরেকটু মানে সুন্দর করে মানুষ এভাবে হার্ট হবে বলে এটাই যে আমার একটু আমরা তো কষ্ট আসলে লাগে। আপনাকে দিতে চাই, বাট আমাদের তো আসলে সেই স্পেসই কম, আমাদের আসলে ভ্যাকেন্সি কম, যদি আরেকটু বেশি হ্যাঁ। থাকতো আমি তাহলে দিতাম। আবার এই কথা শুনে না একটা খুব ভিন্ন প্রসঙ্গের বা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হলো, আর্মিতে যারা থাকে তাদেরকে কিন্তু এটার কিছু স্পেশাল কমিউনিকেশনের ট্রেনিং দেওয়া হয়। তুমি আমি মনে করো যুদ্ধ করতে গেছি, বাই চান্স আমি গুলি লেগে মরে গেছি, এখন আমার ফ্যামিলির কাছে তোমার লাশটা নিয়ে যেতে হবে এবং তোমার কমিউনিকেট করতে হবে, এগুলোর কিন্তু তাদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। এবং এই ক্ষেত্রে আর্মিতে তারা নিজেদের ডেভেলপমেন্টটা, টিম ডেভেলপমেন্টটা এমনভাবে করে, তুমি মারা গেলে তোমার সবচেয়ে কাছের বন্ধুই তোমার লাশটা নিয়ে যাবে, কারণ সেই তোমাকে প্রপারলি ফিল করে জিনিসটা বলতে পারবে। আদারওয়াইজ অনেক বড় তোমার সাথে কোনো সম্পর্কই নাই হুম, এরকম হুম। অফিসারের সাথে কিন্তু তারা পাঠাবে না। ইভেন ফ্যামিলির সাথেও দেখা গেছে কাছের বন্ধু হইলে হ্যাঁ, টাচটা থাকে। একটু ওই টাচটা থাকে এবং তাদেরকে কিন্তু শেখানোও হয় এভাবে যে একজন অফিসার সে মারা যাওয়ার পরবর্তীতে তার অবর্তমানে অন্যান্য অফিসারও যে আসলে তার পাশে থাকে। খুব চমৎকার একটা জিনিস। মানে তোমার এই জিনিসটার সাথে আমার মনে হইল যে আমরা আসলে অনেক সময় হয় কি, আমাদের সোসাইটি অলরেডি অনেক টক্সিক রাইট। এবং আমাদের হাতে আসলে অনেক কিছুতেই অনেক কিছু থাকে না। আমরা যতটুকু আসলে সফট টোনে একটা মানুষকে বুঝাইতে পারি সেটাই আসলে বেটার। আমি তোমার কাছে এখন আমি খুব টু দ্য পয়েন্টে আমি কিছু প্রশ্ন, এটা মনে করো আমি তোমার রোগী, তুমি আমার ডাক্তার, পেশেন্টের মতো আমি একটা করে সমস্যা বলবো, তুমি আমার একটু সমাধান দেওয়ার ওকে, চেষ্টা করবা। ঠিক লেট মি আছে? ট্রাই। আমাদের সোসাইটি খুব টক্সিক। ইউনিভার্সিটি লাইফে যখন ছিলাম তখন অনেক টক্সিক মানুষজন আশেপাশে ছিল। এবং আমরা মনে করতাম যে আমার শুধু ফ্যামিলির ভেতরেই টক্সিসিটি বা আমার মানে আমার চারপাশেই শুধু টক্সিসিটি, আমার ভার্সিটিতেই টক্সিসিটি। যখন আমি কোনো একটা প্রতিষ্ঠানে যাই এখানে গিয়ে দেখি টক্সিসিটি, পলিটিক্স আরো বেশি। এর কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ ফাইট করতেছে তার নিজের রাইট। একটা রিজিকের জন্য, নিজের একটা মানুষের জন্য। অফিসে যখন একটা টক্সিক মানুষ থাকে সে পুরো অফিসের পুরো পরিবেশ নষ্ট করে ফেলে। একদম। কিভাবে তারা আমি আইডেন্টিফাই করব, কিভাবে তারা ম্যানেজ করব, কিভাবে সলভ করব? ওকে, চমৎকার প্রশ্ন। আসলে এটা সর্বদা সর্ব জায়গাতেই আসলে এই প্রবলেমটা আছে এখন হুম। বর্তমানে। আমরা যদি কর্পোরেট সেক্টরের কথা বলি, খুব বেশি হচ্ছে আত্মতুষ্টিতে ভোগার কিছু নাই যে হুম। কোথাও নাই বা আমাদের এইখানে ভালো ওইখানে ভালো। এটা আসলে খুবই কমন একটা সিচুয়েশন তুমি যেটা বললা। এখন দেখো আমি যদি বলি ওভারঅল প্রবলেম নিয়েই বলি, ধরে নিলাম এইটাই হচ্ছে একটা প্রবলেম, রাইট? যে টক্সিক মানুষ আছে প্রতিষ্ঠানে, এটা একটা প্রবলেম। সলভ করবো কেন? ওকে, এখন আমি যেটা সবসময় বলি, এখনো বলবো, যে আমাদের পার্সপেক্টিভটা একটু আগে আগে একটু পিছনে যাইতে হবে তুমি প্রবলেমটা সলভ করার আগে। মানুষে কেন ধরে নিলাম এইটাও আমি চিন্তা করব, কিন্তু এটা আমি পুরোপুরি আসলে সেই দায়ভার আমার না। আচ্ছা, ওকে। ব্যক্তিগতভাবে তুমি হ্যাঁ। যখন আমার বন্ধু বা তুমি আমার রিলেটিভ, তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, আমি চেষ্টা করবো তোমাকে মাথায় হাত বুলায় সহযোগিতা করতে। এমন হয়ে But আমি যখন- অডিয়েন্স ভুল রিড করবে, ঠিক আছে? বলতে থাকো। হ্যাঁ, বাট যখন এটা একটা প্রতিষ্ঠান, হ্যাঁ। ভাই প্রতিষ্ঠানে কিছু ক্ষেত্রে আপনাকে স্ট্রিক্ট হইতে হবে। সেইখানে এখন আপনার বউয়ের সাথে আপনার ঝগড়া লাগছে, তাই বলে আপনি পরের দিন অফিসে গিয়ে আপনার জুনিয়র কলিগরে গায়ে হাত তুলবেন বা দুটা বকা দিবেন, এইটা আসলে একসেপ্টেবল আমার কাছে মনে হয় না। কারণ এটা আমাদের বুঝতে হবে
মানে ব্যক্তিগত জায়গাটার প্রতিষ্ঠানটা আলাদা। সো ওইভাবে পুরোপুরি সে কেন হয়েছে তার ব্যাকগ্রাউন্ড এটা পুরোপুরি বুঝতে যাওয়ার পক্ষে আসলে আমি না। মানে আমি তার এমপ্যাথেটিক হব, বাট সেটার জন্য জাস্টিফাই করা যাবে না যে অফিসের একটা সাপোর্ট স্টাফকে আপনি চর মারছেন যে হ্যাঁ তার তো বাসায় ঝামেলা হয়েছে, সে মেন্টালি আপসেট আছে। ভাই দ্যাটস ইওর ফল্ট, দ্যাটস নট। প্রতিষ্ঠান কিন্তু কোনো পুনর্বাসন কেন্দ্র না। এক্স্যাক্টলি এই সমস্ত মানুষ, এক্স্যাক্টলি। তাই এবং না? এটা কোনো শুধুমাত্র ট্রেনিং সেন্টারও না। হ্যাঁ, প্রতিষ্ঠান এগুলা বেবি সিট করার জায়গা না, এইটাই বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের ওনাররাও বুঝে না। হ্যাঁ। এটা নিয়ে আমি খুবই নেকেডলি কিছু কথাবার্তা হয়তো সামনে বলবো, যেহেতু আমরা মানে ডিরেক্টলি না বললে আসলে প্রবলেমগুলো সলভ করা যাবে না। আর আমি যেহেতু ভিতর থেকে জানি ঘটনাগুলা, বলবো এবং আমি বলতে চেষ্টা করি সবসময়। তো ব্যাপার হচ্ছে যে একটা ব্যক্তি ধরলাম সে লাইন ম্যানেজার, আমি কেন বলতেছি, ধরো প্রবলেমটা তুমি একটা প্রতিষ্ঠানের একটা সিনিয়র পার্সন বা জুনিয়র এনিওয়ান, প্রবলেমটা তো সবসময় বা তুমি যে টক্সিক, একজনের কাছে টক্সিক আরেকজনের কাছে তুমি টক্সিক না, রাইট? এরকম হয় না অনেক সময়? একজনের সাথে খুব ভালো সম্পর্ক, ওর জুনিয়র বলতেছে আমার অবস্থা খারাপ। সো এই জন্য আমি ব্যাকে যাইতে বলছি, এই জন্য যে ফার্স্ট বুঝতে হবে তুমি যেটাকে প্রবলেম ধরছো আসলে এটা প্রবলেম কি না, নাম্বার ওয়ান। ওকে, নাম্বার টু, প্রবলেমটা কি শুধুই আমার কি না। আচ্ছা, ধরো আমার বস, তার বিহেভিয়ার খারাপ আমার সাথে, এখন আগে বুঝতে হবে যে আসলে কি তার বিহেভিয়ারটা খারাপ নাকি আমি দেখতেছি ভিন্ন অ্যাঙ্গেলে। আগে এমন কিছু করছি যে তার বিহেভিয়ার খারাপ হবে, Exactly. স্বাভাবিক। মানে আমি হচ্ছে আমার নিজের গল্পই বলি আজকে, আসলে অনেক এই গল্পটাও বলবো কিনা এটা কোথাও বলি নাই এই পর্যন্ত আমি অন এয়ারে। আমি প্রথম একটা চাকরিতে যখন গেছি, আচ্ছা বলি এখন বলা যায়, বছর 10 হয়ে গেছে তো। প্রথম জবে যখন একটা জয়েন করছি, প্রথম দিকে অফিসে যাচ্ছি, যাওয়ার পথে অফিসের ট্রান্সপোর্টে আমরা যেতাম, তো রাস্তায় যানজট পড়ছে, লেট হয়েছে। আমি তো জুনিয়র, তখন মাত্র চাকরি শুরু করছি। সো মানে আমি ভাবছি কি অফিসের গাড়িতে লেট হয়েছে, তাহলে এটা তো সবাই জানে, অফিসিয়াল যেটা নিয়ম এটার জন্য আসলে কোনো লেটও কাটা হয় না, ওটার জন্য লেটও কাটা হয় না বা নেগেটিভ কোনো ধরা হয় না, যেহেতু অফিস ট্রান্সপোর্ট লেট। আমি আমার মতো রিল্যাক্সে আছি, তখন হচ্ছে যে প্রায় ঘন্টা খানেক মনে ওই দিন লেট হয়ে গেছে এরকম। তো আমি আসছি অফিসে, মানে অফিসের কাছাকাছি আসছি, আমার যে বস উনি আমার ফোন দিছে, কই বস গাড়িতে, এত লেট, গাড়ি লেট হয়েছে, বলছে গাড়ি লেট হয়েছে। আমি বললাম যে গাড়ি লেট হয়েছে, উনি আমার বললো যে না না জানান নাই, এটা আজকেই ফার্স্ট, আজকেই যাতে লাস্ট হয়, এরপরে জানাবেন। এই তা তো চাকরি করুন না, রক্ত গরম না তখন, মাত্র পাস করে বেরোইছে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে একটু ক্যালিবার হয়তো ছিল, আরো 2-3টা চাকরির অফার আছে তখন হাতে। নিচে নাম মানে অফিসে ঢুকবো, এর মধ্যে আমার আরেক সিনিয়র ছিল এখানে। এইটা অনেক সময় হেল্প করে, আমাদের হচ্ছে সিনিয়র বা একটু পরিচিত কেউ থাকলে মানে মেন্টাল একটা গাইডলাইন পাওয়া যায়। ওই বড় ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ টিল নাও, এবং ভাই আমার অনেক ঘনিষ্ঠ, এরপরে তার সাথে আমি অনেক কাজ করছি। তো আমি ভাইরে ফোন দিচ্ছি যে ভাই রিজাইন লেটার একটা ফরম্যাট দেন। মাত্র আমার হচ্ছে মাঝখানে কইছে মনে তখন চাকরির, বলে কি হয়েছে তোর? হ্যাঁ যে ভাই রিজাইন দিয়ে দিব, এর সাথে কাম করা যাবো না। কি হয়েছে, তুই অফিসে ঢুকবি না, নিচে দাঁড়া, তো ঢুকা লাগবে না অফিসে, নিচে দাঁড়া। কারণ বুঝছি উনি কিছু বুঝাবে। পরে ভাই নামছে, নেমে বলতেছে যে উনি আবার সিগারেট খেতো, আমি তো স্মোক করি না, কখনো করি নাই। তো সিস্টেম ছিল কি যে গেলে ভাই হচ্ছে সিগারেট খেতে আমার একটা চা দিত, মানে অফিসের ওই যে লাঞ্চের ব্রেকে আমরা নিচে নিচে গেলে। সো একইভাবে ভাই ওই দিন গেল, আমার একটা চা দিল, বলে কি হয়েছে? আমি বললাম ভাই এই ঘটনা। ওরা আমাকে উনি অনেকক্ষণ বুঝাইলো যে ভাইয়া দেখো ঘটনা হচ্ছে যে আসলে উনারও তো জবাবদিহি করতে হয়, উনি হয়তো বা এইচআর লিড, কিন্তু ওনার উপরে কোম্পানির ম্যানেজমেন্ট আছে, আরো সিনিয়ররা আছে, সিও আছে। একটা হয়তো কোনো কাজে উনি তোমাকে বলছে এটা, অথবা উনি কারো সামনে হয়তো বিব্রত হয়ে গেছে, এই জন্য উনি, নাইলে উনি তো কখনো এইভাবে বলে না। যে আচ্ছা ঠিক আছে যান, আপনি বলছেন। তো গেলাম, অফিসে যাওয়ার পরে উপরে যখন উঠলাম তখন বস আসলো, খুব ঘাড়ে হাতটা দিয়ে এই কি হয়েছে, দেরি করলেন কেন, এটা সেটা কিছু বলে নাই। আর আচ্ছা, টোন চেঞ্জ হয়ে গেছে, টোন চেঞ্জ হয়েছে। পরে আমাকে উনি ডেকে বললো দেখেন আপনার আমি এইভাবে কখনো বলি, এটা বলছি আজকে একটা ইয়া হয়েছে, আমি এক্সিকিউটিভ ডাইরেক্টরের সামনে ছিলাম তখন, একটা কাজে দেখাইতে হবে যে আমি অ্যাকশন নিচ্ছি, আমি সিরিয়াস। আসলে ব্যাপারটা হয়েছে কি আমি বলি, আমার বস বসতো অন্য একটা বিল্ডিং এ, আমি যে বিল্ডিং এ বসতাম বা যেই ফ্লোরে, আমার সামনের রুমটাই হচ্ছে আবার এক্সিকিউটিভ ডাইরেক্টরের কোম্পানির। তো স্যার আবার আমাকে খুব লাইক করতো, এবং ইয়াং তো তখন, কাজও করতাম প্রচুর, করতাম। এটা আমি খুব মানে গর্বের সাথে এবং কনফিডেন্সের সাথেই বলি, আজ পর্যন্ত যে কোনো কোম্পানি যদি 58 পয়সা খেয়ে থাকি, তার 3 গুণ না 5 গুণ দিয়ে তারপরে খাইছি। এটা আমি খুব মানে গলা উঁচু করে বলতে পারি, আমার বর্তমান প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রিভিয়াস সব প্রতিষ্ঠানের সবাই জানে এটা। সো কাজ দুর্দান্ত লেভেলের কাজ করতাম। এবং আমি যদি বলি আমার
যতগুলো প্রতিষ্ঠানেই কাজ করছি, মোস্ট অফ দ্য প্রতিষ্ঠানে আমার যে উইং, আমার যে ফাংশন আমি একা লিড করছি জুনিয়র লেভেল থেকে, ওই প্রতিষ্ঠানেও কাজ করছি। করার পরে দেখা গেছে যে আপনার কিছুদিন কাজ করছি, 6 মাস পর আমার যে সিনিয়র ছিল উনি চলে গেছে। পরে আরও রিক্রুটমেন্টের চেষ্টা করা হয়েছে, সুইটেবল কাউকে পাওয়া যায়নি। অ্যাট দ্য মিনটাইম আমি সাজাই ফেলছি। পরে কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা বলছে যে আচ্ছা তোমাকে একটু প্রমোট করি বা তোমাকে এনকোয়ার করি, তুমি করো। And আমি চালাইছি তো, পারছি, ইন্টার্ন নিয়ে চালাই দিচ্ছি। সব ক্ষেত্রে না সম্ভব হইলেও আমি করছি তো। সো কাজটা করতাম তো, এই জন্য স্যার যেটা হয়েছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইভেন্ট করবে, ওইটার জন্য ইডি রে বলছে নাজমুলকে ডাক দেই, ওরে ডাক দিলে দাঁড়ানো সব সমাধান করে দিবে, ও পারে। আর তখনই খুঁজে পাই ডাকছে, ডাইকা দেখে আমি সিটে নাই। এখন আমার পাশের আরেক যে কলিগ, তারা জিজ্ঞাসা করছে, সেও বলতে পারে না। ও ইউসি পার্সপেক্টিভটা তো বুঝতে হবে। একটা গল্প আসলে ট্রেনিং করাইতে গেলে অনেক সময় বলি, তুমিও বলো, আমি সেটার অবতারণ আবারও করি। আমরা তো স্টিভেন এমার কোভিড 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল সবাই পড়ে পড়ে মুখস্থ করে ফেলছি। স্টিভেন এমার কোভিড যে ঘটনাটা তুমিও জানো যে কি হয়েছে, ওই যে প্যারাডাইম শিফটের মধ্যেই তো এই চ্যাপ্টারটা আসছে মোস্ট প্রবলি, যে উনি যাচ্ছিল একটা ট্রেনে করে একটা ব্যক্তি যাচ্ছে, তার সাথে 2টা বা 3টা বাচ্চা ছিল। বাচ্চারা মানুষকে খোঁচা দিতেছে, চুইংগাম লাগাই দিতেছে, চিল্লাপাল্লা করতেছে। তখন একজন কি বললো, আপনি আপনার বাচ্চা সামলান, যে ভাইজান আপনার কি মনে হয় না যে আপনার বাচ্চাটা যা করতেছে এটা খুব খারাপ হচ্ছে বা সামলানো উচিত? ভদ্রলোক কি বলছিল যে সামলানো তো উচিত, বাট ওদের মা একটু আগে মারা গেছে, আমি তাকে অ্যাম্বুলেন্সে বা তুলে দিয়ে আমি যাচ্ছি। সো সাথে সাথে কিন্তু মানুষ তখন বাচ্চাগুলাকে আদর করছে, ওদের প্রতি সফট হয়েছে, রাইট? এই জায়গাটাতে আমি আমার ব্যক্তিগত আরেকটা ঘটনা বলি। আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ড, ঠিক আছে, তুমি চিনো না, বাট ও আমার ক্লাসমেট ছিল। ওর যেটা হইতো, আমরা যখন ক্লাস শুরু করলাম, মানে ক্লাস যখন করি, একটা সময় এসে দেখলাম ওর বাসা সাভারে। আমরা তো ঢাকা থেকে গিয়ে ক্লাস করতাম, জাহাঙ্গীরনগরে যাইতাম, কখনো হলে থাকতাম। সো যখন সকালের ক্লাসগুলো থাকতো, ঢাকা থেকে গিয়ে আমাদের আলবেরুনি হলের যেই ক্যান্টিনটা, নামটা মনে নেই, ও খিচুড়ি রান্না করতো, খুব মজা হইতো। এবং আমার নাস্তা ছিল ওই ভুনা খিচুড়ির সাথে একটা ডিম পোচ। হ্যাঁ, ডিম পোচ, ঝাল ফ্রাই বলতো আমাদের ক্যাম্পাসে, এটার নাম ছিল ঝাল ফ্রাই। মানে ডিম পোচ করতে উপরে একটা মরিচ আর পেঁয়াজ ছেড়াই দিত, ওটা আমার খুব পছন্দের ছিল। ওই যে ডিমের যে কুসুমটা একটু সফট থাকতো তো, ওইটা খিচুড়ির মধ্যে পড়তে আমার ভালো লাগতো। এনিওয়ে, একটু স্মৃতিচারণও করলাম। তো আমি নাস্তা করতাম, পরে ক্লাস করতাম, আর ওর বাসা সাভারে। ও আধা ঘন্টা 1 ঘন্টা লেট। স্যারও এক সময় করলো কি যে বাবা এরপর থেকে তোর আর করা লাগবে না, মানে না ক্লাস না, তোর বলা লাগবে না, ওরা কেউ কিছু বললো না, যখন ঢুকবে বেরোলে। একদিন আমি চিন্তা করলাম যে ঘটনা কি, ও তো আমার ভালো ফ্রেন্ড, যে মামা এদিকে কি হয়েছে, তোর কাহিনী কি বলতো আমারে। ও বলছে দোস্ত আমি তো ফজরের সময় উঠি, মেজাজ আরো খারাপ হয়েছে, সারা ফজরের সময় ওইটা তোর লেট কেন হবে। এই বন্ধু আসলে ব্যাপার হয়েছে কি, আমি তো যখন 10 বা 9 মনে হয় পরেও, তখন আমার আব্বা আরেকটা বিয়ে করছে আমার আম্মুকে রেখে। তো তখন থেকে আসলে সংসারটা আমাদের এই মিলে ঝিলে চালানো লাগতেছে। তো ভাগ্যিস আমাদের যে জমিটা কেনা হয়েছে সাভারে, এটা আমার নানা কিনে দিছিল, আমার আম্মুর নামে ছিল জমিটা। তো এই জন্য আমাদের বাসার থাকার জায়গাটা হয়েছে। কিন্তু ওই 9-10 থেকে আমি টিউশনই করার পরে অনেক সাপোর্ট দিই বাসায়। এই যে আমাদের যে বাড়িটা করছি, থাকার জায়গাটা, বিল্ডিংটা, এটাও আমার অনেক ইনপুট আছে। ছোট বোনের পড়াশোনা করাইছি। এখন যেটা হয়েছে, আমার আসলে ব্যাচ চলতেছে অনেকগুলো, টিউশনই করাইতো প্রচুর। তো ওর যে ওই 2টা মানে এসএসসি বা এইচএসসি তখন এক্সাম চলে, যে আমি সকালে উঠি একটা ব্যাচ পড়াই আবার ওই যে যার পরীক্ষা ওকে পড়াই দিয়ে তারপরে ক্যাম্পাসে আসি। এই জন্য আমার এই কয়দিন লেট হইতেছে। চিন্তা করো, মানে একটা ছেলেকে নিয়ে হাসাহাসি চলতো রীতিমতো ক্যাম্পাসে, পার্সোনাল লাইফে এত স্ট্রাগল করে উঠতেছে। আসলে আমরা তো মানুষের মানে গল্পের পেছনের অনেক প্রেক্ষাপট আমরা জানি না। তো কর্পোরেট সেম, ধরো আমরা গল্পগুলো বোঝার চেষ্টা করব যে প্রথমত দোষটা কি আমার কি না যেখানে ছিলাম। যদি এমন হয় যে আমার ফল্ট, আমি তাহলে ফল্ট সমাধান করার চেষ্টা করব, নাম্বার 1। নাম্বার 2, যাকে আমি প্রবলেম ভাবতেছি এটা আসলেই প্রবলেম কি না ডিফাইন করতে হবে। বেঞ্চমার্কটা কি আমার প্রবলেমের। এখন এমন হয়েছে যে ধরো তোমার বস আছে, সে বলে যে ফটোকপি ধরো তুমি করো, ফটোকপি করতে গিয়ে যদি মার্জিনে কেলোমেলো হয়, সে বললো হয়তো তার বলার টোনটা একটু খারাপ, কিন্তু এটা ওভারলুক করাই যায়, দূর ওরে গুনলাম না, বা আমি ঠিক করে নিলাম। সো এটা একটা জিনিস, টক্সিসিটির লেভেলটা কতটুকু বা হ্যাম্পার কতটুকু করতেছে। আচ্ছা, যদি আমরা এই যে বেঞ্চমার্কটা, এটাতেও গিয়ে দেখলাম যে এটা গুরুত্ব দেওয়ার মতোই কিছুই না, ওভারলুক করাই যায় না।
আমরা প্রায় সময় আবার কোম্পানিতে একটা কথা বলি, যদি পারফরমেন্স ভালো হয়, লোক যদি ভালো হয়, তার বিহেভিয়ার খারাপ হলে সমস্যা কি, বলে না প্রায় সময়ই। অনেক সময় বলে, আমি এটা খুবই ডিনাই করি এই আমি এটা জিনিসটা। খুব একটা আসলে অ্যাকসেপ্ট করতে পারি না কথাটা। মানে একটা মানুষের বিহেভিয়ার, অ্যাটিটিউড, এইগুলো না আসলে অক্সিজেনের মতো কাজ করে কোম্পানিতে। এটা যদি খারাপ থাকে, সে যতই পারফর্মার হোক, আই উইল নেভার মানে থিঙ্ক টুয়াইস টু কিক আউট হিম অর হার। মানে আমার জায়গা থেকে যদি আমি বলি, কারণ সে আরো 10টা মানুষকে নষ্ট করবে। ওকে, টক্সিক পিপল কিভাবে ক্ষতি করে দেখো, আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটাই বলি, যে কোনো প্রতিষ্ঠানে অলওয়েজ দুইটা ফায়ার সবসময় জ্বলতে থাকে। আচ্ছা, তার মধ্যে টক্সিক পার্সন একটা, এই জন্য আমি দুইটা আলোচনা একসাথে করে ফেলি, সো ইউ ক্যান রিলেট। ধরো প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠানের মালিক, সিও বা টপ ম্যানেজমেন্ট, তার কি হয় যে মানুষটা টক্সিক তারটা কিন্তু আমরা চোখে দেখি, তাই না? চোখে দেখি যে ও খারাপ করতেছে। হ্যাঁ, তার ক্ষেত্রে তোমার অ্যাকশন কি, এই প্রবলেমের সলিউশন কি? এবং আমি এখন নতুন আরেকটা বলবো যেটা কেউ ভাবে না। হ্যাঁ। সো টক্সিকের ক্ষেত্রে তুমি টক্সিক লোক তোমার ক্ষতি করতেছে, চুরিচামারি করতেছে, ধরো যে অনৈতিক কাজ করতেছে, এনিথিং না, টক্সিক তো টক্সিকই, সবই করতে পারে। হ্যাঁ, এটা চোখে দেখা যাচ্ছে। এটা যদি তুমি সমাধান না করো, সাফার করবা। ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। সমাধান না করলে সাফার করবা, আর যদি সমাধান করো তাইলে তো ভালো, এর মধ্যেই শেষ। কিন্তু অনেক বেশি কোয়ালিফাইড, অনেক স্মার্ট একটা গ্রুপ থাকে, যেই গ্রুপটা হচ্ছে ধ্বংস হয় বা চলে যায় এই টক্সিক গ্রুপটার জন্য। এইটার যে বোধটা, এইটা অনেক প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্ট বা মালিক পক্ষের থাকে না, বিধায় ওনারা ক্ষেত্র বিশেষ, ধরো 3টা টক্সিক মানুষ আছে, 2টাকে ধরো কিক আউট করলো একটা সময়, মানে ধরা খাইতে খাইতে একদম যখন নিঃশেষ হয়ে যায় তখন একটা থেকে গেল। কিন্তু এদেরকে প্রপারলি কন্ট্রোল করতে না পারার ফলে এই যে তোমার যে ওই যে গ্রাহাম স্লই তো মনে বলে একটা আছে না, যে ভালো খারাপ মুদ্রা হচ্ছে মার্কেট থেকে ভালো মুদ্রাগুলোকে সরাই দেয়, মেবি গ্রাহাম স্লয়, যদি ভুল না করি। সো ব্যাপারটা কিন্তু এরকম হয়, তোমার যেই ছেলেটা বা যেই এমপ্লয়িটা, ওর যোগ্যতা আছে, ওকে তোমার এখানে বসে থাকবে টক্সিককে সামলানোর জন্য। এইটা কোম্পানির টপ ম্যানেজমেন্টের দায়িত্ব, যে কালচারটাকে পজিটিভ করা। আমি আসলে যদি বলি, এটা খুব জুনিয়র লেভেল বা নিচের লেভেল থেকে সম্ভব না, কেউ পারবে না, বা ম্যানেজার লেভেল থেকেও পারবে না সব জায়গাতে, যদি কোম্পানির উপর থেকে এই কালচারটা ইনকালকেট না হয়। ধরো তুমি একটা ম্যানেজার খারাপ করছে, ওর বিরুদ্ধে অ্যাকশন নিলে, কিন্তু যাই দেখলা যে এমডি মানে কি বলো, ওই যে সিও যে আছে তার মধ্যে ঝামেলা আছে, জিএম এর মধ্যে ঝামেলা আছে, ওইটার সমাধানটা হবে কিভাবে? আচ্ছা, বাংলাদেশের কোম্পানির প্রেক্ষাপটে, আমি যেহেতু বাংলাদেশেই আমরা কাজ করছি বা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কোম্পানির প্রেক্ষাপটে অনেক বড় বড় গল্প আমরা এইচআর প্রফেশনালরা দিই। আমরা যারা ওডি এক্সপার্ট, ট্রেনিং এক্সপার্ট, আমরা বলি এইভাবে এই সমাধান, ওইভাবে এই সমাধান, আপনাকে এই করতে হবে, ওই করতে হবে, বা কোনো কিছুই কাজ করবে না যদি কোম্পানির মালিক পক্ষ বা যারা সুপ্রিম অথরিটি, তারা যদি এই মাইন্ডসেটের না হয়। হ্যাঁ, এই জায়গা থেকেই একটা প্রশ্ন আসে যে অনেক কনসালটেন্ট নিয়োগ দেন অনেক কোম্পানি, অনেক ভালো ভালো ট্রেনার কেনায়, কিন্তু কাজ হয় না। কাজ হবে কোত্থেকে? আপনি একটা সুপার রিসোর্সকে নিয়ে গেছেন আপনার কোম্পানিতে, নেওয়ার পরে ওই লোক কাজ শুরু করছে, এর মাঝখানে আপনি আপনার ভাতিজারে ঢুকাই দিলেন কোম্পানিতে, আপনার একটা বন্ধু ছিল ওরে ঢুকাই দিলেন, আপনার একটা আত্মীয় আছে ওরে ঢুকাই দিলেন, বা কোম্পানির আরেক জিএম ছিল তাকে এম্পাওয়ার করে দিলেন, বা আপনি ওই লোক আপনাকে একটা সিস্টেম সাজাই দিচ্ছে, আপনি সিস্টেম মানতেছেন না, তখন তো এটা কাজ করবে না। সো আপনি যেই সিস্টেমে বা যেই মাথা দিয়ে অ্যাজ এ কোম্পানির সিও, কোম্পানির এমডি, ভাই 10 বছর 20 বছর ধরে কোম্পানি চালায় তো ব্যর্থ হয়েছেন দেখি তো আপনি একটা কনসালটেন্ট নিয়ে আসছেন, তার মানে আপনার ব্রেন কাজ করে না দেখি আপনি তাকে আনছেন, এখন আপনারা তারটা শুনতেছেন না। হ্যাঁ, এখানে আবার অনেকে এটাও বলে যে আমার যদি কালচার না থাকে, একটু আগে এই কথাটা তুমিও বলছো যে আমার যদি কালচার উইক হইলেও আমি যদি প্রফিট মেক করতে পারি, তো সমস্যা কি? সমস্যা আছে। দেখো ওই যে যেটা বললাম, যে পচন ধরে না আমাদের গায়ে, শরীরে, ধরো আমার আঙ্গুলের মধ্যে বা পায়ের নিচে বা হাতে একটা ছোট্ট পচন ধরছে, আমি খুবই তাগড়া জোয়ান, হ্যাঁ, আমি এক হাতে ধরো কাজ করে ছাপায়ে, যদি আমি প্রেসের কাজ করি, ছাপাইতেছি, অন্য মেশিনে কাজ করি, বা যে কাজই করি, বা কম্পিউটার, আমি ফাড়াই ফেলতেছি, বাট আমার পচনটা কিন্তু আস্তে আস্তে উঠতেছে। যতক্ষণ না পর্যন্ত ব্যথাটা বাড়বে, বা যতক্ষণ না পর্যন্ত আমার হাতটা পুরোপুরি অচল হবে, আমি মারা যাব, টিল নাও আমি ভাববো কি, ও ওয়াও, এটা হয়তো ইগনোর করা যায়। ইগনোর করা যায়। হ্যাঁ, এই জায়গাটাতেই এই যে আমি যে দুইটা জিনিস তোমাকে বললাম, যে একটা হচ্ছে টক্সিক গ্রুপ, আর একটা হচ্ছে টক্সিক ম্যানেজমেন্ট। না সুপার, মানে টক্সিক ম্যানেজমেন্ট তো আছেই, মানে কোম্পানিতে প্যারালালি দুইটা থাকে না, যে একটা হচ্ছে টক্সিক পিপল আর একটা যারা ভালো। এই জায়গাটাতে কোম্পানির যারা ম্যানেজমেন্ট বা মালিক পক্ষ, আমি খুব দায়িত্ব নিয়ে বলি,
তাদের একটা সিনড্রোম আছে। কমন সিনড্রোম কি জানো? কিছু হবে না, আচ্ছা ব্যাপার না, ঠিক হয়ে যাবে। এই সিনড্রোমটা যখন কোম্পানিটা কলাপস করে, যখন একদম ধরা খায় যায়, তখন এসে বুঝে। লাইক তোমার একটা এমপ্লয়ি ধরো 10 টাকা চুরি করছে, আচ্ছা কিছু হবে না। এবং এটার উদাহরণ আছে, আমি অনেক জায়গা থেকে শুনছি। 5,000 টাকা চুরি করছে, ওরা ছেড়ে দিচ্ছে, পরে 5 লাখ করছে। ধরো তোমার হচ্ছে যে টিমের সাথে বিহেভিয়ার খারাপ করছে, টিমের কমিউনিকেশন খারাপ করছে, ওই ম্যানেজারকে বা ওই ডিপার্টমেন্ট হেডকে মালিক কখনো কিছু বলে নাই, পরে দেখা গেছে পুরো টিম সহ চলে গেছে ওনার উপর বিরক্ত হয়ে, তখন গিয়ে গায়ে লাগছে। তো টক্সিকের ক্ষেত্রেও তুমি যদি ভাবো কিছু হবে না, একইভাবে সবচেয়ে সারপ্রাইজিং থিং হচ্ছে এই যে ভালো ছেলে পেলেগুলো, এইগুলাকে প্রপার অনার করা হচ্ছে কিনা। যদি এরা টক্সিক হয়, এদেরকে ঠিক করেন। যদি এদেরকে সরাইতেও না পারেন বা বাইপাস করতে হয়, এই ছেলে পেলেগুলো এম্পাওয়ার করে অন্য কারোর সাথে দেন। যারা ভালো, দুইটা কিন্তু প্যারালালি একসাথে আপনি চালাইতে পারবেন না। যারা ভালো তাদেরকে আপনি এম্পাওয়ার করেন। একটা ছেলে ধরেন যে তাকে বেনিফিট দিচ্ছেন কিনা, আপনি কালচার দিচ্ছেন কিনা এবং প্রপার রেসপন্সিবিলিটি দিচ্ছেন কিনা। বেনিফিট, কালচার এবং হচ্ছে তার প্রপার কাজের পরিবেশ বা রেসপন্সিবিলিটি। এখন একজন মানুষ আপনাকে বলে না দেখে তার বেতন দিলেন 10 টাকা, এই ছেলে পাগলের মতো কাজ করতেছে। আরেকজন টক্সিক বা আরেকজন হচ্ছে যে কাজ করে না, যে ফাঁকিবাজ, সারাদিন ওই যে আমি তাদের ফুলি ডেস্ক হোল্ডার, যে ডেস্কে এসে বসে আছে, মোবাইল টিপতেছে, গেম খেলতেছে। এরকম অনেক সিনিয়রও আছে যে অফিসে মোবাইলে বসে বসে, একদম সিনিয়র ডিপার্টমেন্ট হেড বসে বসে মোবাইল চালাইতেছে সারাদিন। তারে আপনি দিলেন 10 টাকা, ধরেন ওই লোক কাজ করে 5টা কাজ করে, 5টার মধ্যে 3টা হয় হচ্ছে ব্যর্থ, 2টা কোনো রকম। তারে আপনি বেতন দেন 5 টাকা। আরেকজন 10টা কাজ করে, 10টাই ভালো মতো করে, ওরও বেতন দেন 5 টাকা, হইলো না। আবার ধরেন ও আপনার কোনো ক্ষতি করেন, ও কিন্তু আপনার কোম্পানিকে ডেভেলপ করতেছে। বেতন যখন বাড়াইতে গেলেন, ওই যে টক্সিক তারে দিলেন 3 টাকা বাড়ায়, ওরা হয়তো 4 টাকা বাড়াইলেন। এটাও কিন্তু ফেয়ার না। ও তো কাজ করতেছে ডাবলের বেশি। আপনার যে টক্সিক ওরা আপনি দিবেন না, ওরা আপনি শাস্তি দেন লাগলে। এখন আপনি চিন্তা করুন যে কেমন দেখা যায় না দিতে গেলে। এই যে আপনি এক পাল্লায় মাইপা ফেলতেছেন বা ভাবতেছেন যে এই ছেলে পেলে তো কাজ করতেছে মুখ বুঝে, ও সারা জীবন থেকে যাবে, সবচেয়ে বড় ভুল এটা। যখন চলে যাবে, খালি করে দিয়ে যাবে। ও হয়তো বা ধরেন আর একটা চাকরি পেয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু একটা লং রান একটা রিসোর্স হারাবেন। তো সময় থাকতে বুঝে নেই না। আমাদের এটা যেহেতু প্রবলেম সলভিং পডকাস্ট, আমাদের আসলে লাইফে অনেকেরই এই কমন সেন্স দিয়ে কিভাবে সে প্রবলেম সলভ করবে অনেকে না আসলে বুঝতে পারে না। মনে করো যে কোনো একটা মানুষের প্রথমবারের মতো সে বুঝতে চাচ্ছে, সে তার লাইফে প্রবলেম খুঁজবে এবং ওটাকে নিজের মতো করে সে সলভ করবে। তো এই প্রবলেম সলভিং এ আমার স্টার্টিং পয়েন্ট হিসেবে এমন একটা জিনিস বলো যেটা সবার আগে দরকার, সবারই দরকার। ওকে, আমাকে যদি তুমি বলো যে একটা জিনিস বলতে, একটা ওয়ার্ড বা একটা জিনিস যেটা মানুষের প্রবলেম সলভ করার জন্য হেল্প করবে, রাইট, বা দরকার, একটা জিনিস আমি বলবো স্থির হওয়া। একটাই সিম্পল ওয়ার্ড, স্থির হওয়া। ইউ সি, যদি তোমাকে এটার কারণটা বলি, তার আগে বলি আমাদের পবিত্র কোরআনে, এই কথাটা আমি প্রত্যেকটা জায়গাতে বলি, পবিত্র কোরআনে সূরা ফজর নামে একটা সূরা আছে। সূরা ফজরের শেষের যে আয়াতটা, ওখানে বলা হয়েছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সো ওইখানে বলাই হয়েছে যে হে প্রশান্ত চিত্ত, প্রশান্ত চিত্ত মানে চিত্তটাকে স্থির প্রশান্ত, হওয়া। স্থির, ধীর। বলা হয়েছে যে তোমার রবের নিকট ফিরে আসো এবং হচ্ছে যে চিরশান্তির জান্নাতে প্রবেশ করো। সো এই জায়গা থেকে আমি বলি যে চিত্তটাকে প্রশান্ত করা, স্থির করা। আমাদের যে নফস বা রুহু বা আত্মা, এটার অনেকগুলো ধরন আছে। নফসে আম্বারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, তার মধ্যে একটা আরো অনেক রকম আছে। সো ব্যাপারটা কেমন, নফসে আম্বারা যেটা, ওটা হচ্ছে বলা হয় যে একদম অস্থির, অলওয়েজ অস্থির, স্থির হইতে পারে না। নফসে লাওয়ামা হচ্ছে কখনো স্থির কখনো অস্থির। নফসে মুতমাইন্নাটা হচ্ছে এটা প্রশান্ত। এখন দেখো আমাদের না ইন্নাতির জিন ওই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হ্যাঁ, আমাদের ব্যক্তি জীবন, পেশাগত জীবনটা তুমি দেখো। ওই যে ঘটনাটা বললাম যে আমাকে একজন একটা কথা বলছে, আমি যদি তখনই সাথে সাথে যা করলাম না, তোর চাকরি ফালাই দিলাম, রিজাইন দিলাম, তার মানে কিন্তু স্থির না হওয়ার ফলে ঝামেলাটা হয়েছে। আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আর একটা বলবো, আমি তোমাকে বলবো, এই যে কম্পাউন্ড ইফেক্টে যে ঝামেলাগুলো বাড়ে। আমি যদি স্থির হই যে আসলে প্রবলেমটা কি, পেশাগত জীবনে বন্ধু একটা কিছু বলছে, ইনস্ট্যান্ট রিয়েক্ট করা বা কনক্লুশনে যাওয়ার আগে আমি স্থির হয়ে চিন্তা করি। বাসা বাড়িতেও দেখো, বিয়ে শাদীর ক্ষেত্রে বউ বাচ্চা, বিয়ে শাদী করিনি তো তো বুঝি। তো ধরো হাজবেন্ড ওয়াইফের একটা গন্ডগোল লাগছে, হ্যাঁ, এখন তোমার ওয়াইফের সাথে তোমার কিছু হয়েছে, তুমি
তাকে বুঝলা না, তার ব্যাকগ্রাউন্ডটা জানলা না, তার আগেই একটা কমেন্ট করে বসলা, সে তোমাকে একটা কটু কথা বলে বসলো, কিন্তু পরে দেখা গেছে ঝামেলার পিছনে আসলে কিছুই না, মানে কোনো প্রবলেমই ছিল না যদি নিজের একটু বুঝতাম, একজন আরেকজনকে একটু সহানুভূতিশীল হইতাম। সেই জন্য আমি বলি যে স্থির হওয়াটা সবচেয়ে বেশি দরকার। আমরা স্থির হওয়া, একটু পজ দেওয়া, এবং আসলেই বোঝা যায় আসলে কি প্রবলেম আছে, প্রবলেমের ডেপথটা কতটুকু, বা আমার এখানে কি করতে হবে। ইভেন ধরো প্রবলেম হয়েছে, এই প্রবলেমে আমি ইম্প্যাক্টেড কতটুকু হব, ইফেক্টেড কতটুকু হব, বা আমার এখানে আরও এটা কি, এটা মানে হচ্ছে রিজলিউশন করার জন্য এফোর্ট দিলে, সো স্থির হয়ে চিন্তা করলে দেখবো 50% সমস্যার সমাধান হয়ে যায়, বাকিটা আমাদের স্ট্র্যাটেজি। আমি এখানে হুমায়ুন আহমেদের একটা বই একটা খুব সুন্দর লেখা করছিলাম, যেখানে উনি মানে আমাদের ধর্মের জিনিসটাকে সুন্দর করে এইভাবে ইন্টারপ্রেট করে একটা সেন্টেন্স বলেছিলেন। মানে হুমায়ুন আহমেদের বইয়ে পড়েছি, আল্লাহর বাণীটারই ইন্টারপ্রেটেড ভার্সনটা এরকম ছিল যে, হে মানব জাতি, তোমাদের বড়ই তাড়াহুড়া। হ্যাঁ, আমরা আসলে যে কোনো জায়গাতে অনেক বেশি হয়তো তাড়াহুড়া করে ফেলি। এমনকি আল্লাহ তাআলাও কিন্তু আসলে আমাদেরকে এই জায়গাটায় পেশেন্সটা সবসময় রাখতে বলছেন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এই কথাগুলা কিন্তু অনেকটা মানে তুমি যেই কথাটা বলছো সেইম অ্যাঙ্গেলেই সেইম মেসেজটাই আসলে আমাদের কাছে আসছে। এখন এই যে আমরা একটু ফিলসফিক্যাল অ্যাসপেক্ট এ আসলে এই জিনিসটা বুঝলাম যে আমার যখন লাইফে কোনো একটা প্রবলেম আসতেছে শান্ত থাকতে হবে। বাট মানুষের জব রিয়েলিটি না আসলে এত সহজ না। True. আমি আমি নিজেও হয়তো তুমি কষ্টে থাকলে বলব যে কষ্ট পায়ো না, ধৈর্যশীল থাকো। বাট আমার নিজের উপর এই কষ্ট আসলে আমি Right. নিজেই সেই লেসনটাকে আসলে কাজে লাগাইতে পারব না। তুমি একটু আমাকে বলো, যেহেতু তোমার দীর্ঘদিন বাংলাদেশের লোকাল কর্পোরেটস গুলোতে কাজ করা হইছে। বাংলাদেশের যে লোকাল কোম্পানিজ গুলো আছে, এইখানে তোমার সবচেয়ে বড় প্রবলেমটা কি? আগে প্রবলেম বলো, আগে প্রবলেম চিনি, পরে আমি সমাধান জিজ্ঞেস করবো তোমার কাছে। ওকে, সমাধানটা আমি বলবো। এটা আমার দৃষ্টিতে বা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে এটা সমাধান হতে পারে। প্রবলেমটা যদি বলি, যদি এক বাক্যে আমাকে বলো বা এক শব্দে আমি বলবো যে একটাই বলো, প্রায়োরিটি প্রপার স্ট্রাকচার নাই, সিস্টেমের অভাব। কিসের স্ট্রাকচারের অভাব? ইউ সি, তুমি দেখো, তুমি প্রতিষ্ঠান করছো, মানে আমি একদম জীবন থেকে নেওয়া যাকে বলে, বা নিজের চোখে দেখা বা আশেপাশ থেকে শুনে জানতে পারি সেখান থেকেই বলি, সিস্টেমের লসটা কেমন দেখো। ধরো তুমি একটা প্রতিষ্ঠান করছো, প্রথমত বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে দেখবা যে নাই, মানে কার কতটুকু দায়িত্ব, কার কতটুকু রেসপন্সিবিলিটি, এটা স্ট্রাকচার করা নাই। কাগজে কলমে তো আছে, সেটা মানে না, অনেক জায়গাতে কাগজে কলমেও নাই। আমি তোকে একটা মজার জিনিস বলি প্রতিষ্ঠান রিলেটেড। আমরা তো কেপিআই নিয়ে কাজ করি, পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। আচ্ছা, যে কোনো প্রতিষ্ঠানে, জাস্ট রিলেটেড আমি বিধায় গল্পটা বলতেছি, যে কোনো প্রতিষ্ঠানে কয়টা লেয়ার থাকে? 3টা, টপ, মিড, ফ্রন্ট লাইন, Front line, এন্ট্রি লেভেলে যারা আছে। এই যে আমার তুমি বলো তো, সিনিয়র, জুনিয়র, অ্যাসিস্ট্যান্ট, ডেপুটি আছে না? সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ, এর ফায়দাটা কি আসলে? থিং ইজ, এই জিনিসগুলো হচ্ছে যে একটা মূলা ঝুলানো লাগে। সরি টু সে, আমার অনেক ফেলোরা আছে বা অনেক সিনিয়ররা আছে এখানে, মানে করতে হয় বিধায় আমরা দিয়েছি। একটা ছেলে 3 বছর ধরে কাজ করতেছে, এখন একটা প্রমোশন না দিলেই নয়, দিয়ে দিই। কিন্তু প্রমোশনটা কি আসলেই দরকার কিনা? টাকা বাড়াও, অর্গানাইজেশনাল স্ট্রাকচারের সাথেও স্ট্রাকচারের অ্যালাইন সাথে করে align কিনা? হতে হবে। ধরো সিনিয়র ম্যানেজার, জুনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মানে কাজটা কি? তুমি চিন্তা করো, একটা প্রতিষ্ঠানে কি হয়, প্রথমত একদম টপ ম্যানেজমেন্ট বা মালিক পক্ষ যারা বলি, স্ট্র্যাটেজিক লেয়ারে তারা কাজ করবে, আর জুনিয়র যেই পার্টটা একদম এক্সিকিউশন লেভেলও এক্সিকিউশন করবে, হইলো তো? মাঝখানের যে মিডল ম্যান যারা, তারা হচ্ছে দুই পক্ষের ব্রিজ নিয়ে কাজ করবে। দ্যাটস অল না? হ্যাঁ। তুমি ব্যক্তিগতভাবে, ব্যক্তি হিসেবে বা কি করো? হয় এক্সিকিউশন করো অথবা ম্যানেজ করো, অথবা একদম কাজ strategic আসলে layer এ কাজ করো, এই তো ঘুরে ফিরে তিনটাই, হয় চিন্তা করবে মানে ডিসিশন নিবে, নয় ম্যানেজ করবে, নয় এক্সিকিউশন করবে। এখন আমি এক্সিকিউটিভ, আমার নাম বা আমার ডেজিগনেশন, আমি কি করি? এই কাগজটার মধ্যে সিল মারি। এখন আমি সিনিয়র এক্সিকিউটিভ হইছি মানে কি? ডাবল সিল মারি। আবার এমনও প্রতিষ্ঠান আছে, সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আচ্ছা, আছে বাংলাদেশে, সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট এডিশনাল ডিরেক্টর, মানে করে। এখন এটা হচ্ছে কেন, প্রতিষ্ঠান বড় হয়ে গেছে, একটা দেওয়া লাগে দিচ্ছে, বাট ইউ সি এটার ফায়দাটা কি? সো ধরো প্রতিষ্ঠান এমন হয়েছে যে একটা মানুষ আসছে, কিন্তু ওর এই কোন রোলের জন্য নিছে কোম্পানি নিজেও কিন্তু ক্লিয়ার না। তার কাছে আমার আউটকামটা আমি কি চাইবো, নেওয়া লাগে নিছো। সো মেইন জিনিসটা হচ্ছে, আমি যদি বলি প্রবলেমটাই হচ্ছে প্রপার সিস্টেম বা স্ট্রাকচার নাই, এই জন্য নিজেদের মধ্যে বা কোম্পানির মধ্যে অনেক গন্ডগোল লেগেই থাকে। একই প্রতিষ্ঠানে ওরে রিপোর্ট করে, ওরেও করে,
আবার একটা জুনিয়র সে হচ্ছে এর কাছেও রিপোর্ট দেয়, ওর কাছেও দেয়। সব প্রতিষ্ঠানে ফাংশনাল ম্যানেজার, লাইন ম্যানেজার, একটা মানুষের একাধিক রিপোর্ট ইজ তুমি তো ভাই প্রসেসটারে সারা পৃথিবী যেখানে বলতেছে প্রসেসগুলো স্মুথ করতে, আর এইখানে হচ্ছে আরো জটিল করতেছে। আচ্ছা, এই জন্য আমি সবসময় বলি যে 4টা পয়েন্ট আমাদের দরকার। এটা আমি যদি বলি যে শুধু হচ্ছে এইটার জন্য না, যেই কোনো প্রতিষ্ঠানের সিস্টেম লস বলো, গ্রোথ বলো, সবকিছুর জন্য 4টা জিনিস আমি সবসময় ফোকাস দিয়ে দিতে চাই। একটা একটা করে আমি একটু নোটস নিই। আচ্ছা, নাম্বার 1, তুমি যখন বিজনেস করবা, প্রতিষ্ঠান চালাবা, আসবে কোত্থেকে? তোমার মনই টানে না ব্যবসা করতে, তুমি কি করবা? না। তোমার জোশ নাই ভিতরে, না। তার মানে কি? দ্য থিং ইজ প্যাশন। প্যাশন, তার ভিতরে ওই Inner ইনার থাকা হাঙ্গারটা লাগবে। আছে নাকি? এটা আসবে হচ্ছে ম্যানেজমেন্ট থেকে বা বিজনেসের উদ্যোক্তা যে মালিক পক্ষ, তাদের তরফ থেকে। তারা হচ্ছে এটাকে আবার হচ্ছে স্প্রেড আউট করে দিবে নিচের লেভেলে। এখন কোম্পানির মালিকের অনেক জোশ আছে, কিন্তু জুনিয়র যে ছেলেটা ওর মধ্যে হচ্ছে জোশ নাই, তাইলে কিন্তু রান করবে না। বা মিডল ম্যানেজমেন্ট যে আছে ওর মধ্যে জোশ নাই। মোদ্দা কথা হচ্ছে তোমার পুরো প্রতিষ্ঠান একটা সেম টোনে কথা বলতে হবে, সেম ভাষা থাকতে হবে। লাইক ধরো তোমার প্রতিষ্ঠানের কালচার যদি এমন হয় যে ওইখানে হচ্ছে আমি খারাপ প্রোডাক্ট দিবই না, এটা আমার প্রতিষ্ঠানের ভীষণ মিশনের মধ্যে অ্যালাইন করা ফেলাইতে হবে, দিব না। তখন যেটা হবে, ধরো একটা পচা বা নষ্ট একটা র ম্যাটেরিয়ালস আছে, ওইটা ফ্যাক্টরিতে যখন প্রোডাকশন হয়, যে ফ্যাক্টরির যে লোকটা, ওর বিবেকও বাঁধবে যে না, আমাদের প্রতিষ্ঠানে কালচার হচ্ছে এরকম যে আমরা এই জিনিসগুলা দিব না। এখন এটা তোমার মাথায় তুমি রাইখা দিছো, কোম্পানির সাইনবোর্ডে লাগাই দিছো যে কোয়ালিটি ফার্স্ট আমাদের হচ্ছে কোম্পানির প্রায়োরিটি বা ভিশন বা মিশন যেটাই বলি, বা আমাদের কোর ভ্যালুজের মধ্যে একটা হচ্ছে যে কোয়ালিটি ফার্স্ট, কিন্তু এটা তুমি তোমার ফ্যাক্টরি এন্ডে দিতে পারো নাই, ইউ উইল নট বি সাকসেসফুল। সো ফার্স্ট থিং হচ্ছে প্যাশন, যেটা বললাম, এই প্যাশন থেকেই তো মানুষের ভীষণ থেকে শুরু করে সবই আসবে। সো প্যাশন প্যাশন প্যাশন। এইবার সেকেন্ড, অনেক বড় প্যাশন নিয়ে তুমি বইসা আছো, প্রসেস নাই। ওকে, এই হেয়ার কামস মাই পয়েন্ট, যেটা বললাম যে সিস্টেম ফেইলিওর, বা তোমার স্ট্রাকচার থাকে না কখন, যখন প্রসেস থাকে না। তুমি কারে কোন কাজে নিয়োগ দিছো ওইটাই জানো না। এমনও দেখছি আমি অনেক জায়গাতে, ধরো যে একটা টিম কাজ করতেছে, ওর টিমের বস হচ্ছে একজন, নামকে অস্তে দিয়ে রাখছে, তার উপরে আরেকজনের বসায় রাখছে। এখন ওই যে সিনিয়র, সেও ওই জুনিয়রের ডিরেকশন দেয়, আবার যে মেইন বস ওই ডিরেকশন দেয়। এখন মাঝখানে যিনি বস, সে পড়ছে বিপদে, সে চিন্তা করে পোলাপেন্ডে যে আমি ডিরেকশন দিব, আমার বসে তো ডাইরেক্ট ওদের ডিরেকশন দেয়, আমার ইজ্জতটা কোথায় গেল? আবার জুনিয়ররা চিন্তা করে যে তাইলে উনি তো মানে সর্বে সর্বা বস, উনারটা শুনি, কিন্তু আবার ওনার পরে যে আছে সেও তো আবার সিনিয়র, কই যাব? সো এই যে জিনিসগুলো দেখো, মানে কোনো স্ট্রাকচার নাই, স্যালারি স্ট্রাকচারটা এর মধ্যে আসে, অথরিটি, রেসপন্সিবিলিটি ম্যাট্রিক্স, কে কাকে নিয়ে কাজ করবে। কর্পোরেট একটা হয় যে ধরো তোমার মানে কি বলে যে ড্রামার মতো, ধরো আমাকে কাজ দিছো তুমি এই মাইক্রোফোনটা ঠিক করতে, আমি ওইটা পারি না, আমি তখন যাই করি কি, আরেকজন অ্যাকাউন্টসে বসতে করে নিয়ে মাতব্বরি করি, ওর কাজে আমি মনোযোগ দিই। আমি ধরো আমার সেলস এর কাজ করি বা মার্কেটিং এর কাজ করি, আমি ওইটা পারতেছি না, আমি তখন এমডি রে যাবো, আচ্ছা আমাদের অফিসে তো মনে হয় যে গেটে মনে হয় আমরা সুন্দর করে দুইটা সাইনবোর্ড লাগিয়ে দিলে ভালো লাগবে। মানে ওই যে তেলবাজি, চাপাবাজি যাকে বলে, করতে পারি না, এটা ঢাকার জন্য যেটা করতে পারি সেরকম অপ্রাসঙ্গিক কিছু সামনে নিয়ে নোটিসড হওয়ার একটু চেষ্টা। সো তোমার ওই স্ট্রাকচারটা তো থাকা লাগবে যে বাবা তোমার রেসপন্সিবিলিটি এতটুকু, হ্যাঁ তুমি জানাও, সমস্যা নাই, ইনপুট দাও, বাট ওইটা শুড নট বি ইউর প্রাইমারি রেসপন্সিবিলিটি। একইভাবে ধরো তুমি দেখতেছো যে তোমার এই লোকটা কাজ পারে না, বুঝো, তোমার পরিচিত হইতে পারে, তোমার রিলেটিভ হইতে পারে, বা তোমার পুরাতন এমপ্লয়ি হইতে পারে, ও কাজ পারে না, তুমি জেনে গেছো, এরপরে তুমি আরো এক্সেস দিও না। এখন ও অনেকের নামে কথা লাগাবে, বা ও অনেক আজাইরা তোমার ইনপুট দিবে, তুমি যদি একবার বুঝে যাও যে ও তো দরকার, ওরা আমি সিস্টেমে ঢুকাবই না, ভাই তুই তোরটা নিয়ে থাক, রাইট? সো মানে তোমার যেটা কাজ বা আমার যেটা অথরিটি, এটা কি আমার ডিফাইন করা আছে কিনা? এখন কোম্পানির অনেক মালিক পক্ষ বলতে পারে যে আমার লোকজন কথা শুনে না, তারা সিস্টেমে চলে না। ভাই আপনি কি সিস্টেম ঠিক করে দিয়েছেন ওদেরকে? সো দেখো, মানে কেপিআই নিয়ে যে কথা আসছিল, এটাও সিস্টেমেরই একটা পার্ট বা প্রসেসের। একটা প্রতিষ্ঠানে 3টা লেয়ারের কথা বললাম না, যে একদম টপ, মিড আর হচ্ছে এক্সিকিউশন। আচ্ছা, কোম্পানিতে ধরো যারা টপ লেভেলে থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের স্ট্র্যাটেজিক যে মাইন্ডসেট বা স্কিল, সেটা হইতে হবে 80%, 80-20 আবারও চলে যায়। 20% হয়তো তাদের এক্সিকিউশন জানাটা দরকার, কেন? সে যাতে ধরতে পারে বা সে ডিসিশনটাকেও যাতে অ্যালাইন করতে পারে, জানতে হবে তো না, মার্কেট তো বুঝতে হবে। জুনিয়র যে লেভেলটা একদম এক্সিকিউশন, ওর হয়ে যাবে রিভার্স, ওর 80% জানা লাগবে, 20% তার স্ট্র্যাটেজি বা হচ্ছে যে মানে যদি বলি যে খুব অথরিটি, সিচুয়েশনাল কমন সেন্স। সেটা এখন অনেক জুনিয়ররা ভাবতে পারে যে ভাইয়া কি বলতেছেন, আমরা কি শিখবো না? ভাই তোর শেখা এখনই দরকার নাই,
তুমি শিখো, ধাপে ধাপে শিখো। এখন জুনিয়র ও গেছে, ওই যে আমাদের কর্পোরেটে বলো না যে প্রথম 2 বছর ফটোকপি করা, এটা করা। আরে ভাই, ফটোকপি করতে পারাটা তো একটা যোগ্যতা। এক্সেলের কাজ পারি কিনা, প্রিন্ট আউট করতে গেলে কমান্ড দিলে কিভাবে হচ্ছে তুমি গ্রে স্কেল করবা, সাদা কালো করবা, বা ফন্ট সাইজ ছোট বড় করবা, এটা তো জানা দরকার। এটা ওই লেভেলে ঠিকই জানা দরকার। তুমি মিয়া প্রিন্ট আউট করতে পারো না, মাইক্রোসফট এক্সেল পারো না, তুমি লিডারশিপ ট্রেনিং করছো সীমান্ত ভাইয়ের কাছ থেকে, নাজমুল ভাইয়ের কাছ থেকে করে, এখন তুমি কোম্পানির এমডি রে যায় বলতেছো যে বস ওই সেলস এর হেডরে এটা করা দরকার, তো চটকনা দিবে না, কি করবে? সি মানে আমরা খুব ক্যাজুয়ালি বলতেছি, চাকে দিয়ে যখন যেটা দরকার মাত্রাটা বুঝতে হবে যে এখন আমি বুঝতে হবে না? কোন লেভেলে কন্ট্রিবিউট করতে পারবো। এখন তোমার যেটা কাজ সেটা তো তোমার উঠাই দিতে হবে। সো সবচেয়ে বেশি বঞ্চিত হয় কারো মাঝখানে তোমার যারা ম্যানেজারিয়াল লেভেল বা মিড লেভেল, ওনাদের ক্ষেত্রে হবে অলমোস্ট 50-50 বা 60 থেকে 40। যখন সে প্রথম ম্যানেজার হয়েছে তখন সে এক্সিকিউশনটাই 60% পারবে, স্ট্র্যাটেজিক হচ্ছে 40%। এরপর একটা লেভেলে গিয়ে 50, তখন সে আরেকটু সিনিয়র ম্যানেজার হবে, তখন 40% হয়ে যাবে, তার আবার হচ্ছে এক্সিকিউশন আস্তে আস্তে কমবে আর কি, আর 60% হচ্ছে তার তোমার স্ট্র্যাটেজিক। সো এইভাবে যাবে। সো সবচেয়ে বেশি বঞ্চিত হয় কারা কোম্পানিতে বলো তো? এই মিড লেভেলটা সবচেয়ে বেশি, মানে ডলার উপরেও থাকে মিড লেভেলটা, সবচেয়ে বেশি হচ্ছে সাফার করে মিড এবং লেভেলটা। এই কারণে এটা যদি আমাদের এখানে আলোচনায় নাই বলি, অনেকেই কিন্তু মিড ক্যারিয়ার ক্রাইসিস। এক্স্যাক্টলি। এবং এইটা নিয়ে আমাদের সামনে কিন্তু আরেকটা এপিসোড আসতেছেও। ভালো হয়েছে তুমি এটা বলছো। Should be. এই মিড লেভেলে গিয়ে মানুষ যে মিড লাইফ ক্রাইসিসে পড়ে আর মিড ক্যারিয়ার ক্রাইসিসে পড়ে, ইনসেই। আরেকটু আমাদেরকে ডিপে নিয়ে যাও এখানে। কারণ আছে তো, তুমি তোমার এইটা মানে হচ্ছে, আমি যদি প্রেক্ষাপট ধরেই বলি, তুমি মিড ক্যারিয়ারে তুমি যখন জুনিয়র থেকে মিডে যাচ্ছ, যদি নিজেকে ডেভেলপ না করো, আই হ্যাভ সিন মেনি আদার পিপল যাদেরকে দেখছি তারা একটা পর্যায়ে সিনিয়র হয়ে গেছে কিন্তু এখন তারা রিস্কে আছে। তুমি তো নিজেকে ওইভাবে ডেভেলপ করো ভাই। এখন তুমি টিমও চালাইতে পারো না, আবার স্ট্র্যাটেজিক লেভেলও যাইতে পারো নাই, তখন স্টাক হয়ে যেতে হয়। সো এই যে মিড লেভেলটা দেখো, তারা সাফার করে এই জন্য যে তারা তো ব্রিজ, এদিকেও হয় না, কারণ জুনিয়র সে মন ছেড়ে চাকরি ছেড়ে চলে গেল, সুইচ যে করার একটা স্ট্র্যাটেজিক option বা থাকে। টপে গেছে সে তো টপেই গেছে। হ্যাঁ, কোম্পানিতে যেটা হয়, ধরো এইখানটাতে কম্পিটেন্সি গুলো না সেট করে দিতে হয়। যে আমরা কেপিআই এর কথা বলি, কোন লেভেলে কি লাগবে, আমি তোমাকে তিনটা লেভেলের 3টা জিনিস বললাম, এই জায়গাটা সেট করতে পারে না। ধরো যিনি হচ্ছে সিনিয়র, ধরলাম আমি এই গল্পটা পাই বলি, ধরো একজন পাইলট খুব ভালো চা বানাইতে পারে, এখন তাই বললা তুমি ওনারে চা বানাইতে দিলা, কিন্তু তোমার যিনি চা বানায় তোমার অফিসের, ও কি পাইলটের কাজটা করতে পারবে? এই ভুলটা কোম্পানিগুলো করে। ধরো কোম্পানির জিএম বা কোম্পানির ধরো চিফ অমুক অফিসার, চিফ তমুক অফিসার, সে হচ্ছে ধরলাম সে খুব ভালো মতো হলো যে ফটোকপি করতে পারে, এটার জন্য কি কোম্পানি ওরা লাখ টাকা দিয়ে নিছে? ভাই ফটোকপি আপনার লাগবে না, আপনারা যে কাজে আনছে আপনি ওটা করেন, আপনি টিম চালান, যদি না পারেন চলে যান। হ্যাঁ, এখন টিম ভাই ফটোকপি আপনিও পারেন, আমার জুনিয়রও পারে, তাহলে আমি 20,000 টাকা দিয়ে জুনিয়র আনি, 30,000 টাকা দিয়ে জুনিয়র নিয়োগ দিই, আপনার কেন দিছি? আপনার কাজ তো শুধু এটা না, আপনি ওই যে লেভেলটা তো বুঝেন নাই। So এইটা ধরে ধরে তো কম্পিটেন্সিটা সেট করে দিতে হবে। আমরা বলি যে কার কি কম্পিটেন্সি থাকা লাগবে, এটাই কটা কোম্পানি জানে ঠিক মতো যে আমি কাকে কি কাজের জন্য নিব। কেপিআই জিনিসটা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার না। আমি যদি একটু মানে অডিয়েন্সের জন্য Please. একটু ছোট্ট করে যদি ক্লিয়ার করে দেই, মনে করেন আমার একটা অর্গানাইজেশন আছে, সেখান থেকে আমরা হয়তো ড্রেস তৈরি করে ড্রেস সেল করি। সো আমার বছরে কতগুলা ড্রেস সেল করলে আমি ধরে নিব আমার বিজনেস একটা রাইট ট্র্যাকে আছে, এটা কেপিআই এর একটা অংশ। মনে করেন আমার 1000 ইউনিট ড্রেস সেল করতে হবে, আমার 100টা এমপ্লয়ি আছে, প্রত্যেককে আমি হয়তো 15টা করে আমি টার্গেট দিয়ে দিলাম। এতে করে যেটা হবে, তারা 1500 সেল করার চেষ্টা করবে। আবার কেপিআই এর একটা আমি লোয়ার বারও দিয়ে দিলাম যে 12-র নিচে যাতে তোমাদের না নামে। সো এইভাবে আমাদের একটা হাই এইম অর্গানাইজেশন লেভেলে থাকবে, আবার ইন্ডিভিজুয়াল লেভেলেও থাকবে। কেপিআই বলতে আপনারা যারা যারা টেকনিক্যাল টার্ম তো একটু বলে দেই, যারা যারা অডিয়েন্স তাদের বোঝার জন্য, কেপিআই মানে হচ্ছে টার্গেট। পুরো প্রতিষ্ঠান কোন টার্গেটটাকে অ্যাচিভ করতে চায়, প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তি আসলে কোন টার্গেটটাকে অ্যাচিভ করলে প্রতিষ্ঠানের পক্ষে বড় টার্গেটটা অ্যাচিভ করা সম্ভব। বলো আমাদেরকে এখানে আরেকটু টেকনিক্যালি কেপিআই নিয়ে তুমি বললা, আমি আর একটু বলে দিই অডিয়েন্সের জন্য। কেপিআই এর পুরো ফর্মটা হচ্ছে যে কি পারফরমেন্স ইন্ডিকেটর। ও যেটা বললো যে টার্গেটটা ধরেই ইন্ডিকেট করা। হ্যাঁ, তো এখন এটা নিয়েও যে এই মেসাকারটা হয়ে যায়, কোম্পানি হয়তো দিয়ে দিল যে তোমার কেপিআই হচ্ছে এটা, বছরে এই কটা করতে হবে, এটা এতটা। আপনি আমাকে দিছেন বছরে 10টা প্রোডাকশন করতে হবে, আমার সাথে সাপোর্ট দিছেন, বা আমার মেশিন যদি ফল করে সেই টেকনোলজি আপনি ঠিক করছেন, আমাকে টিম লিডার বানাই দিয়েছেন, আমার সাথে ছেলে পেলে দেন নাই, অথচ দিয়েছেন যে আমার অস্ত্র ছাড়া তো যুদ্ধে এক্স্যাক্টলি। সো এই জন্য এই যে সিস্টেমগুলো এখন আসলে হয় কি, প্যাশনের কথা বললাম, প্যাশন ভাবাই যায়, কিন্তু এই সিস্টেমে ঢুকে গেলেই তুমি ধরবা কোম্পানির সব। অনেক কোম্পানির সিওর আছে, সে হচ্ছে চিফ এভরিথিং অফিসারই হয়ে যেতে চায়,
সবকিছু যে মানে পসিবল না। পানি কিনতে গেলেও সে কিনতে যাবে, তার তো হচ্ছে যে মানে নাথিং অফিসার হইলে আরো ভালো। সে যদি প্রতিষ্ঠানে নাও থাকে, তাও যাতে প্রতিষ্ঠান চলে। প্রতিষ্ঠান চলে। হ্যাঁ আমরা ইভেন হচ্ছে যে হজরত কার যেন সোলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আমরা জানি না, হ্যাঁ। জিনেরা মসজিদ 60 নির্মাণ বছর করছে। পর্যন্ত উনি So, দাঁড়িয়েছিলেন। ব্যাপারটা 50 বছর পর্যন্ত। ঠিক ওইটা না হইলেও ওইরকম অদৃশ্য কিছু জিন না হোক, মানুষ তো আমার কোম্পানিতে থাকা উচিত যে আমার কোম্পানির আমি যদি নাও থাকি অটো পাইলটে চলবে বা অটোমেটিক চলবে। সেটা আপনি ঠিক করতে পারবেন কখন, যখন আপনার এই লেয়ারগুলো ডিফাইন করবেন হুম, হুম। এবং সেই অনুযায়ী তাকে কাজ দিতে পারবেন। আদারওয়াইজ আপনি ম্যানেজারিয়াল লেভেলে একটা গার্বেজ বসায় রাখছেন, আপনার জুনিয়র হচ্ছে ওরে বেচতে পারে 3 বার, ও তো বিরক্ত হবেই, হয় সে চলে যাবে কোম্পানি ছেড়ে, অথবা ওর সিনিয়রের সাথে গ্যাঞ্জাম লাগবে। সো কাট ইট শর্ট, প্যাশন থাকতে হবে এবং প্রসেস, যেটা বললাম প্রসেসের মধ্যে সব কিছু চলে আসবে পুরো কোম্পানির। প্রসেসটা প্রপার হইলেই তার ভেতরে প্যাশনটা নারচার্ড হয়। আদারওয়াইজ কিন্তু প্যাশন নারচারও করা যাবে না। প্যাশন নিয়েই বসে থাকবে, তখন আর হচ্ছে কাজ হবে না। নারচার্ড হবে দ্যাট ইজ ওয়াই আমার থার্ড পয়েন্ট হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশন। তুমি অনেক প্যাশন নিয়ে ব্যবসা শুরু করছো, প্রতিষ্ঠান শুরু করছো, চমৎকার প্রসেস বানায় ফেলাইছো, কিন্তু কেউ মানে না। এক্সিকিউশন অন পেপারে আছে, এক্সিকিউশন না হইলে হবে না। সো 3টা পয়েন্ট বললাম, প্যাশন, প্রসেস, এক্সিকিউশন। এক্সিকিউশন। এন্ড ফোর্থ ওয়ান ইজ এই প্যাশন দেখবে কে, প্রসেস কে বানাবে, এক্সিকিউশন কে করবে, পিপল। পিপল ইজ ইউর ফোর্থ পয়েন্ট। সো প্যাশন, প্রসেস, এক্সিকিউশন, পিপল, এটা আমার মানে ব্যক্তিগত তত্ত্ব বা থিওরি যাই বলো, আমি বিশ্বাস করি আমি যেখানে কাজ করতে যাই বা যেখানেই করব, আমি মনে করি এই 4টা জিনিস যদি আমরা ঠিক করতে পারি, ওই প্রতিষ্ঠানটা আসলে বুলেটের গতিতে চলবে। দ্যাটস মোর দ্যান এনাফ। ওকে, খুব মানে ভালো একটা ইনসাইট আসলে এখানে পেলাম যে প্যাশন, প্রসেস, এক্সিকিউশন এবং পিপল। আমি পরের ইয়াতে যাওয়ার আগে ছোট্ট করে একটা এক্সাম্পল আমি একটু তোমার কাছে নিয়ে যাই। সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় প্রসেস পেপার থেকে প্র্যাকটিক্যালি কনভার্ট হয় না। একটা যদি এক্সাম্পল দাও এই ধরনের সমস্যায় পড়েছে তোমার অভিজ্ঞতা থেকে। দেখো এটা যে হয় না, এটা পিছনে প্রবলেমটা হচ্ছে আবার পিপল প্রবলেম, পিপল নিতে মানে না। হ্যাঁ, আমি একটা কথাই বলছিলাম যে আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু দিন শেষে মানে অন্টারপ্রেনার যে বা কোম্পানির মালিক যে, তাদের মধ্যে মাইন্ডসেটটা থাকা লাগবে। এখন উনি পেপারে সব বানাই দিছে, উনি এইচআর কে বলে দিল এই যদি আমার ছেলে পেলে কথা না শুনে ওদেরকে এতটুকু পেনাল্টি দিও, আর যদি ভালো করে এটা কইরো। এখন আপনি এইচআর কে প্রসেস বলে দিচ্ছেন যে যদি 4 দিন বা 10 দিন লেটই করে একটা না ওর বেতন কাটবেন, সে কথার কথা কাটতে বলছেন। এখন এইচআর যখন বেতনটা কেটে ফেলছে, তখন আবার ওই এমপ্লয়ি আপনার কাছে গেল, স্যার আমার বেতনটা কাটছে এইচআর। আপনার আবার এই ওর বেতনটা কাটলা কেন? এটা হয় বাংলাদেশের কোম্পানিতে। তখন যেটা হয় নিয়ম মানার জন্য এইচআরই কিন্তু পানিশড হয়। এক্স্যাক্টলি, তখন এইচআর কি নিয়ম করবে? মানছে কিন্তু তখন পরের বার যেটা হবে, এইচআর হচ্ছে প্রত্যেকবার জিজ্ঞেস করে নিবে, ধরো 3 দিন, স্যার এই মাসে ও কিন্তু 3 দিন করে লেট করছে, অমুকে 4 দিন, কি করব? আচ্ছা ও তো ক্রিয়েটিভ মানুষ, রাতে একটু বেশি কাজ করতে ও তো লেট হইতেই পারে। ভাই এরকম আজাইরা কথাগুলো তো লাভ নাই। যদি সিস্টেম ওইটাই হয়, আপনি ওইটাই ফলো করেন, আপনার মানবেন না কেন? ধরো আমাদের মানে একটা কথা আমি বলি যে ফ্লেক্সিবিলিটির তো একটা মাত্রা আছে। হ্যাঁ। আপনি নিয়ম বানাইছেন যে আমার ক্রিয়েটিভ ছেলে ও রাতে বেশিক্ষণ কাজ করবে, সকালে আসবে দেরিতে। দেরিটা কত? আপনার অফিস 9টায়, ওরা আসছে রাতের বেলা 12টায়, আরেকজন আবার আসছে 1টায়। এখন আপনি কার লাস্ট টাইমটা মিলাই দিবেন, ওই ঘন্টা কার সাথে মিলাবেন? এটা খুবই লজিক্যাল একটা প্রশ্ন যে যখন আমরা মানুষকে ফ্লেক্সিবিলিটি দেই বা এই জায়গায় যে আমাদের সিচুয়েশনাল কারণে নিয়মের ব্যত্যয় ঘটাইতে হয়, বাট মাত্রাটা আসলে খুব জরুরি যে আসলে আমি কতটুকু নিয়ম কোন কেস টু কেস বেসিসে ইয়া করবো। আমি মোটামুটি আমার এই প্রশ্নের মানে আমি খুব অ্যামেজিং একটা পার্সপেক্টিভ পাইলাম যে আসলে প্রসেসটাকে যখন আমরা এক্সিকিউট করতে যাই প্রবলেমসগুলো কি কি হয় প্রতিষ্ঠানের অ্যাঙ্গেল থেকে একটু আমি জানলাম, বুঝলাম। এখন মনে করো যে মানুষটা নিউ কামার, ওকে, ফ্রেশ গ্র্যাজুয়েট বা এমপ্লয়ি, এতক্ষণ তো প্রতিষ্ঠানের সমস্যা বললাম। প্রতিষ্ঠান আবার যেটা বলে যে আরে ওরে আমি এত টাকা দিয়ে এখানে রাখছি, 30, 40, 50, 60 হাজার টাকা তারা আমি বেতন দিতেছি, সে তো আমার ভেতরে ভ্যালু জেনারেট করতেছে না। এখন তুমি একটু আমাকে বলো এই নিউ কামার, ফ্রেশ গ্র্যাজুয়েট বা এমপ্লয়িজ যারা আসে তাদের সমস্যাটা কি? একটা অ্যান্সারই যদি বলতে বলো, আমি বলবো যে ফোকাস। ফোকাস আসলে কেন, মানে আমি আরেকটা জিনিস বলতাম হয়তো বা যে ওনারশিপ বা অ্যাকাউন্টেবিলিটি নেওয়া নিয়ে, বাট এটাও ফোকাসের সাথে জড়িত। তুমি যখন ফোকাস থাকবা যে আমি এই সেক্টরে ক্যারিয়ার করতে চাই বা এটাই হচ্ছে আমার ফোকাস, তখন অ্যাকাউন্টেবিলিটিও চলে আসবে। ফোকাসটা তো কাইন্ড অফ প্যাশন বলা যায়। ফোকাস হয়তো মানুষ প্যাশন থাকলে তখন হচ্ছে মানুষ ওনারশিপ নিয়ে এই কাজ করে। ধরো এই যে নিউ কামারদের ক্রাইসিসটা দেখো, আমি যেটা দেখে আসছি, ধরো ভার্সিটি লাইফে আমি যেমন আমার গল্প তোমাকে বললাম যে আমার প্যাশন ছিল আমি এই সেক্টরেই কাজ করবো, আমার ইকিগাই ম্যাচ করছে।
ও বিজনেসে পড়ছে, এই জন্য ওর মনে হয়েছে যে বিবিএ তে পড়ছি, কর্পোরেট গাই হব, আমি কর্পোরেট টাইকুন হব। ভালো কথা। কয়দিন পরে ভার্সিটিতে একটা বিসিএস এর জব ফেয়ার হয়েছে, সেমিনার হয়েছে, মনে হয়েছে যে না, বিশেষ দিন। বিসিএস দেওয়া লাগবে, আচ্ছা। প্রশাসন ক্যাডার, এই ক্যাডার, ওই ক্যাডার, এটা হইতে হবে। এটা হয়েছে। আবার ধরো এর কিছুদিন পরে ব্যাংক জব নিয়ে বাংলাদেশ ব্যাংকের একটি হইলো, ও তখন মনে ওদিকে। আরেক বন্ধু দেখছে যে ব্যবসা করে, ব্যবসা করলেই তো ভালো, পড়াশোনা করে কি হবে। ফোকাস। ফেসবুকে এই যে সুন্দর সুন্দর আমাদের মতো পডকাস্ট বানায় মানুষজন, ভিডিওতে বলে যে মুরগি টুরগি বিক্রি করে লাখ টাকা কামায় ফেলাইছে, আচার বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে। এইটার একটু রিয়েলিটিও আমরা শেয়ার করি। ঠিক আছে, একটু পরে করবো। এইটা দেখে হচ্ছে ও ভাবলো কি যে আমি মুরগি বিক্রি ব্যবসা করব। ফোকাস থাকো তুমি। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অলওয়েজ বলি প্ল্যান এ বি থাকা ভালো, কিন্তু প্ল্যান জেড পর্যন্ত নেওয়া দরকার ভাই। আমি এই জিনিসটা সবাইকে বলি যে আমাদের যেমন একটা ফোকাসড ক্যারিয়ার প্ল্যানও দরকার, মানে আমি বলবো আমার একটা প্রায়োরিটি অপশন থাকবে, প্লাস আমার কিছু ব্যাকআপ প্ল্যান থাকবে। আর আমার রিজিকের রাস্তা কোথায় আমি জানি না। তুমি ধরো এখন আল্লাহ না করুক তোমার ফ্যামিলি হয়তো এমন, সে চাচ্ছে তুমি চাকরি করে মানে ভার্সিটি পাস করে বের হওয়ার পরের দিন থেকে চাকরি পাইলে ভালো। হ্যাঁ, তুমি মিয়া ছুটতেছো যে পাস করা পর্যন্ত আমি ভিডিও করে ঘুরে বেড়াইছি, পাস করার পরে বিসিএস এর বই কিনা পড়া শুরু করছি, 3 বছর লাগবে আমার পাস চাকরিতে গেজেটেড হইতে। তোমার ফ্যামিলি তো তোমার সাপোর্ট দিবে না তখন। আবার তোমার কিন্তু ফ্যামিলিকে আসলে দোষ দেওয়ারও কিছু নাই। তুমি তো জানো তোমার এই ফ্যামিলি রিয়েলিটি তো আমি আগে থেকেই জানি। হ্যাঁ। কেন আমি আগে থেকে প্রস্তুতি নিলাম না? তুমি প্রস্তুতি 4 বছর আগে থেকেই নাও। হ্যাঁ। সো এই ফোকাসটা থাকে না। আবার চাকরির ক্ষেত্রে দেখো, তুমি কি আসলেই টাকাই শুধু একমাত্র জিনিস, নাকি তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস? তুমি চাচ্ছ যে ভাই আমি ঢাকার বাইরে জব করবো না, বা আমি সেলসে জব করবো না, আমি ওইটা করবো না, আমি অফিস জব করবো। তুমি তুলনা দিচ্ছ কার সাথে? তোমার বন্ধু যে হচ্ছে রংপুরে গাইবান্ধায় গিয়ে তোমার চেয়ে ডাবল বেতন পায়, মানে টিএ দিয়ে সহ। ওর বেতনের অর্ধেক টাকা চলে যায় রাস্তাঘাটে ট্রাভেল করতে করতে। ওর বাচ্চা ফ্যামিলি, ওর বাপ মারেও দেখতে পারে না, ওর একটা বিপদ হইলেও বাসায় আসতে পারে না, তুমি ওর সাথে তুলনা করতেছো। মানে এটা কেমন না? ওই যে প্রেক্ষাপটে তো আমরা বলি না যে তোমার প্রথম চ্যাপ্টারটা কি অন্য কারো লাস্ট চ্যাপ্টারের সাথে মিলাইতে যাও না। আমি এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন একটু অডিয়েন্সদেরকে হেল্প করি। মনে করেন আপনি 2টা প্রতিষ্ঠানের থেকে আপনি জবের অফার পেয়েছেন, এটা কমেন্টে চাইলে আপনার একটু ক্যালকুলেশনটা জানাতে পারে। তোমার জন্য এটা ব্যাচ, তোমার এটা মাথায় খুব ভালো কাজ করবে। মনে করো 2টা প্রতিষ্ঠান তোমাকে জবের জন্য অফার দিচ্ছে। একটা প্রতিষ্ঠানের স্টার্টিং স্যালারি 50,000, আর একটা স্টার্টিং স্যালারি 60,000। 1 বছর দুটাতেই প্রবেশনারি পিরিয়ড, বাট 1 বছর পর 2টা প্রতিষ্ঠানে তোমার একটু একটু করে ইনক্রিমেন্ট হবে। যে প্রতিষ্ঠানে 50,000, ওই প্রতিষ্ঠানটা ইনক্রিমেন্ট পেয়ে হবে 65,000। আর যে প্রতিষ্ঠানটা 60,000, ওই প্রতিষ্ঠানটা ইনক্রিমেন্ট পেয়ে হবে 63,000। তাহলে আপনি শেষ পর্যন্ত কোন প্রতিষ্ঠানে আপনি ঢুকবেন? আমি এই সমস্যাটা কিন্তু আমাদের নিউ গ্র্যাজুয়েটের এখানে পড়ে। বিভিন্ন ব্যাংক আছে দেখবা 50,000 টাকা স্টার্টিং স্যালারি, প্রবেশনারি পিরিয়ডের পরে বাড়বে 20,000 টাকা। আরেকজনের 60,000 টাকা স্টার্টিং স্যালারি, আর বাড়বে 5,000 বা 10,000 টাকা। এই ক্যালকুলেশন আরো অনেক ব্যাপার আছে তো না? এটা তোমার হচ্ছে যে আরো স্টেবিলিটি থেকে শুরু করে। হ্যাঁ, ধরো আমি আসলে কেন যেন বুঝতে পারি না আসলে ফোকাসের অভাব কেন বলি। আমি তো ভাই আমার সেক্টরে আছি, আমার চাকরি সেক্টর, আমি কোথাও জব করি নাই। আমি খুব অবাক হই, ধরো যেই ছেলেটা সরকারি চাকরির পিছনে ধরেইতেছে খুব পাগলের মতো, নবম গ্রেড হইলে হয়তো বা 1,40,000 পাওয়া যায় না পুরোপুরি, কেটে ছিঁড়ে, কারণ বাসা ভাড়া এক এক জায়গায় এক এক রকম দেয় যতটুকু জানি। 10ম গ্রেড হইলে তো হচ্ছে এটা কত, বেসিক 16 না 30,000 আসলে 30,000 নিচেও থেকে যায়। মাইনাস হ্যাঁ। তারা পায়। তাইলে যে ছেলেটা সরকারি চাকরির জন্য হন্য হয়ে ঘুরতেছে, ও যদি ফার্স্ট ক্লাসও হয়, বা ধরো যে 40ও হয়, ওইটাতেও চলতে পারবে, ও চিন্তা করে, তাহলে ওর প্রাইভেট একটা সেক্টর ওর যখন 40,000 টাকাও বেতন দেয়, ও তখন ওটাতে হ্যাপি হতে পারে না। এখানে আবার ওই যে একটা জব সিকিউরিটির ইস্যু থাকে। ওকে, এই জায়গাটা আমি তোমাকে এবার বলি। দেখো, এই জায়গায় তো যোগ্যতার প্রশ্নটা আসে, তুমি নিজেকে ওই লেভেল নিয়ে যেতে পারতেছো কিনা। আবার দেখো, আরো যদি ডিক ডাউন করি ফাইন্যান্সিয়ালি, সরকারি চাকরি তোমার কত টাকায় গিয়ে ঠেকবে? সর্বোচ্চ খুবই কম। এখন 78,000 টাকার স্কেল, এটা তো যদি বুড়া হয়ে যেতে বৃদ্ধি হবে, বুড়া হয়, হয়ে যেতে হবে। হ্যাঁ, গ্রেড 1 যারা সচিব লেভেলে, তো তুমি যখন স্কেল ওইটা ধরলাম 10ম গ্রেড বা 11 গ্রেডে ঢুকছো, অনেকে তো ঢুকে, সো 30-এর নিচে বেতন, অথচ 5 বছর করে যা কামাবে, এখানে যদি তুমি 1 বছর পরে ডাবল বেতন পাও, টাকা তো জমতেছে, তুমি জমায় রাখতেছো না কেন? আমি জানি না, এটা আসলে এক একজনের লাইফ স্টাইল এক এক রকম। আমাদের আসলে পডকাস্টে যেহেতু আমরা এথিক্যাল জিনিসগুলো আমরা শেয়ার করতেছি, আমরা আনএথিক্যাল কোনো অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতেছি না, যেটা হয়তো এক্স্যাক্টলি আমরা রিয়েলটা বলতেছি। হ্যাঁ, কিছু সেক্টরে আসলে হয়তো পাওয়া যাইতে পারে। আমি তোমার এই জায়গায় আবার একটা কনটেক্সট একটু শেয়ার করি। কনটেক্সট বলতে আমার একটা ইনসাইট একটু শেয়ার করি, তাহলে বেটার হবে। আমাদের কাছে না জব সিকিউরিটির কনসেপ্টটাই ক্লিয়ার না।
আহ, যেই প্রতিষ্ঠানটাকে নিয়ে আমি ইনসিকিউর ফিল করতেছি, ওই প্রতিষ্ঠানটা যদি আমাকে বাদও দেয়, কাউকে না কাউকে তো সে ঠিকই জবে রাখতেছে, হ্যাঁ এক্স্যাক্টলি, কাউকে না কাউকে সে আমার চেয়েও বেশি বেতন দিচ্ছে। রাইট। ওদের যখন এক্সপ্যানশন করতে হবে তখন নতুন কাউকে না কাউকে রিক্রুট করতেছে। এখন রিয়েলিটিতে যেটা হয়, সরকারি চাকরিতে যখন একজন চাকরিজীবী যায়, তখন তার আসলে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের তেমন কোনো বার্ডেন নাই। কিন্তু প্রাইভেট সেক্টরে যারা থাকে তাদের বিজনেস অটোমেশন, নতুন একটা ইকোনমিক হ্যাঁ। পলিসি, নতুন টেকনোলজি, এআই, এগুলো আসার কারণে তাকে কন্টিনিউয়াসলি লার্নিং এর মধ্যে থাকতে হয়। আমি পার্থক্যের জায়গাটা এখানেই বসি। তো কেউ যদি কন্টিনিউয়াসলি লার্নিং এর মধ্যে দিয়ে থাকে এবং সে যদি অর্গানাইজেশনের একটা রেভিনিউ জেনারেটিং মানুষ হয়, অর্গানাইজেশন তার নিজের স্বার্থেই তাকে ধরে রাখবে। বাট এটা ঠিক, এটা হওয়াটা টাফ। মানে মোদ্দা কথা হচ্ছে কি, এগুলা কম্পেয়ার করারই কোনো মানে হয় না। আসলে এক মানে একটা হয় না। প্রেক্ষাপট আলাদা, এক একটা এক চাকরি আলাদা, এক এক জায়গার যে মানুষ ধরো গ্রামে প্রাইমারি স্কুলে চাকরি করতেছে, ও এখানে হ্যাপি আছে। আরেকজন ঢাকায় থেকে 1 লাখ টাকা বেতন পায়, ও হ্যাপি না। হুম। ওর হয়তো মাস শেষে টাকাও থাকে না হাতে। আমি জব সিকিউরিটির আরেকটা জিনিস, সরি তোমার একটু থামাই দিয়ে বলি। প্লিজ। মনে করো আজকে তোমার একটা জব আছে, জবটা তোমার আজকে চলে গেল, তুমি তোমার যোগ্যতা নিয়ে দিয়ে আরেকটা জব জুটাই নিতে পারবা, ইউ আর সিকিউর। কিন্তু তোমার আজকে একটা জব আছে, কিন্তু তোমার আজকে চাকরি যাওয়ার পর তুমি আরেকটা চাকরি আর জুটাই নিতে পারবে না, ইউ আর ইনসিকিউর। একদম সোজা মূল কথা হচ্ছে এইটাই। রাইট। সো দুইটা মানুষেরই যদি চাকরি যাওয়ার সমান ভয় থাকে যে নতুন চাকরি জুটাই নিতে পারবে, সে আসলে হ্যাঁ। সিকিউর। সো ওই জব এটাই সিকিউরিটি মানে আসলে। জব থাকা না, এটা এক ধরনের স্কিলের মাইন্ডসেট, একটা স্কিলের লেভেল, যেটার মাধ্যমে সে একটা ব্যাপার অপরচুনিটি হচ্ছে ফেস কি, করতে পারে। আসলে তুমি প্রাইভেট সেক্টরটা নিয়ে যেহেতু বেশি বলতেছিলাম আমরা, প্রাইভেট সেক্টরে আসলে সবই আনসার্টেন হইতেই পারে। হ্যাঁ। তো এই জন্য আমার চাকরিটাতে আমি ফোকাস থাকাটাই ভালো, না যেটাতে আমি হ্যাপি, আমি কাজ করে মজা পাই। আজকে এটা করছি, আমার বন্ধু এটা করছে, আমি ওইটা দেখে আবার ঝাঁপায় পড়লাম, দরকার নেই। আমার মনে হয় ফোকাস থাকলে না ওই জায়গায় ডেভেলপ করা যায় নিজেকে। টাকা পয়সা এটা আসলে নিজেকে ডেভেলপ করতে পারলে আসবেই। আর টাকার তো আসলে রিজিকের মালিক ওয়েতে আসে। উপরওয়ালা। দিন শেষে হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে রিজিকের মালিক। আল্লাহ আসলে কাউকেই হচ্ছে খারাপ রাখবে না। তোমাকে আরেকটা কমপ্লিকেটেড প্রবলেমের Please, মধ্যে please. ফেলি। মনে করো তার ফোকাস আছে, হ্যাঁ, সে একটা জায়গায় জব পাইছে, ওকে। কিছুদিন সে কাজ করছে, এখন তার ভেতরে একটা কনফিউশন যে আর কতদিন আমি এই প্রতিষ্ঠানে থাকবো, ওকে, ফাইন। আমি কতদিন কন্টিনিউ করব, কখন আমি রিজাইন করব। মানুষ কিন্তু অনেক সময় এই জিনিসটা বুঝতে পারে না যে আসলে কোন মোমেন্টে আসলে তার রিজাইন করা উচিত। তোমার 2টা প্রশ্নের উত্তর আমি এক অ্যান্সারে দিয়ে দিই। একবারেই দিয়ে দাও যে কতক্ষণ আমি থাকবো, অলওয়েজ একটা কতক্ষণ আমি জিনিস যাবো। মাথায় রাখতে হবে যে এটা আমার ব্যক্তিগতই হচ্ছে একটা থিওরি। হ্যাঁ, নিজের গ্রোথ এবং কোম্পানির গ্রোথ প্যারালালি যদি চলে, তাহলে থাকবো। সেখানে থাকবা। আচ্ছা। কিভাবে এটা সুন্দর। এটা বলি। হ্যাঁ, ধরো আমার প্রতিষ্ঠান আমাকে 20,000 টাকার বেতন 50,000 টাকা করে দিছে, কিন্তু পরের মাসে কোম্পানি ডুবে গেছে। লাভ কি নেই। করবো? আমার জিএম বানাই দিছে, কোম্পানি নাই। সো একটা জিনিস, হ্যাঁ, আমাকে অনেক টাকা পয়সা দিল, অনেক কিছু দিল, কিন্তু আমার কোম্পানির গ্রোথ নাই। তাহলে আমি হুম, হুম। চলবো কি দিয়ে? আমার এই জায়গাটাই তো নাই। হ্যাঁ, অপোজিট, আমার কোম্পানি অনেক টাকা কামাইতেছে, কোম্পানির অনেক গ্রোথ, কিন্তু আমার কিছুই দেয় না। একটা ডেটা একটু দেই এখানে। আমি রিসেন্টলি একটা কোম্পানি ভিজিট করেছি, যে কোম্পানি বলেছে তাদের টোটাল আর্নিং এর মাত্র 2% হচ্ছে তাদের এমপ্লয়ীদের স্যালারি। মানে সে যত টাকা আর্ন করে তার মাত্র 2% এমপ্লয়ীদের স্যালারি হিসেবে তারা ইয়ে করে। সো প্রতিষ্ঠানের অনেক গ্রোথ হচ্ছে এমপ্লয়ীদের। এক্স্যাক্টলি। ধরো আমার অনেক কলিগরাও, এক্স কলিগরা আমাকে প্রায় সময় জিজ্ঞেস করতো না যে ভাই যাবো কিনা, সুইচ করবো কিনা। আমি একটা কথাই বলি যে তোমার গ্রোথ কোম্পানির প্যারালালি। প্যারালালি। এখন ধরো তুমি 20,000 কোটি টাকার গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করো, সেইখানে অনেকগুলো ছোট ছোট কনসার্ন, তার মধ্যে একটা কনসার্ন হয়তো মাসে 4 কোটি টাকা বিক্রি করে, 10 কোটি বিক্রি করে, সেইখানকার হচ্ছে ম্যানেজার তুমি, সেই কনসার্নের তোমার বেতন দেয় 30,000 টাকা। কোম্পানি 20,000 কোটি টাকা পেলে আমার কি? তোমার বেতন তো বাড়াচ্ছে না, তুমি যে ইফোর্ট দিচ্ছ সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছ না। সো নিজের গ্রোথ, কোম্পানির গ্রোথ, দুইটা যদি প্যারালালি হয় তাহলে থাকতে হবে, আদারওয়াইজ থাকবে না। এবং আমি একটা স্ট্র্যাটেজিক জিনিস আমি একটু এখানে অ্যাড করি। মনে করে একটা গ্রুপ অফ কোম্পানিতে 5টা প্রতিষ্ঠান রয়েছে এবং কোম্পানির যিনি হেড সবার উপরে, ওনার টার্গেট হচ্ছে আমি যদি বছরে 500 কোটি টাকা প্রফিট মেক করি, দ্যাট উড বি ফাইন। দেখা গেল 1, 2, 3, 4 এই 4টা প্রতিষ্ঠানে 120 কোটি টাকা করে রেভিনিউ জেনারেট করতে পারে। এই প্রতিষ্ঠান 20 কোটি টাকা রেভিনিউ জেনারেট করে, তাহলে কি হলো 120, 120, 120, 120, মানে মোট 480 কোটি টাকা, আর এটা হচ্ছে 20 কোটি টাকা। তার মানে মেইন যে চেয়ারম্যান, ওনার 5টা প্রায়োরিটি কনসার্নের ভিতরে এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম কনসার্ন। এবং এই 20 কোটি টাকার কোম্পানি যদি ওনার
ভেঙেও যায়, প্রত্যেকটা থেকে সে আর 5 কোটি টাকা করে হ্যাঁ। রেভিনিউ জেনারেট করলে এটা ছাড়াই কিন্তু তার নিজস্ব চলতে গোল পারবে। অ্যাচিভড হয়ে যাবে। তখন এই প্রতিষ্ঠানেও যে কাজ করে তারও কিন্তু ভবিষ্যৎ খুব একটা ভালো না। ভালো না। প্রতিষ্ঠান অনেক বড় হচ্ছে, মালিক কিন্তু তার 500 কোটির যে হ্যাঁ, হ্যাঁ। গোলটা ওইটা অ্যাচিভ করে নিতে পারতেছে, বাট আমি মালিকের যেই লাইনে Right. আমি কি তার প্রায়োরিটি বিজনেস Exactly. কনসার্নের অংশ কিনা Parallel, এটাও জিজ্ঞেস করাটা আসলে জরুরি। বড় গ্রুপ অফ কোম্পানি হইলে যেটা হয় অনেক সময় হয়তো বা একটু ট্রান্সফার হয়, হ্যাঁ। বাট স্টিল 80-20 হওয়া উচিত, হ্যাঁ, মানে এই জন্য আসলে গ্রোথটা প্যারালাল না হইলে টাফ। মানে তখন চাকরি সুইচ করাই যায় বা করা হুম। উচিত বলে আমি মনে করি। আর স্টে করব কখন? গ্রোথ প্যারালাল আমি একটা জিনিস Stay বুঝলাম, করবা। আরেকটা আমি মানে টু দা পয়েন্টে প্রশ্ন করি, একটা প্রতিষ্ঠানের রিওয়ার্ড সিস্টেম কেমন হইলে আমার থাকা উচিত? এই জায়গাটাতে যদি বলি আমি 3টা পয়েন্টের দিকে ফোকাস দিতে বলবো প্রত্যেকটা মানুষকে। একটা নতুন প্রতিষ্ঠানে যখন আপনি যাবেন 3টা জিনিস দেখে বা 3টা জিনিস বেটার পাইলে তখন আপনি যাবেন। নাম্বার 1 অবশ্যই টাকা পয়সা। কত 5,000 টাকা বাড়াইলে চলে না, যাবো? এইটার আসলে হচ্ছে তুমি কোনো মানে ফিক্সড বলতে পারবা না। সচরাচর বলা হয় ইন্ডাস্ট্রিতে যে কারেন্ট জবের চেয়ে 30% বাড়ানো, কিন্তু এটা অনেক প্রেক্ষাপট থাকে। তো ওভারঅল মানে ফুল বেনিফিটটা তোমার হিসাব করতে হবে। ধরো তোমার এখানে লাঞ্চ দেয়, ওইখানে দেয় না, এখানে ট্রান্সপোর্ট দেয় না, ওইখানে দিবে। So, এই টাইপের যে ব্যাপারগুলা, ইনসেন্টিভ থাকতে পারে এক্সট্রা, বা হচ্ছে যে প্রফিট শেয়ার থাকতে পারে। ওভারঅল যদি বলি টোটাল তুমি এখন এখানে যেই বেনিফিট পাচ্ছ বা মানে হচ্ছে তো C2C যেটা মনিটারি তোমার ও হচ্ছে নন মনিটারি দুটো যোগ করে। এক্স্যাক্টলি, মানে ফুললি তোমার সব নন মনিটারি যেটা সেটাও কিন্তু আসলে টাকায় কনভার্ট হয়। ইভেন আমি বলবো অফিস 6 দিন না 5 দিন সেটারও কিন্তু ভ্যালু আছে। বছরে 52 দিন পেরে যায়, রাইট, 52 52 দিন সপ্তাহে বেড়ে একটা যাচ্ছে, করে। মানে তুমি সপ্তাহে 6 দিন কাজ করে যদি পাও 60,000 টাকা, ওইখানে 5 দিন করে পাচ্ছ 60,000, মানে হচ্ছে তোমার 12,000 পার ডে তোমার পেমেন্ট। সে যদি এভাবে ধরি, সো টাকায় বেতন, আদার বেনিফিট সব হিসাব করে তোমার ওভারঅল যেই আর্থিক বেনিফিটটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লার্নিং অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ। টাকাই পাইলাম, কিন্তু ওই যে মিড ক্যারিয়ার ক্রাইসিসে পরে পড়ে যাওয়া লাগবে কিনা। লার্নিং অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ যেটার সাথেই রিলেট করবে হচ্ছে তোমার কোম্পানি স্ট্যাবিলিটি। এই স্টেবল কোম্পানি না হলে তোমার গ্রোথ হবে করতে। সো কি কি পেলাম আমরা? আর্থিক বেনিফিট, লার্নিং অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ, থার্ড হচ্ছে কালচার। ওইখানে গিয়ে আমার মনটা ভালো থাকবে, ভালো না, ছোট হয়ে যাবে। টক্সিক পরিবেশ যেটা নিয়ে হ্যাঁ। এতক্ষণ আমরা কথা বললাম, তখন আসলে তুমি জব সুইচ করলা 10,000 টাকা বেশি বেতনের জন্য, কিন্তু তুমি টিকতেই পারলা না, তুমি মেন্টালি অসুস্থ হয়ে তোমার ডাক্তারের কাছে দৌড়ানো লাগলো, হার্টে স্ট্রোক করে বসলা। সো 3টা জিনিস আমি বলবো, যদি একটা এমপ্লয়ির প্রেক্ষাপট থেকে সে যদি জব সুইচ করতে চায়, ফাইন্যান্সিয়াল অ্যান্ড আদার্স সব মিলায় যে আর্থিক যে বেনিফিট যেটা কনভার্ট করা যায় টাকায়, লার্নিং অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ, থার্ড হচ্ছে কালচার। অর্গানাইজেশন ভাইস ভার্সা যদি একটু বলো, আচ্ছা। অর্গানাইজেশন কি কি দেখে ওকে, নিবে একটা নতুন আমি তোমার 2টা জিনিসেরই অ্যান্সার দেই, তুমি বলতেছিলে একটু আগে। প্রথমে আমি কি বললাম যে একটা এমপ্লয়ি, একজন ব্যক্তি, সে কোম্পানি ছাড়বে কখন? তার নিজের গ্রোথ আর কোম্পানি Parallel গ্রোথ growth প্যারালালি যদি যদি না হয়। আর হ্যাঁ। প্যারালালি গ্রোথ হলে সে থাকবে, কোম্পানি সেম কাজটাই করবে। ওকে। সি মানে আমার কোম্পানি উঠতেছে, কিন্তু আমার এই এমপ্লয়ি হ্যাঁ। কোনো ভ্যালু অ্যাড করতে পারতেছে না, এই এমপ্লয়ির গ্রোথ হচ্ছে না, সে আগে যা ছিল তাই রয়ে গেছে। তাইলে এটা রেখে আমি কি করব? কোম্পানির টাকা আছে দেখি কি বসায় বসায় দিব না। আবার আমার এমপ্লয়ি অনেক ভালো, অনেক গ্রো করে, কিন্তু আমার কোম্পানি ওর লেভেলের না। এই জায়গাটাতে এই প্রশ্নটা আসে যে সবসময় কি হচ্ছে শুধু এমপ্লয়ি বা ক্যান্ডিডেট খারাপ হইলেই কি তাকে নেয় না? এরকম না, ব্যাপারটা এমন না। ফিট হইতে হয়, রাইট ফিটেবিলিটি হইতে হয়, রাইট? একটা এমপ্লয়ি ধরেন সে খুবই ভালো, সে প্রচুর পয়সাওয়ালা ব্যক্তিগত জীবনে, মানে সে হচ্ছে উড়াধুরা কাজ করে, কিন্তু তার আমি ধরে রাখতে পারবো না, বা আমার কোম্পানি ওকে রাখার মতো লেভেলের না, ওর যেই গ্রোথ ওই লেভেলে আবার আমার কোম্পানি না। সো একই জিনিস। আচ্ছা, তাহলে প্রশ্নটা গেল কি যে মানে এমপ্লয়িকে রাখা বা না রাখার প্রশ্নে, আমার কোম্পানি অনেক গ্রোথ করছে কিন্তু এমপ্লয়ি সেই যোগ্য না, তাকে রাখবো না, উল্টাটাও। আচ্ছা, পরের জিনিসটা কি ছিল আমাদের, যে একটা নতুন চাকরি নিতে গেলে আমরা কি দেখবো, রাইট? সো কোম্পানিও যখন একটা নতুন ব্যক্তিকে ইন্টারভিউ করবে, আমি একই অ্যান্সার দিই, সেম জিনিসটাই দেখেন আপনি, ফাইন্যান্সিয়াল বেনিফিট। আচ্ছা, তাহলে বলতে পারেন যে ফাইন্যান্সিয়াল তাকে বেনিফিট, কত স্যালারি দিচ্ছে, সে কি আউটপুট জেনারেট এক্স্যাক্টলি, সে আমাকে কি ভ্যালু দিচ্ছে, তাকে আমি টাকা 5,000 কম দিচ্ছি না বেশি দিচ্ছি সেটা ব্যাপার না, আমার কোম্পানির টোটাল রেভিনিউতে বা আমার কোম্পানির টোটাল সিস্টেমে সে কতটা ভ্যালু অ্যাড করতে পারে ব্যাপারটা দেখো। প্রথমত সে যে প্রোডাক্টটা বানাই দিবে, যে একটা কলম, এটা সে যদি প্রোডাকশনে কাজ করে, সে প্রোডাকশন ডাবল করে দিবে, মানে টাকা বেশি হচ্ছে আমার। শুধু এইটা না, সব সময় সে তো আমার সিস্টেম লস কমাইতে পারে, সে Time আমার save করতে পারে। টাইম সেভ করে দিতে পারে, কাজের স্মুথনেসটা বাড়াইতে পারে। রিসোর্সের অপচয় কমাইতে পারে। তোমার হচ্ছে তখন হবে কি, আমার প্রফিটটা বেড়ে যাবে আলটিমেটলি। তার মানে ফাইন্যান্সিয়াল
মানে সে ভ্যালু কতটা অ্যাড করতেছে, লার্নিং অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ, সেইখানে কতটা ইনসাইট দিতে পারবে, কতটা হচ্ছে ধরো আমার পিপলকে সে ডেভেলপ করতে পারবে। কারণ মানুষ তো তার পিয়ার গ্রুপ থেকে শিখে, সে তার কলিগকেও কিন্তু ভ্যালু অ্যাড করতে পারবে। সে যদি লার্নেড হয়, তার যদি সেই ক্ষুধাটা থাকে, বা তার যে জুনিয়র হইলে সে যদি সিনিয়র কেউ হয়, সে তাদেরকে ডেভেলপ করতে পারবে। সো তাদের ক্যারিয়ার যখন ডেভেলপ করতে পারবে, তারা আমার কোম্পানিকে হেল্প করবে। থার্ডলি, সে আমার কালচারে কতটা হেল্প করবে, সে কি এসে কালচারটাকে ভালো করবে নাকি আমার কোম্পানির কালচারটাকে ডুবাবে। সিম্পল, সেম তিনটা জিনিসই হচ্ছে কোম্পানিও যদি দেখে, মোর দ্যান এনাফ। এটাই মানে সহজ কথায় বলতে গেলে একটা এমপ্লয়ি মাত্রই সে হচ্ছে একটা কস্ট সেন্টার, কারণ প্রতিষ্ঠান তাকে স্যালারি দিচ্ছে। এর পাশাপাশি ওই প্রতিষ্ঠানটাকে চাইলে সে একটু ভ্যালু জেনারেট করে দিতে পারে। প্রত্যেকটা এমপ্লয়ি কিন্তু আসলে তোমার যে স্যালারিটা নেয় সেটা প্রতিষ্ঠানের জন্য কস্ট কিংবা ইনভেস্টমেন্ট, রিভিউ কিংবা একটা রিটার্ন আসলে এই জায়গা থেকে আসা উচিত। আমি একটু কুইক এই অংশটা মনে করো র্যাপিড ফায়ার, আমি একটা একটা করে কোয়েশ্চেন্স করব এবং আমার টার্গেট থাকবে প্রত্যেকটা প্রবলেম তোমাকে 2 মিনিটসের ভেতরে ঠিক আছে, তুমি তোমার ইনসাইট দিয়ে প্র্যাকটিক্যালি সমাধান দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, এই প্রবলেমগুলো আমরা ইন্ডাস্ট্রি থেকে আমরা কালেক্ট করেছি, ওকে, যেই প্রশ্নগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে করে। ঠিক আছে, আমি তোমাকে টানা প্রশ্ন করে যাব, ওকে, তুমি 1 বাই 1 এ করবা। অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান বলে যে আমি আমার টিমকে অনেক বেশি ট্রেনিং করাই, তাও কাজ হয় না কেন? ওকে, একইভাবে ব্যাকগ্রাউন্ড থেকেই বলি শর্টে, আদৌ কি আপনার ওই ট্রেনিংটা দরকার আছে কিনা। আপনি দেখতেছেন যে অমুকরা তো রিসোর্টে গিয়ে নাচা গান করায় ট্রেনিং করাইছে, আমারও তো করাইতে হবে, নাহলে আমার ইজ্জত টিকতেছে না ইন্ডাস্ট্রিতে, আমি একটা বড় কোম্পানির মালিক, তুমিও করো, বাট আদৌ কি আপনার ওটা দরকার আছে কিনা। এক, পুতাসে চোটে করাইছেন, অথবা আপনার বন্ধু আছে একটা, কারণ বাংলাদেশে অনেক ট্রেনার আছে, আমিও চিনি, যাদের সাথে ভালো রিলেশন হচ্ছে কোম্পানির মালিকদের, সে গিয়ে সাপা একটা কাজ দেন আমারে, ভাই আপনার কোম্পানিতে আমার ট্রেনিং দেওয়া লাগবে। আচ্ছা, সীমান্ত আসছে, না দিলে কেমনে হয়। আপনি টাকা খরচ করবেন আপনার ব্যক্তিগত সম্পর্কের জন্য, দোষ দিবেন এমপ্লয়িকে, এটা হবে না। দুইটা বললাম যে হ্যাঁ, কোথায় আপনি ট্রেনিং করেন। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রপার টিএনএ আছে কিনা। আপনি ধরেন কমিউনিকেশন ট্রেনিং করে ফাটাই ফেলেন, কিন্তু আপনার ছেলেবেলে কমিউনিকেশন ট্রেনিং আসলে লাগবে না, কেউ মাইক্রোসফট এক্সেল শিখাইতে হবে, ও এমএস ওয়ার্ড পারে কিনা। আপনি ওটা জানেনই না, আপনি ওটা ট্রেনিং করাই দিচ্ছেন, করলেন, ওই যে রিসোর্টে গেছেন, যেহেতু অনেক কস্টলি ট্রেনিং, রিসোর্ট অনেক টাকা লাগে, নিচেন কারে সব সিনিয়র লোকজনকে, কিন্তু দরকার হচ্ছে আপনার জুনিয়রে ডেভেলপ করা, কিন্তু ওরা তো আবার রিসোর্টে নিলে পোষাবে না, অনেক দামি ট্রেনিং। আপনি দেখতেছেন যে বছর গেছে আমার 10 লাখ টাকা চলে গেছে, এমপ্লয়ি কিছুই করে না, পরে হয় কি ওরে কিক আউট করে, বুঝতে পারছেন। এবং এটাকে যদি র্যাপ আপ করি, এই জিনিসটা প্রপারলি পিএমএস বা কেপিআই পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ইন্টিগ্রেট থাকতে হবে। ওর পারফরমেন্স ম্যানেজ করতে গিয়ে আমি যেই গ্যাপগুলো দেখবো সেটা ওকে ট্রেনিং করাবো। যার জন্য যেটা দরকার, কমিউনিকেশন স্কিলেরও লেভেল আছে, যেই পজিশনের জন্য অ্যাডভান্স কমিউনিকেশন লাগে ওরে আপনি বেসিক করায় লাভ নাই। আবার একই কোম্পানিতে আরেকটা পজিশনের জন্য ওর সুপার অ্যাডভান্স কমিউনিকেশন ট্রেনিং লাগবে, ওরাও ওইটা করেন। আপনি ক্যাটাগরি করে 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 ট্রেনিং করেন। আমি যেহেতু দ্রুত বলতে হচ্ছে, কর্পোরেট একটা চরম রিয়েলিটি বলি, মানে পারফরমেন্স ম্যানেজমেন্ট হয় না কোথাও, পারফরমেন্স অ্যাসেসমেন্ট করেই রেখে দেয়। লাইক কিরকম, বছর গেছে, জানুয়ারি মাস আসছে, ডিসেম্বর আসছে, সরি ডিসেম্বর মাস আসছে, সারা বছরও কি কি করছে রিভিউ করলো, ভালো হইলে টাকা বাড়াইলো 10 টাকা বেতন, না হইলে বেতন বাড়াইলো না, শেষ। এরপরে হইলো ভালোটা আরো ভালো কিভাবে হবে, এক্স্যাক্টলি, তুমি খারাপটা কিভাবে মানে ভালো তুমি হবে? তো অ্যাসেস করতেছো যে ও ভালো করছে, অনেক কি বলে ইনক্রিমেন্ট বেশি দিলাম, ও ভালো করে না, এই পর্যন্তই থেমে যাচ্ছে বাংলাদেশের কর্পোরেট গুলা। এটা করে যেটা হয়, ওই যে কাগজ পাইছে, এগুলা চিঠি বানাইছে, বেতন বাড়াইছে, এরিয়ার দিছে, করতে করতে আরো 2 মাস চলে যায়, এরপরে ঈদ আসে, তারপরে ছুটি কাটায়, তারপরে এটা একটা সেলিব্রেশন করতে হয়, একটা সেলিব্রেশন করতে হবে রিসোর্টে গিয়ে বা হোটেলে গিয়ে, এই করতে করতে পরে 2 মাস রেস্ট নেওয়ার পরে পরের বার একটা চলে আসে। বাট আমার কথা হচ্ছে, তুমি অ্যাসেসমেন্টটা করছো কেন, অ্যাকশন কোথায়? যাকে দেখছো যে ও ভালো না, ওরে ঠিক করার জন্য কাজ করো, যে ভালো ওকে লিডারশিপে নেওয়ার জন্য ঠিক করো। তাকে দিয়ে অন্যদেরকে শেখাও। করা লাগবে প্রত্যেক বছর, যে খারাপ ছিল খারাপই আছে, ভালো ছিল সে ভালোই ভালোই আছে, আছে, একটা ভালো আরো ভালো হইতে পারত না, তোমার তো মাস্টার প্ল্যান নাই, তুমি তোমার পিপল গুলারে কোথায় কারে কোথায় নিতে চাও, তোমার ব্যাকআপ কোথায়, তোমার একটা প্রত্যেকটা পজিশনের এগেইনস্টে তোমার একটা সেকেন্ড ম্যান তৈরি করতে চাচ্ছ কিনা। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি এই পর্বটা। আমার কোন একটা পজিশন আমি নিজে দেখছি, এক ভদ্রমহিলা প্রায় 12 বছর 13 বছর ধরে ওই কোম্পানিতে চাকরি করে। সো নতুন এক এমডি আসছে ওইখানে, কোম্পানির মালিকরা নিয়ে আসছে ওনাকে, পেইড এমডি, অনেক বাংলাদেশের মানে রথি মহারথী টাইপের এমডি, এসে সচরাচর ট্রান্সফরমেশন করবে উনি। সো বাটে বলে গেল কে, ওই মহিলা, আরো কয়েকজন, যে এর তো রাখা যাবে না, এত ভালো না। আমি তখন একটা প্রশ্নই করছিলাম,
মানে ছোট হইলো আমার একটু কলিজাটা একটু বড় এই দিক থেকে। কোম্পানি ম্যানেজমেন্টে একটা প্রশ্ন করছিলাম যে 12 বছর ধরে এই মহিলা আপনার কোম্পানিতে চাকরি করে, তার ক্যারিয়ার তো আপনি নষ্ট করছেন। যদি সে আসলেই কোয়ালিফাইড না হয়ে থাকে 12 বছর আগে কেন আপনি ধরলেন না তাকে? তখন যেহেতু রাখছেন তার মানে সে কোয়ালিফাই ছিল দেখে রাখছেন। আর যদি কোয়ালিফাইড না হয়েও রেখে দেন তাহলে আপনার কোম্পানির দোষ, আপনার মেজারমেন্ট সিস্টেম ঠিক নেই। সো আজকে সে কোথায় যাবে? তার ক্যারিয়ারটা আপনি ধ্বংস করছেন। সো কোম্পানি নিজেই আসলে জানে না সে কি চাচ্ছে। সেই জন্য ট্রেনিং শুধু করাইলেই হবে না, প্রপার টিএনএ করে প্রপারলি ইভ্যালুয়েশনটা করতে হবে ট্রেনিং এর পরে। ওকে, সেকেন্ড প্রশ্ন র্যাপিড কোশ্চেন, এটার সাথেই কানেক্টেড। আর এই যে একটা এমপ্লয়ির কথা তুমি বললা, অনেক প্রতিষ্ঠান আছে যারা তাদের এমপ্লয়ীদের প্রতি এমপ্যাথেটিক না, কিংবা অনেক কষ্ট করছো, প্রতিষ্ঠান অনেক সময় দিচ্ছ, তুমি আমার ভালো কর্মী, তুমি চলে যাইতে চাচ্ছ, আমার ভেতরে কাজ করতেছে আর একজন গেলে আরেকজন আসবে। এই যে প্রতিষ্ঠান ভালো ভালো ট্যালেন্ট গুলাকে রিটেইন করতে পারে না, কেন পারে না, আর এটার প্রবলেমটা কি? আসলে একটা এমপ্লয়ি মানে তো শুধু একটা ব্যক্তি না, একটা পুরো সারাউন্ডিংস, একটা কালচার। বিভিন্ন রিসার্চে বিভিন্ন রকম বলা হয়, হার্ভার্ডে এটা নিয়ে রিসার্চ আছে। তোমার একটা এমপ্লয়ি যখন চলে যায়, সেটার যে ক্ষতি মোটামুটি 5-6 মাসের বেতনের চেয়ে বেশি। তুমি দেখতেছো ও আজকে চলে গেল, আমি আরেকজনকে রিপ্লেস করে দিলাম। শিখাইতে হবে আমার শুরু থেকে। শিখাইতে তো হবে, নতুন লোকটাই তো সুইটেবল পাবা কিনা এটা হচ্ছে প্রশ্ন। যদি সে কোয়ালিফাইড হয়, আমি বলতেছি না যে গার্বেজ এমপ্লয়িকে রাখতে, যদি ভালো হয়, ধরো এই যে রিওয়ার্ডের প্রশ্নটা এখানে আসে যে বেতন বেশি চাচ্ছে, দিচ্ছি কিনা। ধরো তোমার একটা এমপ্লয়ি যদি মাসে 10 লাখ টাকা তোমাকে বেশি বেনিফিট দিতে পারে, তাকে 10,000 টাকা বেশি দিতে সমস্যা কি? নাম্বার 1। নাম্বার 2, ধরো তুমি দুইটা মানে এইভাবে চিন্তা করো যে 20,000 টাকা করে 3জন এমপ্লয়ি নিছো, 3জনের আবার অফিসের খরচ আছে ওদের এগেনস্টে আরো বিভিন্ন জিনিস, 60,000 টাকা কাজ হইলো। ধরো সবই অ্যাভারেজ। তুমি দুইটা লোক নাও, 25-50 দিলা, ওরা খুশি, তোমার 10,000 টাকা সেভ হইলো। তোমার এক্সট্রা যেই কস্টিং গুলা বা সিস্টেম লস, সেই খরচগুলো বাঁচলো। তুমি কাজ পাইলা সুপার, তোমার কোম্পানির টিম সাইজ ছোট থাকলো, তুমি গার্বেজ কম পাইলা, ক্লিন একটা এনভায়রনমেন্ট হলো। এইভাবে তো চিন্তা করতে হবে। শুধু টাকা, শুধু দিচ্ছি কিনা, ওই যে আরো এই মাইন্ডসেটটা তো আসলে থাকে না সবার মধ্যে, যে একজন গেল। যদি এটা চিন্তা করেন তাইলে তো আসলে আপনি হচ্ছে যে শুধু ওই যে পুনর্বাসন কেন্দ্র বা ট্রেনিং সেন্টার এটার মতোই চলবে। আসলে কি, একজন ভালো কর্মী প্রতিষ্ঠানের ভেতরেও যদি রিওয়ার্ডেড না হয়, এবং ওই প্রতিষ্ঠানে যদি অন্য আরো রেশনাল এমপ্লয়িজ থাকে, তারা কিন্তু ওই এক্সাম্পল থেকে নিজেরাও হতাশ হয় যে সে আমার প্রতিষ্ঠানে এত ভালো কাজ করছে, ওই রিওয়ার্ডেড হয় নাই, আমাদের তো তাহলে ভবিষ্যৎ ভালো না। দেখো আসলে দোষটা আসলে শুধু এমপ্লয়েড না, বাংলাদেশের কর্পোরেটের রিয়েলিটিতে বা বাস্তবতাতে যদি বলি, মানে কিছু মিথ আছে, আমি এটা বলেই দিই চট করে। কিছু মিথ দেখে বা কিছু জিনিস সের উপর ভরসা করে কখনো কারো চাকরিতে থাকা বা যাওয়া উচিত না। প্রথমত হচ্ছে কি, যে আপাতত জয়েন করেন, পরে দেখবো না। ওই পরে 1-2 বছরের আগে হয় না, এবং তারা ওইটা হয় না, ইভেন হচ্ছে সিচুয়েশনই তো চেঞ্জ হয়ে যায়। তুমি এখন দেখে ঢুকছো, ভাবছো যে আচ্ছা জয়েন করেন, 6 মাস পরে দিব, 6 মাস পরে এমন অবস্থা হইলো কোম্পানির অবস্থা একটু টালমাটাল বা তোমার সাথে রিলেশনটা ভালো নাই। আমি নিজে প্রচুর এক্সাম্পল দিতে পারি যে একটা ছেলে অনেক ভালো আসছে একটা কোম্পানি থেকে, তাকে কোম্পানির এমডি বলছে জয়েন করেন, দেখবো না 6 মাস পর। পরে দেখা গেছে যে 6 মাস পরে ওকে, মানে দেখা দূরে থাক, তার ইনক্রিমেন্টটা হয়েছে একদম 6 মাস পরে গিয়েই, এমন না যে আগে হয়েছে, 58 পয়সাও তার ইনক্রিমেন্টটা বাড়ে নাই। তো সেই ছেলে যাবে নাকি ঘোড়ার ঘাস কাটবে বসে বসে? ফার্স্ট মিথ, যে পরে দেখবো না, এটা বিশ্বাস করা যাবে না। সেকেন্ড হচ্ছে, ধরেন আপনাকে বললো যে এখানে হচ্ছে আপনি এই কাজ করেন, ওই কাজ করেন, পরে আমরা হচ্ছে একটা পজিশন দিব বা এটা, এগুলা ক্লিয়ার না হয়ে যাওয়া উচিত না কখনো। যে আমি আসলে ঠিক কতটুকু কাজ দেখাইলে এক্সপেকটেশনটা তোমার ক্লিয়ার থাকতে হবে, ওই প্রমোশনটা দিচ্ছেন, এক্সপেকটেশনটা ক্লিয়ার থাকতে হবে যে আমাকে দিয়ে কি চাচ্ছে। আমার কোম্পানি ধরে নিছে আমি সব উল্টায় ফালাবো 10 দিনের মধ্যে গিয়ে, বাট কোম্পানি ওই সাপোর্ট দিবে কিনা। থার্ড আরেকটা জিনিস হচ্ছে, অনেক কোম্পানি বলে বা বলবে যে এইখানে কোনো বন্ধুত্বের খাতির নাই, আত্মীয় স্বজনের খাতির নেই, এখানে খুব প্রফেশনাল, এগুলো গল্প। দেখেন, হ্যাঁ এটা আছে, অনেকেই মানে, বাট মোস্ট অফ দ্য কেসেসে ঘুরে ফিরে আমি দেখে আসছি যে ওই জিনিসটা হয়ে যায়। ওই যে আমি বললাম যে দেখবেন একই কোম্পানিতে কোয়ালিফাইড লোক, তাকে বলছে যে 6 মাস পরে দেখবো নে, ওরা হয়তো 6 মাসের আগে কনফার্মেশনই দেয় নাই, বেতনও বাড়ায় নাই। অথচ ধরেন যে মালিক পক্ষের রিলেটিভ হবে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হবে, তাকে 2 মাসের মধ্যে কনফার্মেশন দিয়ে দিবে, কেন তার লাগে। তখন হয় কি, ওই ব্যক্তিগত টানটা চলে যায়। তারা হয়তো দেখবেন যে আপনার হচ্ছে যে 20% ইনক্রিমেন্টও দিয়ে দিল ওরা 2 মাসে কনফার্মেশন দিয়ে। সো কেন, তখন তো খাতির চলে আসে। আরেকটা ভালো ছেলে ধরেন 2টা কাজ করতে পারেন, ওকে যে পেনালাইজ করবে, নিজের যারা লোকজন দেখবেন তারা বারবার ভুল করবে, টিমকে নষ্ট করে ফেলবে,
ঘুরে ফিরে দেখবেন কি অ্যাকশন নিতে গেলে না ওই যে ব্যক্তিগত সম্পর্ক ওইটা চলেই আসে। সো এইগুলো আসলে রিয়েলিটি, কারণ মানুষ তো সবাই, সো মানতে হবে এগুলা। এইটার সাথে আমি তাইলে একটু তোমাকে সেকেন্ড বা নেক্সট প্রশ্নে আমি তোমাকে নিয়ে যাই। জি ভালো মানুষ ধরে রাখতে না পারা এক ধরনের সমস্যা, ভুল মানুষকে ঘরের ভিতরে নিয়ে আসা আরেক ধরনের সমস্যা। তো আমরা যখন ভুল একটা মানুষকে হায়ার করে ফেলি তখন আমাদের কি করা উচিত, এবং এই ধরনের ভুল মানুষদেরকে ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা আবার কি কি ভুল করি? আচ্ছা, প্রথমত যদি বলি ভুল হায়ার, ভাই ভুল মানে ভুল, এটাকে গ্লোরিফাই করার কিছুই নাই। ভুল করছেন, ক্ষতি কিছুটা হবেই। হ্যাঁ, আমি হচ্ছে যে একটা কলম ভেঙে ফেলছি, আমি যদি বলি এটা দিয়ে আমি এই ফুল বানাবো ওই ফুল বানাবো আরো 10টা কলম কিনে আনবো, যেটা লস হয়েছে সেটা হয়েছে। আচ্ছা, সো ভুল থেকে আমি যদি বলি যে ভুলের সবচেয়ে বড় সমাধান হচ্ছে দ্রুত এটা থেকে বের হয়ে আসা, নাম্বার ওয়ান। আচ্ছা, এবার যদি একদম টু দ্য পয়েন্ট বলি, কর্পোরেটে বা যে কোনো প্রতিষ্ঠানে পিপল ম্যানেজমেন্টের ক্ষেত্রে 3টা ভুল হয় সচরাচর, 3টা আমার দৃষ্টিতে। প্রথমত হচ্ছে এইটা, প্রথমটা ভুল হায়ার। আপনি রিক্রুটমেন্ট করছেন কিসের ভিত্তিতে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। রিক্রুটমেন্ট করছেন কিসের ভিত্তিতে? এলাকার পরিচিত। রিক্রুটমেন্ট করছেন কিসের ভিত্তিতে? অমুকে হচ্ছে বলছে ও ভালো। মানে এই যে ইমোশনাল রিক্রুটমেন্ট গুলা, সফটনেস, ভাই আপনার টাকা থাকলে আপনি তার বাসায় বসায় টাকা দেন, ভুল জায়গায় ভুল মানুষ টাইনেন না। এই টাইপের রিক্রুটমেন্ট। এবং হচ্ছে ইন্টারভিউতে অনেকে চাওয়াবাজি করে, আমি তো এই করবো, আমি ওই যে বড় বড় গ্রাফ দেখায় দেয়, বড় বড় প্রেজেন্টেশন দেখে না আপনি পাগল হয়ে নিয়ে নিছেন, পরে দেখলেন কাজের বেলায় কিছু নাই। রাইট? কোম্পানি যেমন মূলা ঝুলায়, অনেক এমপ্লয়িও কিন্তু মূলা ঝুলায়, আমি এটা করে দিব আমি ওইটা করে দেবো, পরে কিছুই করতে পারে না। সো প্রথমত হচ্ছে প্রথম মিস্টেকটা ইন পিপল ম্যানেজমেন্ট, রং হায়ার, রং রিক্রুট, এইটা সবচেয়ে বড় ভুল। আচ্ছা, সেকেন্ড মিস্টেক, এই ভুলটার সাথেই প্রপারলি পিপলকে হচ্ছে ডেভেলপ বা মনিটর, মেনটেন, কন্ট্রোল করতে না পারা। লাইক কিরকম? রং হায়ার যদি হয়, সে তো ভুল করবে, আসার পরও ভুল করবে, আকাম করবে, অনৈতিকতা করবে। আপনি তাকে চেপে ধরতেছেন কিনা, কন্ট্রোল করতেছেন কিনা, একটা বারের মধ্যে আটকাচ্ছেন কিনা। একইভাবে যারা ভালো তাদেরকে আপনি ডেভেলপ করতেছেন কিনা বা মোটিভেট করতেছেন কিনা, একটা গার্বেজকে টিম লিডার বানাইছেন কিনা, টিমের মধ্যে তার রোলগুলো ডিফাইন করছেন কিনা, রেসপন্সিবিলিটিটা ঠিক করে দিয়েছেন কিনা, যে পুরোটাই হচ্ছে মেইনটেনেন্সের বা পিপল কন্ট্রোলের যে পার্ট। কারণ আপনি ভুল রিক্রুট করে ফেলছেন, হয়ে গেছে, এখন আপনি তাকে আটকান যাতে সে নেক্সট ইয়ার বেশি হার্ম না করতে পারে, বাকিদের ক্ষতি না করতে পারে। আপনি তখনও ছেড়ে দিয়েছেন, ওই যে তখন হচ্ছে 10 টাকার ক্ষতিতে ছেড়ে দিয়েছেন, পরে 10 লাখ করবে, করলেন। থার্ড মিস্টেক হচ্ছে এটাকে লং রানে ধরে রাখা, না ছাড়তে পারা। কারণ আপনি একটা রশি বা একটা হচ্ছে নাইলনের দড়ি 2 হাত দিয়ে ভাবে টেনে ধরেন, একটা সময় হাত কাটতে থাকবে। সো মাঝে মধ্যে কখন ছেড়ে দিতে হবে এটা বুঝতে পারাটাও পিপল ম্যানেজমেন্টের সবচেয়ে বড় একটা সূত্র। একটা মানুষ যখন পড়ে যায়, আপনি তখন টাইট করে ধরতে হবে উঠানোর জন্য। আবার যখন আপনার নিজের হাত কেটে যাচ্ছে 2টা রশি ধরে, আপনি তখন ওটা ছেড়ে দিতে হবে। সো রং রিক্রুট করে ফেলছেন, এইটা দিয়ে লং রানে যাইতে পারবেন না। ছোট্ট একটা এক্সাম্পল আমি দিই সবসময়। ধরেন আপনি দই বানাবেন, বাজার থেকে কি লাগবে দই বানানোর জন্য? দুধের পরিবর্তে চুন গোলানো পানি কিনে নিয়ে আসছেন, বা ঠকাইছে আপনাকে। এখন আপনি যদি ভাবেন যে আমার ইগো কাজ করতেছে, আমি টাকা খরচ করছি, আমি এটা নষ্ট করবো না, কাজেই লাগাবো, লাইক সাঙ্ক কস্টে গেলে হবে না। আপনি চুনের পানি দিয়ে ভাই দই বানাইতে পারবেন না। ওইটাকে যদি কেমিক্যাল দিয়ে আপনি খুব চাকা বানান, জমান, দেখতে ভালো লাগবে, খাইলে মুখই পড়বে। দাদার আপনার কাজ কি হয়? এটা ফেরত দিয়ে দুধ কিনে নিয়ে আসেন, অথবা টাকা বেশি থাকলে এটা ফালাই দিয়ে নতুন করে দুধ আনেন। দইয়ের জন্য দুধই লাগবে, অন্য কিছু দিয়ে হবে না। রাইট প্লেসের জন্য, রাইট টিমকে লিড করার জন্য, কোম্পানির গ্রোথের জন্য আপনার রাইট পারসনটাই লাগবে। গার্বেজ যদি নিয়ে নেন বা আপনার ব্যক্তিগত সম্পর্কে নিয়ে নেন, আপনি টাকা থাকলে তার বসায় বেতন দেন ভাই। ওরে 50,000 টাকা দিবেন, 1 লাখ টাকা দিবেন, অতটুকুর মধ্যে থাকবে, কিন্তু ওরে দিবেন পুরো পরিবেশের মধ্যে ঢুকতে, ও আরো 10 লাখ নষ্ট করবে। আপনি হয় তাকে বসায়, হয় কিক করতে পারলে করেন, বা সুযোগ থাকলে, না পারলে বসায় রেখে অন্য একটা লোক নেন, কিন্তু যেই কাজে যেটা লাগবে সেখানে সেটা নেন। সো 3টা জিনিস। আমি এই ক্ষেত্রে একটা সেন্টেন্স আমার মনে পড়তেছে তোমার কথাটা শুনে। প্রতিষ্ঠানের এমন কাউকে হায়ার করা উচিত না যাকে সে সহজে ফায়ার করতে পারবে না। রাইট, ঠিক আছে? তো হায়ার করার সময়ই মাথায় রাখতে হবে যে এই মানুষটা যদি আমাকে প্রপারলি ভ্যালু জেনারেট না করে, আমি যাতে তার ইজিলি যাতে আসলে ব্যাপারটা কি, শুনো, একটা প্রতিষ্ঠান যখন ডুবে যায়, আমি যেটা বিশ্বাস করি, হুট করে কখনো ডুবে যায় না। অনেক সিগন্যাল পায়, এমপ্লয়ীদের মধ্যে থেকে অনেক ইশারা আসে, অনেকের বিরক্তি, অনেক সিগন্যাল কম এমপ্লয়ীরাও দেয়, কেউ চলে যায় বিরক্ত হয়ে, কেউ ডিটাচড হয়ে যায়, কিন্তু কেউ সাজেশন দেওয়া বন্ধ করে দেয়।
ওভারঅল দেখবা যে হচ্ছে না, সিচুয়েশনটা হ্যাঁ, ফিল হ্যাঁ। করা যায়। এখন তুমি যদি ছেড়ে দাও যে ধরো যেই জিনিসটা হচ্ছে তুমি দিচ্ছ না, মানে আমি আমি এভাবে বলি যে বেশি দিন ঝুলায় রাখলে বা এভাবে অবহেলা করলে ওই মাইন্ডসেটটা যে কিছু হবে না, একটা সময় হয় কি সুদে আসলে শোধ করা লাগে, তখন আর কিস্তিতে দেওয়ারও সুযোগ থাকে না, বুঝছো, একবারে ডুবে। এখন এখন মনে করো যাক আমাদের ধরে নাও প্রথম ভুলটা আমাদের হ্যাঁ ভুল হয় নাই, মানে কেসে নিয়ে যাই, ভালো একটা মানুষ তোমার প্রতিষ্ঠানে আসছে, হ্যাঁ ভালো কাজ করে, কমিটমেন্ট রাখে, তুমি যা বলো সে আউটপুট ডেলিভার করে, হ্যাঁ এবং এটা করতে করতে এমন একটা সিচুয়েশন চলে আসলো, একটা নতুন টাইপের প্রবলেমে পড়লা, যে পুরা প্রতিষ্ঠান, পুরা প্রসেস এখন তার উপর ডিপেন্ডেন্ট। এটাও কিন্তু অনেক প্রতিষ্ঠানে হয়। কিভাবে এই প্রবলেম সলভ করবো? আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা তৈরি করা হয়, প্রবলেমটা তো হয় না। এটা যারা পিপল ম্যানেজ করে বা কোম্পানির মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট, তাদের অতিরিক্ত ভুলের কারণে হয়। তুমি দেখতেছো যে তোমার এই পজিশনে 3টা লোক আছে, তুমি ব্যাকআপ বানাও না প্রথমত, হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে একজনের উপর সব ডিপেন্ড করে ফেলো। ভুলটা কেন হয়? তুমি জানো যে ধরো আমি আমি এক্সাম্পলটা এইভাবে দেই, তোমার ক্যাপাসিটি আছে 20 ইউনিট প্রোডাক্ট প্রডিউস করা, আমার আছে 20 ইউনিট। তুমি একটা টাইপের কাজ করো, আমি আর একটা টাইপের কাজ করি। কোম্পানির যদি সিচুয়েশনটা এমন হয় যে 2টা প্রোডাক্টই 20 ইউনিট করে লাগবে, তখন আমাদের 2জনকে রাখা লাগবে। আচ্ছা, যদি এমন হয় ধরো কোম্পানির এই তোমার পোর্শনটা লাগে 10 ইউনিট, আমারটা লাগে 5 ইউনিট, তখন কোম্পানির কি করতে হবে? 2জনকে না রেখে, যেহেতু তুমি 10 ইউনিট প্রোডাকশন করে ফ্রি থাকো, যদি তুমি বাকিটুকুর কাজটা অ্যারেঞ্জ রাইট, করায় ফেলা, এটাকে কি বলে যে হচ্ছে যে মাল্টিটাস্কিং বা যেটাই বলো, জানো এফিশিয়েন্সি নিয়ে লাভ আছে। লেভারেজ। কিন্তু আমার যদি এমন হয় তোমারটাও 20 ইউনিট আমার লাগবে, আমারটাও লাগবে, তাইলে আমি একজনের 2টা দিলে লাভ আছে কোনো? না। তুমি তোমারটা 20টা করবে একদিনে, আবার পরের দিন 20টা করবে, আলটিমেটলি তোমার টাইমটা 3 দিন 4 দিন বেশি লাগবে। তখন কিন্তু 2টা লোকই লাগবে, নাম্বার 1। এই জন্য ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। নাম্বার 2 হচ্ছে সবকিছুর একটা ব্যাকআপ রাখা ভালো কোম্পানিতে। যে পজিশনগুলো ধরো সিনিয়র ম্যানেজমেন্ট আছে বা ম্যানেজার, ওনার যে সেকেন্ড ম্যান একটা বানাইতে হবে সবসময়, যাতে উনি চলে গেলে তাকে দিয়ে কাজ চালানো যায়। আর যেগুলো ম্যানেজারিয়াল বা সিনিয়র লেভেল না, তখন করতে হয় কি, ধরো এইচআরে একজন রিক্রুটমেন্টের কাজ করে, একজন স্যালারির কাজ করে। যে রিক্রুটমেন্টের কাজ করে ওকে মাঝে মধ্যে তুমি স্যালারির কাজ 20% শিখাও, যে স্যালারি করে ওকে রিক্রুটমেন্ট 20% শিখাও, ক্রস ফাংশনাল ক্রস ফাংশনালি, তখন ঠেকার কাজটাও তোমাকে চালাই দিতে পারবে। ঠিক আছে, তো এই কাজটা অলওয়েজ করতে হবে, যে একজনের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেলে তুমি, ও চলে গেলেও ধরা খাবা, ও অসুস্থ হইলে ধরা খাবা, ওর তখন বেড়ে যাবে, আমার বেতন বাড়ায় দেন, আমার এই পজিশন দেন, তখন তুমি জিম্মি হয়ে যাবা। ওভারঅল টিম ওয়ার্কটা থাকবে না। এবং এই জায়গায় কিন্তু তোমার নিজের হয়তো মনে নাই, তুমি আমাকে কিন্তু সুন্দর একটা রেশিও শিখাইছিলা, 10%, 70%, 20%। রাইট, একটা প্রতিষ্ঠানে 10% থাকে যারা টপ পারফর্মার, এবং তুমি এটাও বলছিলা যে আসলে ওই যারা 10% টপ পারফর্মার তারা এতটাই ভালো, তারা এই প্রতিষ্ঠান ছাড়াও অন্য প্রতিষ্ঠান থেকে অফার পাইতে থাকবে। রাইট, সো যে কোনো সময় তারা চলে যেতে পারে। সো এই 10% মানুষকে এমন রোলে রাখতে হবে যাতে বাকি 70% শিখতে পারে। আর যে 20% বটম পারফর্মার কিংবা পুয়ার পারফর্মার, এটাকে একটা কমায় যত নিচে নামাই নিয়ে আসতে পারে, কারণ তারা এই প্রতিষ্ঠানটা ছেড়ে কোনোদিন কোথাও যাবেও না, এইখানেই সারা জীবন থাকবে। অ্যামেজিং জিনিস। এখন মনে করো একটা প্রতিষ্ঠানে একজন খুব ভালো কাজ করে, হি ইজ এ গুড পারফর্মার, সাথে সাথে ওকে আমি লিডার বানাই দিলাম কোন একটা টিমের, এইটা প্রতিষ্ঠানের জন্য আসলে কি কি প্রবলেম তৈরি করতে পারে? প্রথমত চিন্তা করো যে গুড পারফর্মার মানে কি গুড লিডার? না, গুড পারফর্মার মানে সে ইন্ডিভিজুয়াল আউটপুট বের করতেছে, হ্যাঁ, লিডার সে মানে সে কিন্তু অন্যদের good ভিতর leader থেকে না। আউটপুট বের করবে। তুমি যখন অতিরিক্ত উৎসাহী হয়ে, অতিরিক্ত আবেগে, একটা ছেলে খুব ভালো, মোটামুটি ভালো কাজ করে, মনে হলো ওর মোটিভেশন দেওয়া বা ও চাইতেছে, লিডার বানাই দিলা, আচ্ছা ম্যানেজার বানাই দিলা, ও ম্যানেজ করবে কারে? ও তো মানুষই একলা। ভাই ম্যানেজার হইলে তো ম্যানেজ তো করা লাগবে কারো, দেখা গেছে ওর টিমে কেউ নাই, ও কাজ করে একা, ওরা তুমি ডেজিগনেশন দিয়ে দিলা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজ করবে কাকে? কাজ ম্যানেজ করে। তো তখন যেটা হয়, ও যদি প্রপার লিডার না হয়, শুধু এক্সিকিউটর হয়, তুমি 2টা জিনিস হারাও। তুমি ভালো কোনো লিডারও পাও না, তোমার একটা এক্সিকিউটরে হারাই ফেলো তুমি। কারণ এতদিন ও করতো এক্সিকিউশন আরেকজনের ডিরেকশনে, এখন ওস্তাদ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু চর্বি জমে শরীরে, তার মধ্যে যে হ্যাঁ আমি তো এখন সিনিয়র, তখন কাজ করবে না, ডাইনে বামে যাবে, তার আর একটু রাস্তা খুলবে, এবং লিড করার মতো সে কাউকে, তার তো এই ক্যাপাবিলিটি নাই লিড করার মতো, বা সে যদি যোগ্য না হয়, তার টিমে কাউকে দিলেও সে চালাইতে পারবে না। বরঞ্চ এই প্রবলেমটা আমি একটা স্ট্র্যাটেজিতে সলভ করার চেষ্টা করি। তুমি যদি খুব ভালো পারফর্মার হও, তোমাকে একটা বড় টিমে লিডার বানানোর আগে আমি একজনকে দিব, তুমি আগে একজনকে কাজ শেখাও, কাজ শেখায় তাকে দিয়ে আগে পারফরমেন্স বের করো, দেন আমি আরেকজনকে দিই,
একজন একজন করে বাড়াইলে যেটা হবে আস্তে আস্তে তোমার পারফরমেন্সটা তুমি অন্যের ভেতর থেকেও বের করে নিয়ে আসতে পারো কিনা ছোট ছোট লেভেলে নিজেকে ডেভেলপ এগুলোর করার আসলে সুযোগ পাবা। সিগন্যাল পাওয়া যায় কাকে তুমি লিডার বানাইতে পারবা যখন হ্যাঁ। ইন্ডিভিজুয়ালিও কাজ করে হ্যাঁ ম্যানেজমেন্টের সাথে তার কমিউনিকেশনটা কেমন, সে রিপোর্টিং গুলো কিভাবে করতেছে। হ্যাঁ এখন ধরো আমি সিঙ্গেললি কাজ করি, আমার একটা টাইমলাইন ধরে আমি কাজ করতে পারি না, আমার নিজের ক্যালেন্ডারই নাই। হ্যাঁ, অথচ আমি মনে করো যে বলতেছি লিডার, তাই আমি আমার টিমকে কিভাবে শিখাবো? সো ওইটা নিজের মধ্যে যখন গ্রো করে তখন না ওই আকাশে চাঁদ উঠলে দেখা যায়। নেক্সট আমি ইয়াতে চলে যাচ্ছি আকাশের চাঁদের যেহেতু কাছাকাছি গেছি অনেক সময়ে অনেকের হাতে আকাশের চাঁদ ধরা পড়ে এই আকাশের চাঁদটা কেমন বলি মনে করো একটা বড় স্যালারি বড় পদ তাকে দিবে এটা দিলেই কি না উচিত নাকি নিজেকে জিজ্ঞেস করা উচিত আমার কোনো লিমিটেশনস আছে কিনা এটা আমি নিয়ে হ্যান্ডেল করতে পারবো কিনা তোমার নিজের লিমিটেশন আছে কিনা এটাও যেমন জিজ্ঞেস করতে হবে। ওই প্রতিষ্ঠানটা কি ওই যে আমি ট্রেনিং এর কথা বললাম না যে হুতাশে ট্রেনিং করায়, তারা কি আসলে প্রপার স্ট্রাকচার্ড ওয়েতে রিক্রুট করতেছে নাকি হুতাশে রিক্রুট করতেছে? আমি একটা গল্প বলেই এটাকে টানি। বিভিন্ন প্রতিষ্ঠানে বা একটা স্পেসিফিক জায়গাটা আমি দেখে আসছি, একটা লোক ধরো সে 70,000 টাকা বেতন পায়, একটা বিগ জায়ান্ট কোম্পানিতে চাকরি করে। অন্য একটা কোম্পানির ম্যানেজমেন্টের বা ডিরেক্টর বা এমডির কারো মনে হলে আমি তো ভালো ভালো লোক আনবো, সে করলো কি ওই ছেলেটাকে যেহেতু বড় কোম্পানিতে কাজ করে ডাবল বেতন দিয়ে নিয়ে আসছে। আচ্ছা দামি লোক নিয়ে আসে। হ্যাঁ, সে ভাবছে যে সে কোম্পানির কালচার 7 দিনে উল্টায় ফেলবে। হ্যাঁ তাহলে ওনাদের ভুল হচ্ছে যে 7 দিন উল্টায় ফেলবে এটা ভাবা, হ্যাঁ আর যে আসছে তার ভুল হচ্ছে সে ডিফাইন না করা, কমিট করা অতিরিক্ত commit করা, right? ওভার প্রমিস করে এবং রিয়েল ঘটনা যেটা ঘটছে ওই কোম্পানিতেই আসার পরে যেটা হয়েছে, একটা সময় গিয়ে মালিক পক্ষের মনে হয়েছে যে রে আনছি কি করতে, হুদাই ও তো কিছুই করতে পারে না। ফাঁকা তালে যেটা হয়েছে, ওনার তো কোম্পানি উনি মন চাইলে হয়তো বা ডিরেক্টলি না করছে বা ডিরেক্টলি না করতে পারলে ধরো টর্চার করছে, ভদ্রলোক বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়েছে। সে তার প্রিভিয়াস চাকরিটাও হারাইলো, এক ধাক্কায় ডাবল বেতন হইলো, পজিশন 3 গুণ পজিশন হইলো। এখন তার অভিজ্ঞতার সাথে মিলায় সে হচ্ছে ক্লাব একও করতে পারতেছে না, এই কোম্পানিতে টিকতেও পারতেছে না, তার কোম্পানিটাও ক্যারিয়ারটা নষ্ট হইলো। যে কোম্পানি তাকে নিছিল তার কালচারটাও প্লাস তার হচ্ছে ইন্টারনাল যে পরিবেশ সেটা নষ্ট হইলো। একই ঘটনা ঘটছে আরেক জায়গাতে। ধরো ট্রেনিং এ লোক নিবে, বলা হয়েছে নিচে গিয়ে ধরো রিক্রুটমেন্ট করে একজন, ফেসবুক লিঙ্কডিন অনেক কিছু দেখাইছে, ছবি টবি এরকম কাঠের টুকরা পাইছে, মানে ওই যে পেস্ট যেটাকে বলে দেখাইছে, দেখে দেখে ওয়াও ওরে নিয়ে আসো। অনেক আমি উইথ ডিউ রেসপেক্ট কোম্পানির মালিক পক্ষদের সাথে তো আমার অনেক কাজ হয়, শ্রদ্ধার সাথে বলতেছি, অনেকে আছে যে নিজেদের চোখেই পুরো দুনিয়াটা ওইভাবেই দেখে, অনেক কিছু হুতাশের উপরে কাজ করে। ওই পড়াটা তো অনেক ভালো, ওরে নিয়ে আসো। ও তো সেই বলে বেশি বেতন দিয়ে নিয়ে আসছে, 3 দিন পরে এসে মনে হচ্ছে আরে ও তো কোয়ালিফাইড না, ও তো কাজের না। অ্যাসেসমেন্ট কেন আগে করলো না? করে নাই, তাদের কোম্পানি, তাদের টাকা আছে, তার তো মন চাইলে সে একটা এমপ্লয়িকে ফালাই দিতে পারবে, কিন্তু এমপ্লয়িরা এটা না বুঝে যায়। এই জন্যই বলি রিয়েলিটিটা যদি একদম পুরো সামাপটা নি, দোষটা আসলে একপাক্ষিক দিলে হবে না। আমাদের সামগ্রিক প্রেক্ষাপট বা প্রবলেমের আলোচনা যদি আমি সামাপও করতে চাই, সামাপটা শুনি একপাক্ষিক দোষ দিলেও হবে না, কাউকে আকাশে উঠাইলেও হবে না। প্রথমত এমপ্লয়ীদের মধ্যে অনেক ভুল থাকেই, ওই যে ভুল কমিটমেন্ট করা, মিথ্যা কমিটমেন্ট করা, দেখানো বা ডেডিকেশন না দেওয়া। বাট এটাই কি সব যে এমপ্লয়িরা ভালো না, সে ডেডিকেশন দিচ্ছে না? আমি অপোজিটে যে কথাগুলো বললাম, মালিক পক্ষ তো এই কাজটা করতেছে, আসো দেখবো না 3 মাস পরে তোমার দিয়ে দিব, 3 মাস পরে পোলারে চাকরি থেকে রাখবে কিনা ঠিক ঠিকানা নাই, বা তোমাকে অনেক বেনিফিট দেবো, কয়দিন পরে দেখা গেছে কনফার্মেশনই মানে ইমপ্লিমেন্ট হয় না, কোনো কিছু হয় না। বা একটা সময় গিয়ে দেখা গেছে যে গার্বেজটা, যে লোকটা হচ্ছে যে কোনো কাজই করে না বা আরো ক্ষতি করে কোম্পানির, তাকে 2,000 টাকা ইনক্রিমেন্ট দিতেছে, যে দিন রাত খাটতেছে 10 গুণ কাজ করতেছে, ওরে 3,000 টাকা দিল বা ওকে দিলই না বা সমান দিল। আর একটা করে কোম্পানির, ধরো আমি একদম যদি সাম আপ করি, এটা একদম সিনিয়র বা মালিক পক্ষের দিকে তীরটা ছুড়েই শেষ করি, যে অন্ট্রপ্রনোরিয়াল বা হচ্ছে তোমার ধরো যে ম্যানেজমেন্ট লেভেল যারা, তাদের একটা গার্ডস থাকা দরকার। এটাকে কি শব্দ বলবো জানি না, বাট ওই গার্ডসটা থাকা দরকার, যে প্রপারলি যে যেটা পারে, যাকে দিয়ে যেটা হয় তাকে সেইভাবে অনার করতে পারা। ধরো তুমি রিওয়ার্ড সিস্টেম করবা, একটা ছেলে জুনিয়র কিন্তু ভালো কাজ করে, ওকে 10,000 টাকা বাড়াইতে গেছো, তোমার মনে হলো আরে আমার তো আরেকজন আছে এখানে, সে তো একটু বয়স্ক, চুলদারি পাকায় ফেলছে, ওরে যদি 10,000 দিয়ে এই ছেলে, ওর চাইতে ওর বেতন 2,000 টাকা বেড়ে যাবে, কেমন দেখা যায় না কোম্পানির মধ্যে? না, সমান সমান করে দিই, অথবা ওরে এমনি দিব না, ওরে বলবো বাবা তোমার আমি পরে দিব না, আলাদা করে দিব না। এটা হচ্ছে ফালতু একটা কাজ। আলাদা করে দেওয়াটা আরো ট্রাস্ট ইস্যু তৈরি করে। ট্রাস্ট ইস্যু। আপনি আজ আপনার হোক ওই কাল গাছ ফিরে কেন জানা থাকবে যাবে না না। যে আমার কোম্পানিতে ভালো কাজ করছে দেখে ওকে আমি দিচ্ছি? এটা যেটা হবে, ওর মোটিভেশন পাবে যে এখানে ভালো করলে হয়, যারা খারাপ করছে তারাও একটা মেসেজ পাবে যে এখানে কাজ না করলে বেনিফিট পাওয়া যায় না। সো সবকিছু আপনি সবাইকে খুশি রেখে পারবেন না। তো আমরা প্রবলেম সলভিং নিয়ে যদি বলি, 10 কথার এক কথা হচ্ছে প্রবলেম থাকবেই পৃথিবীতে, নিজের লাইফেও প্রবলেম থাকবে,
প্রবলেমকে একদম অ্যাভয়েডও করা যাবে না, এটাকে ম্যানেজ করেই আমাদের চলতে হবে। এবং ওই যে বলি যে আমরা স্থির হইতে হবে, যেটা একদম শুরুতেই বলেছিলাম যে প্রবলেম থাকবে কিন্তু স্থির হইতে হবে, এবং সবাইকে আপনি খুশি রেখে পারবেন না এবং প্রবলেম ছাড়াও চলতে পারবেন না। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ নাজমুল, অ্যামেজিং। মানে এটা দীর্ঘ, খুবই লম্বা একটা পডকাস্ট হয়েছে। আমরা জানি না আসলে কয়টা ভাগে ভাগ করে এটাকে আমরা আপলোড দিব, বাট খুবই দুর্দান্ত স্পেসিফিক। আমরা প্রায় 25-30টার মতো আমরা প্রবলেম নিয়ে আজকে আসলে সারাদিনে আমরা কথা বলছি সারা পডকাস্টে। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা পুরোটা সময় আমাদের সাথে ছিলেন। আমরা সামনে এই ধরনের আরও বেশ কিছু পডকাস্ট আমরা করব, এবং খুব স্পেসিফিক কিছু সমস্যা নিয়ে আমরা চেষ্টা করবো আপনাদের সাথে অ্যান্সার করতে। এবং নাজমুল এবং ওর মতোই আরও যারা যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করব এই জায়গাটায় আসলে নিয়ে আসতে। আমরা তাদের ইনসাইট থেকে শুনবো, তাদের প্রেক্ষাপট থেকে আমরা জানবো, সব কিছু থেকে আমরা জানার চেষ্টা করব। প্রবলেমকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, বাট আমরা চেষ্টা করব আপনার লাইফের প্রবলেমের কোনো না কোনো সলিউশনের রেফারেন্স যাতে এই পডকাস্টের মাধ্যমে আপনি পেয়ে যান। যেই কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই মানুষগুলোই লাকি যেই মানুষের লাইফে এমন কোনো না কোনো একটা বন্ধু আছে যার সাথে সে প্রবলেম নিয়ে আলোচনা করতে পারে, সাজেশন নিতে পারে, এবং ওই সময় সে ওইটাকে শেয়ার করতে পারে। আমি চাই আপনার সেই বন্ধুর মতোই এই পডকাস্টটা আপনার একটা জায়গা করে নিই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ওপেনিং সিজনের প্রথম এপিসোড আজকে এখানেই শেষ। নেক্সট এপিসোডে কাকে নিয়ে আসছে আমি নিজেও জানি না, বাট নিয়ে আসছে খুব দ্রুতই। কিছু বলে শেষ করে হ্যাঁ, বলতে পারো। ওকে, সীমন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ আবারও আমাকে ইনভাইট করার জন্য। এবং আমিও খুব খুশি, ভালো লাগছে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পেরে। আসলে একই কথা যে আমরা তো আসলে নিজেরাও শিখছি, নিজেরাও চেষ্টা করছি কাউকে হেল্প করার, নিজেরা সহযোগিতা নেওয়ার, এবং পৃথিবীতে প্রবলেম থাকবেই, প্রবলেম নিয়েই চলতে হবে। আর আমি আসলে স্পেসিফিকভাবে চেষ্টা করেছি শেয়ার করার। 10-12 বছরের আসলে অভিজ্ঞতা বা কাজ করে করে শেখার যে জায়গাটা, এটা তো আসলে 10টা বা 15টা 25টা পয়েন্টে বা 2 ঘন্টায় তো বলা সম্ভব না। চেষ্টা করেছি যতটুকু সম্ভব বলার, চেষ্টা করব সামনে যদি আবার কখনো কথা হয় একইভাবে অন্য কোথাও বা এখানেই যদি সুযোগ হয় তখন হয়তো অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। নাজমুলের লিঙ্কডইন আইডি এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নিজেই টক দিয়ে তার কাছ থেকে কথা শুনে নেবেন, আমি রেগুলারলি শুনি। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ। মানে শেষ করে ভিডিওতে বোঝা যাবে যে আমরা যে তাড়াতাড়ি শেষ করতে যেতেছি।